মাসল গুলো আসে তার মধ্যে ল্যাটিসিমাস ডরসি মাসলকে কি সাপ্লাই দেয়? ল্যাটিসিমাস ডরসি মাসলকে সাপ্লাই দেয় কি? থোরাকোডর্সাল নার্ভ অথবা নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি। এটারই আরেকটা নাম হচ্ছে মিডল সাবস্ক্যাপুলার নার্ভ। আমরা জানি যে আপার, মিডল এবং লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, এই তিনটা পাশাপাশি আমাদের রেডিয়াল নার্ভ এবং অ্যাক্সিলারি নার্ভ, এই পাঁচটা নার্ভ আসে হচ্ছে পোস্টেরিয়র কর্ড থেকে। তার মানে পোস্টেরিয়র কর্ড থেকে যে মাসল আসে তারাই হচ্ছে যে ল্যাটিসিমাস ডরসি মাসলকে সাপ্লাই দিবে। এটা ফলস হবে। লাই ইন দ্য নেক অ্যান্ড ইন দ্য এক্সিলা। তার ব্রাকিয়াল প্লেক্সাস নেকে থাকে, এক্সিলাতে থাকে। ব্রাকিয়াল প্লেক্সাসের গোটা ইয়াতে তো আমরা জানি যে পোস্টেরিয়র ট্রায়াঙ্গল অফ নেকে থাকে। আবার পরবর্তী যখন ডিভিশন করতেছে সেই ডিভিশন এবং পরবর্তীতে কর্ড এগুলো এক্সিলাতে থাকে। তো এটা ট্রু হবে। তো এগুলো একটু চিন্তা ভাবনা করে আপনাকে আনসার দিতে হবে, কিন্তু আপনি যদি ইনফরমেশন গুলো জানেন তাহলে কিন্তু খুব সহজেই এই জিনিসগুলো আনসার করতে পারবেন। আচ্ছা, এখানে আর আমাদের এই প্রশ্ন নাই, কিন্তু আপনাদের এই লাস্ট আওয়ার অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নগুলো আপনারা যদি সলভ করেন তাহলে আপনার জন্য পরবর্তীতে খুব ভালো হবে, এবং এই ক্লাসের পরে আপনার সলভ করে ফেলবেন, তাহলে আপনার জন্য বোঝাটা সহজ হবে। পরবর্তীতে না হলে এই জিনিসগুলো আবার মেমোরাইজ করে আপনাকে মাথায় আনতে হবে, যেটা আপনার জন্য একটু কঠিন হবে। এখন যে এই যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে ব্রাকিয়াল প্লেক্সাসের যদি কোনো কারণে ইনজুরি হয় বা ব্রাকিয়াল প্লেক্সাসের বিভিন্ন ধরনের প্যাথোলজি ডেভেলপ করে তখন কি হয়। ব্রাকিয়াল প্লেক্সাসে নর্মালি দুই ধরনের প্যাথোলজি ডেভেলপ করে, যেটা আপনাদের লেকচার শিটের 22 নাম্বার পৃষ্ঠা আমরা আলোচনা করেছি। এর মধ্যে এক প্যাথোলজির নাম হচ্ছে আর প্যারালাইসিস, আরেকটা প্যাথোলজির নাম হচ্ছে ক্লাম্পকি প্যারালাইসিস। সবচেয়ে বেশি কমন যে জিনিসটা হয় সেটা হচ্ছে আর প্যারালাইসিস। আমাদের দেশের এক সময় যেটা দেখা যেত সেটা হচ্ছে যে অবস্ট্রাক্টেড বা যে কোনো লেবারের ক্ষেত্রে অদক্ষ দায়ী বা অদক্ষ যে কোনো গ্রামের মাসি, ওরা হচ্ছে যে বাচ্চা ডেলিভারির কাজ করত, এবং তারা যখন বাচ্চার দেখা গেছে যে মাথা আসতেছে, হাত আসতেছে, সে হাত ধরে অনেক জোরে টান দিল এবং তার আনডিউ অ্যাবডাকশন হলো, এরকম একটা এভাবে করে টান দিল। এভাবে করে যখন টান দেয় তখন তার যে রুটটা সার্ভাইকাল 5-6 বরাবর এই জায়গায় ছিঁড়ে যেতে পারে। পাশাপাশি অনেক সময় আপনি যদি উপর থেকে পড়েন, যে আমরা এখানে একটা চিত্র দেখিয়েছি যে ফল অন শোল্ডার, এখানে একটা বার্থ ইঞ্জুরি একটা পেশেন্ট দেখিয়েছি, যে বার্থ ইঞ্জুরির ক্ষেত্রে যদি এখানে এভাবে করে টানা হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে প্যারালাইসিস হতে পারে, মাথাটা এভাবে করে টানতেছে বা হাতে টানতেছে। আবার ফল অন শোল্ডার হলে অনেক সময় এভাবে করে সার্ভাইকাল 5-6 বরাবর ছিঁড়ে যেতে পারে। আবার অনেক সময় এই যখন অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, বিশেষ করে আমাদের আপার লিম্বের যে অপারেশন গুলো, এগুলোর ক্ষেত্রে আমরা একটা ব্লক দিয়ে অপারেশন করা হয়, সেটার মধ্যে ব্রাকিয়াল ব্লক। এই ব্রাকিয়াল ব্লক যে দেওয়া হয়, সে ব্রাকিয়াল ব্লক দেওয়ার সময় এই সমস্ত ক্ষেত্রে বা অন্য অনেক ক্ষেত্রে হতে পারে, কিন্তু মেইনলি এই তিনটা ক্ষেত্রে সাধারণত নার্ভের সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 এই যে রুট গুলো, এগুলো ক্ষতিগ্রস্ত হয়। এবং সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 যদি ক্ষতিগ্রস্ত হয় তখন এক ধরনের সিমটম দেখা দেয়। এই সিমটমটার নামই হচ্ছে আর প্যারালাইসিস। এই সিমটমটার নামই হচ্ছে আর প্যারালাইসিস। এবং এই সিমটমে সাধারণত তাহলে কোন কোন নার্ভ রুট ইনভলভ হচ্ছে? সার্ভিক্যাল 5 এবং সার্ভিক্যাল 6 এই নার্ভ রুটটা ইনভলভ হচ্ছে। অনেকগুলো মাসল এখানে প্যারালাইজড হয়, ওগুলো অত ইম্পর্টেন্ট না, কিন্তু আপনি সার্ভিক্যাল 5 এবং সার্ভিক্যাল 6 এর নামটা মনে রাখবেন, যে আর প্যারালাইসিসে সার্ভিক্যাল 5 এবং সার্ভিক্যাল 6 নার্ভটা ইনজুরি হতে পারে। যদি এই ইনজুরিটা হয় তখন কি হয়? তখন বাচ্চাটা বা যে কেউ এই ধরনের একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যায়। এই ধরনের কন্ডিশনটা কি? সে হচ্ছে এই হাতটাকে তার এভাবে ঝুলাইবে এবং এভাবে করে রাখবে। তার মানে তার আর্ম যেটা, এই আর্মটা হচ্ছে যে পিডিয়ালি রোটেটেড থাকবে, অ্যাডাক্টেড থাকবে এবং হ্যাং হয়ে থাকবে। আর ফোর আর্ম যেটা, এটা হচ্ছে যে প্রোনেটেড থাকবে এবং এক্সটেন্ডেড থাকবে। তার মানে কয়েকটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে যে আর্মটা হচ্ছে হ্যাং হয়ে থাকবে, অ্যাডাক্টেড হয়ে থাকবে, মিডিয়ালি রোটেটেড হয়ে থাকবে। ফোর আর্মটা হচ্ছে এক্সটেন্ডেড হয়ে থাকবে এবং নর্মালি যে সুপাইনেশনটা থাকে, সুপাইনেশন থাকবে না, এরকম উল্টে থাকবে, প্রোনেটেড হয়ে থাকবে, এক্সটেন্ডেড এবং প্রোনেটেড। তাহলে আর্ম যদি হ্যাং হয়ে থাকে এবং পাশাপাশি মিডিয়ালি রোটেটেড থাকে, তার মানে তার ল্যাটারাল যে রোটেশনটা এটা লস হচ্ছে। অ্যাডাক্টেড যদি থাকে তার মানে অ্যাবডাকশন যেটা, এটা লস হচ্ছে। তার মানে আর্মের ক্ষেত্রে তার মিডিয়ালি রোটেটেড হয়ে থাকবে, অ্যাডাক্টেড হয়ে থাকবে। তাহলে কোন কোন মুভমেন্ট লস হচ্ছে বা কি ধরনের ডিফর্মিটি আপনি পাচ্ছেন? তার হচ্ছে যে অ্যাবডাকশনটা লস হচ্ছে, তার হচ্ছে ল্যাটারাল রোটেশনটা লস হচ্ছে। ফোর আর্মের ক্ষেত্রে যেহেতু প্রোনেটেড হয়ে আছে, তার মানে তার সুপাইনেশনটা লস হচ্ছে। যেহেতু এক্সটেন্ডেড হয়ে আছে, নর্মালি যে ফ্লেক্স, ওই ফ্লেক্সটা থাকবে না, এক্সটেন্ডেড হয়ে থাকবে, তার মানে ফ্লেকশনটা লস হবে। তার মানে তার ডিফর্মিটি দেখা যাচ্ছে হচ্ছে যে আর্মের ক্ষেত্রে সাইডে হ্যাং হয়ে আছে,
পাশাপাশি অ্যাডাক্টেড হয়ে আছে, মিডিয়ালি রোটেটেড হয়ে আছে। ফোর আর্মের ক্ষেত্রে হচ্ছে এক্সটেন্ডেড হয়ে আছে, প্রোনেটেড হয়ে আছে। আর ডিসেবিলিটি যেটা হবে, যেমন মুভমেন্ট কি কি লস্ট হবে, অনেক সময় প্রশ্নটা দুই ভাবে আসে। একটা হচ্ছে যে এই পেশেন্টের কি কি ক্লিনিক্যাল ফিচার দেখতেছো, তার মানে তার আর্ম ঝুলে আছে, আর্মটা মিডিয়ালি রোটেটেড হয়ে আছে, ফোর আর্মটা অ্যাবডাক্টেড হয়ে, ফোর আর্মটা এক্সটেন্ডেড হয়ে আছে, প্রোনেটেড হয়ে আছে। আবার অনেক সময় প্রশ্নটা আসে তার কোন কোন মুভমেন্টটা লস হবে। তাহলে লস কি কি হবে, সেটা হচ্ছে যে আর্মের ক্ষেত্রে তার অ্যাবডাকশন লস হবে, ল্যাটারাল রোটেশন লস হবে। ফোর আর্মের ক্ষেত্রে তার ফ্লেকশন লস হবে, সুপাইনেশন লস হবে। পাশাপাশি যেহেতু তার সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 ইনভলভ হচ্ছে, আপনারা যখন জার্ক পড়বেন বা বিভিন্ন ধরনের টেন্ডনের জার্ক গুলো পড়বেন, সেখানে দেখবেন যে সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 এর ইনভলভমেন্টে দুটো জার্ক আছে। একটা জার্কের নাম হচ্ছে বাইসেপ জার্ক, আর একটা জার্কের নাম হচ্ছে সুপাইনেটর জার্ক। এই যে দুটো টেন্ডন রিফ্লেক্স বা জার্ক, এই দুটো রিফ্লেক্স তো লস হবে, যেহেতু সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 এর সমস্যা হচ্ছে, এটা কেটে গেছে বা কোনো একটা সমস্যা হয়েছে, তার মানে তার বাইসেপস এবং সুপাইনেটর জার্কটা লস হবে। এবং কিছুটা তার সেন্সেশনও লস হবে, এবং সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে ডেল্টয়েডের নিচের দিকে, ডেল্টয়েডের নিচের দিকে যে স্মল এরিয়া, সেখানে তার সেন্সেশনটা লস হবে। তো এই হচ্ছে আর্ট প্যারালাইসিসের ফিচার, এবং আর্ট প্যারালাইসিসের ফিচার অনেকবার এসেছে। সো আর্ট প্যারালাইসিস থেকে আপনার কয়েকটা জিনিস পড়বেন। একটা হচ্ছে আর্ট প্যারালাইসিস কেন হতে পারে, আর্ট প্যারালাইসিসে কোন কোন নার্ভ রুট ইনভলভ হচ্ছে, আর্ট প্যারালাইসিসে কিভাবে থাকতেছে, ডিফর্মিটিটা কিরকম হচ্ছে, আর্ট প্যারালাইসিসে কি ধরনের মুভমেন্ট বা কি ধরনের সমস্যাগুলো লস হয়ে যাচ্ছে, এইভাবে বাকিভাবে সবভাবে প্রশ্নটা হতে পারে। আর্ট প্যারালাইসিসের মধ্যে আরেকটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে দেখেন আর্ট প্যারালাইসিস এইরকমই থাকবে অনেকটা, যে একটা বাচ্চা যখন হবে তখন তার দেখা যাবে যে এইরকম সমস্যা নিয়ে আপনার কাছে আসছে, আপনি যে শিশু বিশেষজ্ঞ, আপনার কাছে এই সমস্যা নিয়ে আসছে, তখন আপনি বুঝলেন যে তার ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি আছে, সেটার নাম হচ্ছে আর্ট প্যারালাইসিস। তখন আপনি সহজভাবে ডায়াগনোসিস লিখে ফেলবেন যে আর্ট প্যারালাইসিস, রেফার টু অর্থোপেডিক সার্জন লিখে দেবেন। আরেকটা হচ্ছে ক্লামকি প্যারালাইসিস। ক্লামকি প্যারালাইসিস কি? ক্লামকি প্যারালাইসিস বিভিন্ন সময় হয়, যেমন যদি কেউ ক্রাঁচে ভর দিয়ে হাঁটার সময় যদি তার হাতটা এভাবে করে আনডিউ অ্যাবডাকশন হয় শোল্ডার থেকে, অথবা কোনো কিছুতে ঝুলার জন্য সেইভাবে চেষ্টা করতে, তখন হচ্ছে তার আনডিউ অ্যাবডাকশন হলো। অথবা অনেক সময় ওই আমরা বলছি মাথা ধরে যখন টানতে তখন হচ্ছে আর্ট প্যারালাইসিস হয়, আর হাত ধরে যখন টানতে তখন হচ্ছে ক্লামকি প্যারালাইসিস হয়। তো এই যে কন্ডিশন গুলো, যে কোনো কারণে ক্লাচিং এর সময় অথবা উপর থেকে পড়ে বা কোনো একটা জিনিস ধরে ঝুলার সময় অথবা বার্থ ইঞ্জুরির সময় তার যদি থোরাসিক 1 যে রুট ভ্যালু, সেই থোরাসিক 1 রুট ভ্যালুর ইঞ্জুরি হয়, অথবা সার্ভাইকাল 8 যে রুট ভ্যালু, সেটার যদি ইঞ্জুরি হয়, তখন যে কন্ডিশনটা ডেভেলপ করে এটার নাম হচ্ছে ক্লামকি প্যারালাইসিস। নর্মালি আর্ট প্যারালাইসিস দেখা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্লামকি প্যারালাইসিস দেখা যায়। এই জন্য এই দুটো প্যারালাইসিসকে, একটা হচ্ছে আর্ট প্যারালাইসিস আর একটা হচ্ছে ক্লামকি প্যারালাইসিস, দুটোকেই বলা হয় হচ্ছে বার্থ ট্রমা, মানে বার্থ ইঞ্জুরির কারণে এটা সবচেয়ে বেশি হয়। তো ক্লামকি প্যারালাইসিস তাহলে কোন ট্রাঙ্কটা হলো? লোয়ার ট্রাঙ্ক। আর্ট প্যারালাইসিস কোন ট্রাঙ্কটা হলো? আপার ট্রাঙ্ক। আর্ট প্যারালাইসিসে কোন রুট ভ্যালু ইনভলভ? সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6। ক্লামকি প্যারালাইসিসে কোন রুট ভ্যালু ইনভলভ? একটা হচ্ছে থোরাসিক 1, আর অনেক সময় সার্ভাইকাল 8 হতে পারে। এবং এইসব ক্ষেত্রে যদি সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1 ইনভলভমেন্ট হয়, তখন কি মাসলগুলো প্যারালাইসিস হয়? আমরা বলেছি যে সার্ভাইকাল 5, 6 কিন্তু উপরের দিকের মাসলগুলো, ধরুন আর্ম এবং ফোর আর্মের কিছু মাসল। আর সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1 যখন হবে, তখন আসলে হ্যান্ডের মাসলগুলো, হ্যান্ডের মধ্যে আমাদের ইন্টেনসিক মাসল অফ হ্যান্ড থাকে, অথবা ফ্লেক্সর গ্রুপের যে রিস্টের মাসলগুলো, এগুলোর প্যারালাইসিস হয়, কারণ এদের রুট ভ্যালুটা হচ্ছে তার সাথে সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1 এর সাথে ইনভলভ। এবং যে ডিসএবিলিটিতে দেখা দেয়, এটার নাম হচ্ছে ক্ল হ্যান্ড। এটার নাম হচ্ছে ক্ল হ্যান্ড ডেভেলপ করে, মানে এরকম একটা হ্যান্ড, যে মেটাকারপালেঞ্জিয়াল জয়েন্টের আমরা দেখি যে এইরকম হয়ে যায়, এটার নাম হচ্ছে ক্ল হ্যান্ড। আমরা আলনার নার্ভ ইনজুরি বা মিডিয়ান নার্ভ ইনজুরির ক্ষেত্রে ক্ল হ্যান্ড পাই, কিন্তু ক্লামকি প্যারালাইসিসের ক্ষেত্রে আমরা যে ক্ল হ্যান্ডটা পাই, এটা হচ্ছে টোটাল ক্ল হ্যান্ড। আলনার নার্ভের ক্ষেত্রে তো যেগুলো আলনার নার্ভ সাপ্লাই, সেখানে ক্ল হ্যান্ড পাওয়া যায়, কিন্তু এখানে হচ্ছে এই, এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এই যে এই জয়েন্ট, এটা মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এই মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এই মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টে যদি হাইপার ফ্লেকশন হয়, আর ইন্টারফ্যালেঞ্জিয়াল যে জয়েন্টগুলো, এগুলোর যদি ফ্লেকশন হয়, এটাকেই বলি হচ্ছে আমরা ক্ল হ্যান্ড। একটা বাচ্চা এরকম সমস্যা নিয়ে আসছে, তখন আপনি মনে করবেন যে এটা হচ্ছে ক্ল হ্যান্ড। এই ক্ল হ্যান্ডটা কেন হতে পারে? সেটা হচ্ছে তার ক্লামকি প্যারালাইসিসের কারণে হতে পারে। ক্ল হ্যান্ডের পাশাপাশি আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে হর্নর সিনড্রোম। আমরা বলেছি যে থোরাসিক 1 যদি ইনভলভমেন্ট হয়, তাহলে তার হর্নর সিনড্রোম গুলো ডেভেলপ করে, মানে তার একটু আগে আমরা বলেছি যে
পার্শিয়াল টোসিস হতে পারে, মায়োসিস হতে পারে, অ্যানহাইড্রোসিস হতে পারে, অ্যানোপথ্যালমস হতে পারে, সিলিওস্পাইনাল রিফ্লেক্সগুলো লস হতে পারে। এই জিনিসগুলো আমরা হর্নর সিন্ড্রোমের ক্ষেত্রে পাবো। তাহলে ক্ল হ্যান্ড এবং হর্নর সিন্ড্রোম এই দুটো ফিচার আমরা পাবো ক্লামকি প্যারালাইসিসের ক্ষেত্রে। ক্লামকি প্যারালাইসিসের চাইতেও আর প্যারালাইসিসটা বেশি আসে, কারণ এই ধরনের পেশেন্টগুলো আপনি বেশি পান। তো সাইট অফ ইনজুরি লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস, কজ অফ ইনজুরি অনেক সময় আসে, নার্ভ রুট ইনভলভমেন্ট হচ্ছে মেইনলি T1 এবং পার্টলি সার্ভিক্যাল 8। আর মাসল প্যারালাইসিস গুলো অনেক সময় আসতে পারে, একটু পড়ে রাখবেন যে হ্যান্ডের ইন্টেন্সিক মাসল গুলো আর রিস্ট এবং ফিঙ্গারের ফ্লেক্সর মাসল গুলো। ডিসএবিলিটি হচ্ছে ক্ল হ্যান্ড হয়। ক্ল হ্যান্ড মানে কি? ক্ল হ্যান্ড মানে হচ্ছে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের হাইপার এক্সটেনশন, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশন। আর একটা হচ্ছে হর্নর সিন্ড্রোম হয়, আর বিভিন্ন ধরনের ভেসোমোটর এবং ট্রফিক চেঞ্জ হয়। এই প্রশ্নটা আপনাদের ডিপ্লোমা পরীক্ষা 2021 সালে এসেছে। ডিপ্লোমা রেসিডেন্সিতে একই ধরনের প্রশ্নগুলোই হয়, সবার জন্য ইম্পর্টেন্ট। তো কি প্রশ্ন? সেটা হচ্ছে আর প্যারালাইসিসে কি হয়। তো আর প্যারালাইসিস আমরা জানি যে ইনজুরি টু সার্ভিক্যাল 7 এবং সার্ভিক্যাল 8, এটা ট্রু না ফলস হবে। আমরা একটু আগে পড়েছি যে আর প্যারালাইসিসের ক্ষেত্রে হচ্ছে সার্ভিক্যাল 5, সার্ভিক্যাল 6, তার মানে এটা ফলস। আর্ম মিডিয়ালি রোটেটেড, এটা তাহলে ট্রু হবে। আমরা জানি যে আর্মটা মিডিয়ালি রোটেটেড থাকে। লস অফ সেন্সেশন অফ মিডিয়াল সাইড অফ আর্ম, লস অফ সেন্সেশন অফ মিডিয়াল সাইড অফ আর্ম না, আমরা জানি যে লোয়ার, আমরা একটা কথা বলেছি যে সেন্সেশন কিছুটা লস হয়, সেটা হচ্ছে লোয়ার পার্ট অফ ডেল্টয়েড, মানে লোয়ার পার্ট অফ ডেল্টয়েডে হয়, মিডিয়াল সাইডে না, তার মানে এটা ফল। এলবো ইজ এক্সটেন্ডেড, ট্রু। এলবো আমরা জানি যে এক্সটেন্ডেড থাকে, ফোরামটা প্রোনেটেড থাকে। আর্ম প্রোনেটেড, আর্ম প্রোনেটেড থাকে না, ফোরাম প্রোনেটেড থাকে, তার মানে এটা ফলস। তো আর প্যারালাইসিসের ক্ষেত্রে এইভাবে আপনার প্রশ্নগুলো আসতে পারে। আবার এই প্রশ্নটাও আসছে, দেখেন একই জিনিসগুলো ঘুরিয়ে ফিরিয়ে লেখা। এটা হচ্ছে যে পেডিতে আসছে রেসিডেন্সি পরীক্ষায়। স্পাইনাল নার্ভ রুট অফ এফেক্টেড ইন না আর পাস, তাহলে কোনটা কোনটা? সার্ভিক্যাল 5 এবং সার্ভিক্যাল 6, এই দুটো হচ্ছে ট্রু হবে, বাকিগুলো ফলস। আচ্ছা, এরপরে আমরা এই ব্রাকিয়াল প্লেক্সাসটা আমাদের এখানেই শেষ। ব্রাকিয়াল প্লেক্সাসের আলোচনার পরে আমাদের এখানে কিছু ব্রেইন স্টর্মিং দেওয়া আছে, এগুলো আপনারা একটু পড়বেন। আমরা স্ক্যাপুলার রিজনের মাসল এবং মাস্কুলোটেন্ডিনাস কাপগুলো পড়েছি, ডেল্টয়েড মাসলটা পড়েছি। কিউবিটাল ফোসা, কিউবিটাল ফোসা দেওয়া আছে দেখেন 28 নাম্বার পৃষ্ঠায়। কিউবিটাল ফোসা থেকে এর আগে অনেক প্রশ্ন আসতো, কিন্তু ইদানিং কিউবিটাল ফোসা থেকে অনেক কম প্রশ্ন আসে। লেকচার শিটের 28 নাম্বার পৃষ্ঠায় দেখেন কিউবিটাল ফোসা। কিউবিটাল ফোসা থেকে একটা জিনিস, সেটা হচ্ছে যে বাউন্ডারি এবং কন্টেন্টটা, এটা একটু দাগান। বিশেষ করে কন্টেন্টটা পরীক্ষা আসে। কন্টেন্টের ক্ষেত্রে দেখেন কিউবিটাল ফোসার কন্টেন্টের মধ্যে আমরা এমবিবিএস দিয়ে অনেক সময় মনে রাখতাম। এমবিবিএস মানে হচ্ছে মিডিয়ান নার্ভ, পিতে হচ্ছে ব্রাকিয়াল আর্টারি এবং এটা টার্মিনেশন, মানে বিগিনিং অফ রেডিয়াল এবং আলনার আর্টারি। আর বিতে হচ্ছে যে বাইসেপস, টেন্ডন অফ বাইসেপস এবং বাইসেপিটাল অ্যাপোনিউরোসিস। আর এসে হচ্ছে রেডিয়াল নার্ভের সুপারফিশিয়াল ব্রাঞ্চ, মানে সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ, যেগুলো হচ্ছে এটার কন্টেন্ট। এমবিবিএস, এম এ হচ্ছে মিডিয়ান নার্ভ, বিতে হচ্ছে ব্রাকিয়াল আর্টারি এবং এটা টার্মিনাল ব্রাঞ্চ, বিতে হচ্ছে বাইসেপস ব্রাকাই এবং বাইসেপিটাল অ্যাপোনিউরোসিস, এসে হচ্ছে সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভ। এগুলো হচ্ছে কিউবিটাল ফোসার কন্টেন্ট। লেকচার শিটে 28 এবং 29 নাম্বার পৃষ্ঠায় আছে, এটা একটু আপনারা পড়বেন। ফোর আর্মের যে মাসলগুলো, ফোর আর্ম এবং হ্যান্ড, এই মাসলগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফোর আর্ম এবং হ্যান্ডের মাসলগুলো, ফোর আর্ম এবং হ্যান্ডের মাসলগুলো যদি আপনি খুব ভালো করে পড়েন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের যে নার্ভগুলো, আমাদের আপার লিম্বের যে গুরুত্বপূর্ণ যে নার্ভগুলো, একটা হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, তারপর হচ্ছে মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ এবং রেডিয়াল নার্ভ, এদের কাজগুলো খুব ভালো করে আপনি পড়তে পারবেন। এই জন্য এই মাসলগুলো আপনাকে একটু খুব ভালো করে এবং গুরুত্ব দিয়ে আমরা একটু পড়াবো, আপনি একটু গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন। এইখানে আপনার একটা সাদা জায়গা নেন, যেখানে আপনি খুব ভালো করে এই জিনিসগুলো লিখতে পারবেন। প্রথমে আমরা ফোরাম এবং হ্যান্ডের যে মাসলগুলো, তার নিচে যে সাদা জায়গা, এখানে লিখতে পারেন, অথবা তারপরে 30 নাম্বার পৃষ্ঠায় দেখেন যে ক্লাস নোট দেওয়া আছে, সেখানে আপনারা লিখতে পারেন। আমরা একটা ছক আপনাদেরকে দেখাবো, এই জিনিসগুলো আপনারা সেখানে একটু লিখে নিতে পারেন। এই যে একটা চিত্র আপনাদের এখানে দেখানো, এই চিত্রটা থেকে আমরা আপনাদেরকে একটু পড়ানোর চেষ্টা করব। প্রথমে খেয়াল করেন, সেটা হচ্ছে যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ আর্মের ক্ষেত্রে দেখেন, মানে আমাদের আর্মের দুটো কম্পার্টমেন্ট, একটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, একটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। পিছনের দিকে একটা পোস্টেরিয়র, সামনের দিকে একটা অ্যান্টেরিয়র। তো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ আর্মের 3টা মাসল আছে, যেটাকে আমরা বিবিসি দিয়ে মনে রাখতে পারি।
বিবিসি দিয়ে মনে রাখতে পারি। মানে একটা হচ্ছে বাইসেপস ব্রাকাই, একটা হচ্ছে ব্রাকিয়ালিস, আর একটা হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস। বাইসেপস ব্রাকাই, ব্রাকিয়ালিস এবং কোরাকো ব্রাকিয়ালিস, এটা হচ্ছে তিনটা। এই তিনটা থাকে, আপনি এই তিনটার নাম মনে রাখতে পারেন। এদের নার্ভ সাপ্লাই হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। মনে আছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভের রুট হলো সার্ভাইকাল 5 থেকে সার্ভাইকাল 7। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ আর্মের একটা মাসল, সেটার নাম হচ্ছে ট্রাইসেপস, এবং এটার নার্ভ সাপ্লাই হচ্ছে রেডিয়াল নার্ভ। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ আর্ম, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরআর্ম এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ হ্যান্ড, সব জায়গায় পোস্টেরিয়র কর্ড থেকে আসা একটা নার্ভ এখানে সাপ্লাই দিবে, সেটার নাম হচ্ছে রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভের রুট গুলো আমরা জানি সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1। তার মানে ট্রাইসেপস হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ আর্মে কাজ করে, আর অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে এই তিনটা কাজ করে পিবিসি, বাইসেপস ব্রাকাই, কোরাকো ব্রাকিয়ালিস এবং ব্রাকিয়ালিস। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ আর্মের যে মাসল গুলো, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে আর্মের পরের যে জয়েন্টটা, মানে এলবো জয়েন্ট, সে এলবো জয়েন্টের উপর কাজ করা। সে এলবো জয়েন্টের উপর তারা কি কাজ করে? সে এলবো জয়েন্টের উপর তারা যে কাজটা করে সেটা হচ্ছে, সে এলবো জয়েন্টে যেহেতু অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, তার কাজ হচ্ছে এলবো জয়েন্টটাকে এরকম করা, অ্যান্টেরিয়র দিকে আনা, তার মানে ফ্লেকশন করা। তার মানে ফ্লেকশন অফ এলবো জয়েন্ট, এটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ আর্মের যে মাসল, যে তিনটা মাসল, এই তিনটার কাজ। যদি কোনো কারণ, এবং এদের নার্ভ সাপ্লাই হচ্ছে সবসময় মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। তার মানে যদি কখনো মাস্কুলোকিউটেনিয়াস নার্ভের ইনজুরি হয়, তখন আমরা কোন ফিচারটা পাবো? সেটা হচ্ছে তার যে ফ্লেকশন অফ এলবো, এই জিনিসটা তার লস্ট হয়ে যাবে, লস্ট অফ ফ্লেকশন অফ এলবো। তাহলে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভের ইনজুরি হলে কি হবে? সেটা হচ্ছে তার এলবোর ফ্লেকশনটা লস হয়ে যাবে। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ আর্মের যে মাসলটা, তার নাম হচ্ছে ট্রাইসেপস। তার কি কাজ? তার কাজ হচ্ছে এলবো জয়েন্টটাকে এক্সটেনশন করা। যেহেতু তার এক্সটেনশন কম্পার্টমেন্ট বা পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আছে, তার কাছে এক্সটেনশন করা। যদি কখনো রেডিয়াল নার্ভের ইনজুরি হয়, তার মানে তখন এই কাজটা সে পারবে না, ট্রাইসেপস এই কাজটা করতে পারবে না। সে তখন কি করবে? সে তখন রেডিয়াল নার্ভের যে কাজ, সেটা হচ্ছে যে এলবো জয়েন্টটাকে এক্সটেনশন করে, এক্সটেনশনটা লস হবে। তার মানে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ ইনজুরির একটা ফিচার হচ্ছে ফ্লেকশন অফ এলবোটা লস হয়ে যাবে, লস অফ ফ্লেকশন অফ এলবো। রেডিয়াল নার্ভ ইনজুরির ফিচার কি হবে? রেডিয়াল নার্ভ ইনজুরির তাহলে একটা ফিচার, আর অনেকগুলো ফিচার আছে, যেহেতু সে সামনের দিকে আর অনেক মাসলকে সাপ্লাই দিবে, কিন্তু আর্ম থেকে আমরা যে ফিচারটা পাচ্ছি রেডিয়াল নার্ভ ইনজুরির, সেটা হচ্ছে তার এলবো জয়েন্টের যে এক্সটেনশন, সেই এক্সটেনশনটা লস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আর্মের ক্ষেত্রে। এখন আসেন পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরাম এবং অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরামের ক্ষেত্রে। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরাম মানে আমাদের যে ফোরামটা, এই ফোরামের যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, এটাকে আমরা এক্সটেন্সর কম্পার্টমেন্ট বলি। এই এক্সটেন্সর কম্পার্টমেন্টে আমরা জানি যে মাসলগুলো অনেকগুলো কমন, যে এক্সটেন্সর মাসলগুলো ল্যাটারাল কন্ডাইলে গিয়ে অরিজিন দেয়। তো এই যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরামের যে মাসলগুলো, এগুলো কাজ করবে হচ্ছে পরের যে জয়েন্টটা, মানে রিস্ট জয়েন্টে। তো রিস্ট জয়েন্টকে সে কি করবে? এক্সটেন্ড করবে। রিস্ট জয়েন্টকে সে এক্সটেন্ড করবে, তার মানে সে এক্সটেনশনের কাজগুলো করবে। এই জন্য এখানকার যে মাসলগুলো, তাদের অধিকাংশের নামের সাথে দেখবেন যে ই শব্দটা আছে। সুপারফিশিয়াল মাসল যেগুলো, সেগুলো হচ্ছে অ্যানকোনিয়াস, ব্রাকিওরেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এক্সটেন্সর কার্পি আলনারিস, এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর ডিজিটি মিনিম। ডিপে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এক্সটেন্সর ইন্ডিসিস। মানে আপনি এই নামগুলো মুখস্থ করতে হবে না, আপনি একটা জিনিস মাথায় রাখেন যে এদের সবার নামের সাথে এক্সটেন্সর শব্দটা আছে। তার মানে যখন ফোরআর্মের কোনো মাসল আপনাকে বলা হয় যার নামের সাথে এক্সটেন্সর শব্দটা আছে, আপনি ধরে নেবেন এরা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল। সবগুলোর নামের সাথে এক্সটেন্সর শব্দটা আছে। দুইটা মাসলের নাম আপনি আলাদা করে একটা নাম মনে রাখবেন, সেটা হচ্ছে সুপাইনেটর মাসলটা, আর একটা হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এই দুটো। আর যে সবগুলো মাসল, অ্যানকোনিয়াস খুবই অগুরুত্বপূর্ণ মাসল, এটা মনে রাখতে পারেন। কিন্তু আর যে সবগুলো মাসল, সবার নামের সাথে এক্সটেন্সর শব্দটা আছে। তার মানে এক্সটেন্সর গ্রুপ অফ ফোরআর্মের মাসলগুলো সবার সাথে এক্সটেন্সর শব্দটা আছে, এক্সেপ্ট কয়েকটা মাসল, যেমন একটা হচ্ছে সুপাইনেটর, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এবং একটা হচ্ছে ব্রাকিওরেডিয়ালিস, অ্যানকোনিয়াস। এগুলো ছাড়া বাকি যে অনেকগুলো মাসল, সবার নামের সাথে এক্সটেন্সর শব্দটা আছে। এই এক্সটেন্সর শব্দটা থাকা মানে হচ্ছে এক্সটেন্সর কম্পার্টমেন্টের মাসল, এবং এদেরকে সাপ্লাই দিবে হচ্ছে সব সময়, যেহেতু এক্সটেন্সর গ্রুপের মাসল, এদেরকে রেডিয়াল নার্ভে সাপ্লাই দিবে। এবং এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আমাদের রিস্ট জয়েন্টের এক্সটেনশনটা করা। যদি কখনো রেডিয়াল নার্ভের ইনজুরি হয়, এই মাসলগুলো আর কাজ করতে পারবে না, তখন আমাদের রিস্ট জয়েন্টের যে এক্সটেনশন সেটা লস হবে। তার মানে রেডিয়াল নার্ভ ইনজুরি দুটো ফিচার আমরা পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে যে এলবোর এক্সটেনশন লস হবে,
বা এলবোর এক্সটেনশন সে করতে পারবে না, পাশাপাশি রিস্ট জয়েন্টের এক্সটেনশন লস হবে। রিস্ট জয়েন্টের এক্সটেনশন লস হওয়াকে, রিস্ট জয়েন্টের এক্সটেনশনটা যখন সে করতে পারে না তখন রিস্ট এভাবে পড়ে যায়। এই যে রিস্ট এভাবে পড়ে যাওয়া, এটাকে আমরা বলি হচ্ছে রিস্ট ড্রপ। তার মানে রেডিয়াল নার্ভ ইনজুরির একটা ফিচার হচ্ছে রিস্ট ড্রপ, লস অফ এক্সটেনশন অফ রিস্ট অথবা রিস্ট ড্রপ, এটা হচ্ছে রেডিয়াল নার্ভ ইনজুরির ফিচার। এখন আছেন অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরাম। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরামে অনেকগুলো মাসল আছে এবং সেখানে আপনি দেখবেন যে এফ একটা কমন জিনিস। এফ কমন জিনিস মানে কি? এগুলা হচ্ছে ফ্লেক্সর গ্রুপের মাসল। এছাড়া দুটো জিনিস আছে, একটা যেমন প্রোনেটর টেরিস, একটা হচ্ছে প্রোনেটর কোয়াড্রেটাস। এই যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আমরা পড়াইছি, এক্সটেন্সর ছাড়াও সুপাইনেটর একটা মাসল কিন্তু আছে। তার মানে সুপাইনেশনের কাজটাও কিন্তু সে করে, মানে সুপাইনেশনের কাজটা করে। কোরআনের যে সুপাইনেশন এবং প্রোনেশন, এই দুটো মুভমেন্ট কোথায় হয়? এটা কি এলবো জয়েন্টে হয় নাকি রিস্ট জয়েন্টে হয়? এটা কিন্তু এলবো জয়েন্টে হয় না, রিস্ট জয়েন্টে হয় না, মাঝখানে যে ফোরাম সেখানে হয়। আমরা জানি যে রেডিয়াস এবং আলনা দুটোকে অ্যাটাচ করে রাখে একটা ইন্টারোসিয়াস মেমব্রেন। এই ইন্টারোসিয়াস মেমব্রেনেই হচ্ছে সুপাইনেশন প্রোনেশনটা হয়। তো সুপাইনেটর মাসলটা হচ্ছে সুপাইনেশনটা করে। তার মানে যদি রেডিয়াল নার্ভ ইনজুরি হয় তখন কিন্তু সুপাইনেশনের লস হবে, লস অফ সুপাইনেশন অফ ফোরাম। তো এখন অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে এরকম যে মাসল গুলো আছে, অনেকগুলো নামের সাথে ফ্লেক্সর শব্দটা আছে। তার মানে সে ফ্লেকশনের কাজটা করে, ফ্লেকশন অফ রিস্ট জয়েন্ট। পাশাপাশি যেহেতু প্রোনেটর শব্দটা আছে, প্রোনেটর টেরিস এবং প্রোনেটর কোয়াড্রেটাস, তার মানে সে প্রোনেশনটাও করে। এদেরকে কে সাপ্লাই দেয়? এদেরকে সাপ্লাই দেয় মেইনলি হচ্ছে মিডিয়ান নার্ভ, এক্সেপ্ট দ্যাটটা মাসল। দ্যাটটা মাসল কি? যেমন একটা মাসলের নাম হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস। ফ্লেক্সর কার্পি আলনারিস, তো ফ্লেক্সর কার্পি আলনারিস নাম শুনেই বোঝা যাচ্ছে এটার সাথে আলনা শব্দটা আছে। তো যেহেতু এটার সাথে আলনা শব্দটা আছে, সো এটা আলনাকে, মানে আলনার নার্ভ দিয়ে এটা সাপ্লাই হয়। পাশাপাশি ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস একটা মাসল আছে, সেই ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসের অর্ধেক সাপ্লাইটা হচ্ছে মিডিয়ান নার্ভ দিবে, আর অর্ধেক সাপ্লাই হচ্ছে আলনার নার্ভ দিবে। তার মানে ফোর আর্মের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে অনেকগুলো মাসল, তার মধ্যে দ্যাটটা মাসলকে শুধুমাত্র আলনার নার্ভ সাপ্লাই দেয়। একটার নাম হচ্ছে এফসিইউ, মানে ফ্লেক্সর কার্পি আলনারিস, আর একটার নাম হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, এটার হাফ। তো এই দ্যাটটা মাসলকে সাপ্লাই দিচ্ছে আলনার নার্ভ, বাকি যে মাসলগুলো সবগুলো সাপ্লাই দিচ্ছে মিডিয়ান নার্ভ। তো এদের সবারই কাজ কি? সবারই কাজ হচ্ছে, মানে ফ্লেক্সর কার্পি আলনারিসের কাজ হচ্ছে যে ফ্লেকশনই করা, আলনার দিকে ফ্লেকশন করা, আর ফ্লেক্সর কার্পি রেডিয়ালিসের কাজ হচ্ছে রেডিয়াসের দিকে ফ্লেকশন করা। তো যদি কখনো মিডিয়ান নার্ভের ইনজুরি, তখন আমরা কি পাবো? তাহলে তখন আমরা একটা হচ্ছে ফ্লেকশনটা ভালোভাবে পাবো না। ফ্লেক্সর কার্পি আলনারিসও কিছু ফ্লেকশন করবে, মানে আলনার নার্ভ ইনটেক থাকলে, কিন্তু সে উইক হয়ে যাবে, ফ্লেকশনটা উইক হয়ে যাবে। ফ্লেকশনটা উইক হওয়ার পাশাপাশি ফ্লেক্সর কার্পি আলনারিসের প্রভাবে সে আলনার দিকে চলে যাবে। যেহেতু মিডিয়ান নার্ভ ইনজুর, তার মানে তার আলনার ডেভিয়েশন হবে, রিস্টের ফ্লেকশনটা উইক হবে, পাশাপাশি আলনার ডেভিয়েশন হবে, পাশাপাশি প্রোনেশনটা লস হবে। তার মানে তিনটা জিনিস, একটা হচ্ছে প্রোনেশনটা তার লস হবে, তার রিস্টের ফ্লেকশনটা উইক হবে, পাশাপাশি রিস্টের আলনার ডেভিয়েশন হবে। মিডিয়ান নার্ভ ইনজুরির ফিচার। আলনার নার্ভ যদি ইনজুরি হয় তখন আমরা কি পাবো? আলনার নার্ভ ইনজুরি হলে তখন একইভাবে রিস্টের ফ্লেকশনটা উইক হবে। যেহেতু ফ্লেক্সর কার্পি আলনারিসেরও একটা প্রভাব ছিল, তাহলে রিস্টের ফ্লেকশনটা উইক হবে, পাশাপাশি রিস্টের ফ্লেকশনটা রেডিয়াসের দিকে চলে যাবে, যেহেতু আলনার নার্ভ ইনজুর। তার মানে রেডিয়াল ডেভিয়েশন হবে অথবা ল্যাটারাল ডেভিয়েশন হবে রিস্টের। এই দুটো জিনিস লস হবে, রিস্টের ল্যাটারাল ডেভিয়েশন বা রেডিয়াল ডেভিয়েশন হবে, পাশাপাশি রিস্টের যে ফ্লেকশনটা এটা উইক হবে। ফোর আর্মের ক্ষেত্রে, হ্যান্ডের ক্ষেত্রে আরো অনেকগুলো ফিচার পাবো, যেহেতু হ্যান্ডকে সাপ্লাই দেয়। তাহলে এখান থেকে, মানে এই ছক থেকে যেটা আপনারা সহজে কয়েকটা জিনিস তুলে নেবেন, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ আর্মের মাসলগুলোর নাম আপনারা মনে রাখতে পারেন, অত ইম্পর্টেন্ট না। মেইন কথা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ আর্মকে সাপ্লাই দিয়ে হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস না। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ আর্মের কাজ কি? সেটা হচ্ছে আমাদের আর্মের পরের যে জয়েন্টটা, এলবো জয়েন্ট, এটা ফ্লেকশন করা। তার মানে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভে যদি ইনজুরি হয় এই কাজটা হবে না, ফ্লেকশন অফ এলবো হবে না, ফ্লেকশন অফ এলবোটা লস হবে। অপরদিকে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ আর্মকে সাপ্লাই দিয়ে হচ্ছে রেডিয়াল নার্ভ। যদি রেডিয়াল নার্ভ ইনজুরি হয় তাহলে রেডিয়াল নার্ভ, মানে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের যে কাজ, যে এক্সটেনশন অফ এলবো, সেই এলবোটা লস হবে। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোর আর্ম রেডিয়াল নার্ভ সাপ্লাই দিয়ে, জন্য রেডিয়াল নার্ভে যদি ইনজুরি হয় তাহলে এক্সটেনশন অফ রিস্ট জয়েন্ট হবে না বা রিস্ট ড্রপ হবে। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোর আর্মের ক্ষেত্রে দুটো নার্ভ আমরা পাই, একটা হচ্ছে মিডিয়ান নার্ভ আর একটা হচ্ছে আলনার নার্ভ। তাহলে মিডিয়ান নার্ভ ইনজুরি হলে আমরা কি কি পাবো না? এটার যে কাজ সেটা হচ্ছে যে রিস্টের ফ্লেকশনটা আমরা উইক পাবো, রিস্টটা হচ্ছে যে আলনার দিকে ডেভিয়েটেড হয়ে যাবে,
পাশাপাশি প্রোনেশনটা লস হবে। অপরদিকে আলনার নার্ভ যদি ইনজুরি হয় তাহলেও রিস্টের ফ্লেকশনটা উইক হবে, পাশাপাশি রিস্টে হচ্ছে রেডিয়াল দিকে বা ল্যাটারাল দিকে ডেভিয়েটেড হবে। এটাই হচ্ছে মূলত আমাদের আর্ম এবং ফোরআর্মের মাসেলের সামারি। আমাদের এখানে আপনার যে লেকচার শিটের যে মাসেলগুলো দেওয়া আছে এখানে এই কথাগুলোই বিভিন্নভাবে বলা আছে। আপনি যদি বিস্তারিত পড়তে পারেন ভালো, বিস্তারিত যদি না পড়তে পারেন অন্তত এতটুকু পড়বেন যে কথাগুলো আমরা বললাম। মাসল অফ ফোরআর্ম, এখানে এক্সটেনশনের কথাগুলো লেখা নাই, এক্সটেনশনের কথাগুলো আপনি আলাদা করে লিখে রাখতে পারেন যে এক্সটেনসর কম্পার্টমেন্ট অফ ফোরআর্ম এটা সাপ্লাইড বাই হচ্ছে রেডিয়াল নার্ভ, এবং রেডিয়াল নার্ভ যদি লস হয় তাহলে হচ্ছে তার রিস্টের এক্সটেনশন হবে না, রিস্ট ড্রপ হবে, পাশাপাশি হচ্ছে যে সুপাইনেশনটা লস হবে। এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে পরে আপনাদের এটা আমরা একটু বিস্তারিত এখানে আবার দেখিয়েছি, দেখেন পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরআর্ম এবং পোস্টেরিয়র অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরআর্ম, এটার ক্ষেত্রে দুটো ব্রাকিওরেডিয়াস বা সুপাইনেটর এগুলোর কথা আলাদা করে বলা আছে, এগুলো আপনাদের অত বিস্তারিত লাগবে না। এখন আমরা ইন্ট্রিনসিক মাসল অফ হ্যান্ড পড়বো। আমরা ইতিমধ্যে আর্মের মাসলগুলোর কথা বলেছি, ফোর আর্মের মাসলগুলোর কথা বলেছি। এখন যে মাসলগুলোর কথা বলবো এটা আপনাদের লেকচার শিটে একটা বড় ছক আকারে আছে। লেকচার শিটের আপনাদের 38 পেজে আপনারা চলে যান। লেকচার শিটের 38 পেজে দেখেন ইন্ট্রিনসিক মাসল অফ হ্যান্ড। ইন্ট্রিনসিক মাসল অফ হ্যান্ড এটা আপনারা একটু দেখেন, এবং সেখান থেকে আমরা এখান থেকে ইন্ট্রিনসিক মাসল অফ হ্যান্ড যদি আপনারা খুব ভালো করে পড়েন তাহলে এখান থেকে আমরা অধিকাংশ নার্ভের ফাংশন, মানে আপার লিম্বের অধিকাংশ নার্ভের ফাংশনটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো, এবং সেই বোঝা থেকে আপনি ওই নার্ভ ইনজুরি হলে কি হয় সেই ফিচারগুলো আপনি বুঝতে পারবেন। প্রথমে খেয়াল করেন আমাদের ইন্ট্রিনসিক মাসল অফ হ্যান্ড বলতে যে মাসলগুলোকে বোঝাচ্ছে সেই মাসলগুলোকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। সেই মাসলগুলোকে মোট তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। মোটের উপর প্রথমে আমরা বলতে পারি একটা হচ্ছে থিনার মাসল, একটা হচ্ছে হাইপোথিনার মাসল, এবং আর একটা হচ্ছে শর্ট মাসল অফ হ্যান্ড। আমরা এখানে দেখিয়েছি একটা হচ্ছে থিনার মাসল, একটা হচ্ছে হাইপোথিনার মাসল, আর একটা শর্ট মাসল অফ হ্যান্ড। শর্ট মাসল অফ হ্যান্ডের মধ্যে আছে ইন্টারোসিয়াই এবং লাম্ব্রিকাল মাসল। শর্ট মাসলের মধ্যে আছে ইন্টারোসিয়াই এবং লাম্ব্রিকাল মাসল। থিনার মাসলগুলোর কথা বলি। প্রথমে আপনি দেখেন আপনার লেকচার 38 পেজে যে ছকটা দেয়া আছে সেখানে বেশ অনেকগুলো মাসলের নাম লেখা, এবং তার আন্ডারে লেখা হচ্ছে থিনার মাসল। সেই থিনার মাসল হচ্ছে সেই মাসলগুলো আমাদের হাতের মধ্যে যে মাসলগুলো বৃদ্ধাঙ্গুলি বরাবর থাকে সেই মাসলগুলোকে আমরা বলি হচ্ছে থিনার মাসল। অনেকটা আমরা বলতে পারি যে আপনার এই মাসলের বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে এই অংশটুকু এর মধ্যে থেকে যে মাসলটা বৃদ্ধাঙ্গুলি বরাবর যে উঁচু যে একটা জায়গা আপনি যদি হাত দিয়ে ফিল করেন তাহলে যেটা পাচ্ছেন এগুলোই হচ্ছে থিনার মাসল। যেহেতু বৃদ্ধাঙ্গুলি বা থাম্বের আরেকটা নাম বা বৈজ্ঞানিক নাম যেটা সেটা হচ্ছে পলিসিস, এই জন্য বৃদ্ধাঙ্গুলি বরাবর যে মাসলগুলো সবগুলো মাসলের নামের সাথে পলিসিস শব্দটা আছে। সবগুলো মাসলের নামের সাথে পলিসিস শব্দটা আছে। দেখেন একটা নাম হচ্ছে অপোনেন্ট পলিসিস, একটার নাম হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস, একটার নাম হচ্ছে ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, আর একটার নাম হচ্ছে অ্যাডাক্টর পলিসিস। সবগুলো হচ্ছে থিনার মাসল, সবগুলো হচ্ছে থিনার মাসল। তাহলে থিনার মাসল আপনি কিভাবে চিনবেন? থিনার মাসল হচ্ছে আপনি চিনবেন হচ্ছে যেখানে পলিসিস শব্দটা আছে সেই মাসলগুলোকে, মানে হ্যান্ডের যে মাসলগুলোর মধ্যে পলিসিস শব্দটা আছে সেইগুলোই হচ্ছে থিনার মাসল। অপোনেন্ট পলিসিস, অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস এবং অ্যাডাক্টর পলিসিস। অনেক জায়গায় আপনি অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস বা ফ্লেক্সর পলিসিস লঙ্গাস এই নামগুলো দেখতে পাবেন, সেগুলো আবার থিনার মাসলের মধ্যে না, সেগুলো হচ্ছে আমাদের ফোর আর্মের মাসল। এই জন্য সেগুলোর কথা আমরা এখানে আলোচনা করব না, বা এক্সটেনসিক মাসল আমরা বলে থাকি। তো যে মাসলগুলো এখানে আমরা পলিসিস শব্দটা পাচ্ছি সেগুলোই হচ্ছে ফোর আর্মের এই থিনার মাসল। এবং এই যে থিনার মাসলগুলো এগুলো সবগুলো হচ্ছে আমাদের থাম্বের উপর বা বৃদ্ধাঙ্গুলের উপর কাজ করে, এই জন্য এদের নামের সাথে পলিসিস শব্দটা আছে। কি কি করে এটা? যেমন একটা হচ্ছে অপোনেন্ট পলিসিস। অপোনেন্ট পলিসিস মানে হচ্ছে আপনি বৃদ্ধাঙ্গুলিকে অন্য আঙ্গুলিগুলোর দিকে যদি বাঁকা কোণে আনেন তাহলে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে অপোজিশন অফ থাম্ব। এই অপোজিশন অফ থাম্বের যে কাজটা সেটা হচ্ছে আমাদের অপোনেন্ট পলিসিস নামক মাসলটি করে থাকে। আমরা এখানে আপনাদেরকে একটু থাম্বের কিছু মুভমেন্ট দেখাই। এখানে আমরা থাম্বের অনেকগুলো দেখেছি, আপনাদের ওখানে দেখতে পাবেন। প্রথমে আমরা যেটা সেটা হচ্ছে যে অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিসের যে কাজ।
অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস হচ্ছে আমাদের হাতটা ধরেন এভাবে আছে, আমরা যদি হাতটাকে এভাবে নিয়ে যাই আঙ্গুলটাকে, এটা হচ্ছে অ্যাবডাকশন, মানে অ্যাবডাকশন অফ থাম, এবং এখানে সেটা হচ্ছে অ্যাবডাকশন অফ থাম। আবার এই বৃদ্ধাঙ্গুলিটাকে যদি আমি ভিতরের দিকে নিয়ে আসি, অন্য আঙ্গুলের দিকগুলোর দিকে নিয়ে আসলাম, এটা হচ্ছে অ্যাডাকশন, অ্যাডাকশন অফ থাম, এটা হচ্ছে অ্যাডাকশন অফ থাম। হাতটা এভাবে আসে বা এভাবে আসে, আমি যদি আমরা প্রথমে এটা হচ্ছে অ্যাডাকশন অফ থাম, আর এটা হচ্ছে অ্যাবডাকশন। আর এই যে হাতটাকে আমি যদি বাইরের দিকে নিয়ে যাই তাহলে যেটা হয়, এটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে অ্যাডাকশন, এটা হচ্ছে এক্সটেনশন, আর এটা হচ্ছে অ্যাবডাকশন, এটা হচ্ছে অ্যাবডাকশন। যে হাতটাকে আমরা রাখলাম যদি উপরের দিকে তুলি তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে অ্যাবডাকশন। তাহলে প্রথমে যেটা এই যে অ্যাডাকশন বা অ্যাডাকশন অফ থাম, এই অ্যাডাকশন অফ থাম্বের যে কাজটা এটা হচ্ছে অ্যাডাক্টর পলিসিসের কাজ। এক্সটেনশন যেটা, এটা হচ্ছে এক্সটেন্সর পলিসিসের কাজ, সেটাও আমরা এখানে পড়বো না, সেটা হচ্ছে এক্সটেন্সর কম্পার্টমেন্টের মাসেল গুলো। তারপরে যেটা হচ্ছে এই যে আঙ্গুলগুলোকে আমি যদি অন্য আঙ্গুলগুলোর দিকে নিয়ে আসি, এটা হচ্ছে অপোজিশন, এই যে দেখেন এটা হচ্ছে অপোজিশন। আবার যদি এটাকে ঠিক জায়গায় নিয়ে আসি এটা হচ্ছে রিপোজিশন। তাহলে অপোজিশনের যে কাজটা, মানে এই যে বৃদ্ধাঙ্গুলিটা এটা অন্য আঙ্গুলগুলোর দিকে যদি আমি নিয়ে যাই তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে অপোজিশন। এটাকে যদি আমি এভাবে করি এটা হচ্ছে ফ্লেকশন, এটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে অ্যাবডাকশন, এটা হচ্ছে অ্যাডাকশন। তো এই কাজগুলো সবগুলো সংশ্লিষ্ট মাসল করে। মানে অপোজিশনের যে কাজটা সেটা হচ্ছে অপোনেন্ট পলিসিস মাসলটা করে, অ্যাবডাকশনের যে কাজটা সেটা হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস করে, ফ্লেকশনের যে কাজটা এটা হচ্ছে ফ্লেক্সর পলিসিস ব্রেভিস করে, অ্যাডাকশনের যে কাজটা এটা হচ্ছে অ্যাডাক্টর পলিসিস করে। তার মানে এই কাজগুলো এই মাসলগুলোই করে, বৃদ্ধাঙ্গুলির কাজগুলো বা থাম্বের কাজগুলো। এবং থাম্বের যে অ্যাকশনগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারো যদি থামটা কেটে ফেলা হয় তাহলে কিন্তু তার 60% অ্যাকশন, মানে হ্যান্ডের যে অ্যাকশন গুলো তার 60% অ্যাকশনই কিন্তু হ্যাম্পার হয়ে যাবে, সে আর এই কাজগুলো করতে পারবে না। এবং পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যার বৃদ্ধাঙ্গুলিটা আছে বা থামটা আছে। মানুষের নিকটতম যে প্রজাতিটা বানর বা এই নাঙ্গুলবিহীন যে বানরটা, তারও কিন্তু এই থামটা নাই। এবং থাম না থাকার কারণে এই যে কাজগুলো, যে অপোজিশনের কাজগুলো, এই কাজগুলো কিন্তু সে করতে পারে না। এই কাজগুলো সে করতে না পারার কারণে সে কিন্তু পৃথিবীতে বড় কিছু করতে পারবে না। মানুষ বিল্ডিং তুলে ফেলতেছে, একটা প্রাণীর পক্ষে বিল্ডিং তোলা সম্ভব না, কারণ তার থামটা নাই। সে এভাবে কিন্তু ধরতে পারবে না একটা জিনিসকে শক্ত করে। সে সর্বোচ্চ এই আঙ্গুলগুলো দিয়ে কলা খাওয়াইতে পারবে, কিন্তু যে একটা থামকে ধরা, একটা ইটকে ধরে বসানো এবং বড় বড় কাজগুলো যে করা, এই কাজগুলো কিন্তু সে বৃদ্ধাঙ্গুলি না থাকার কারণে করতে পারবে না। তো বৃদ্ধাঙ্গুলির যে কাজগুলো এগুলো আসলে থিনার মাসলের কাজ। এবং এই যে থিনার মাসলগুলো, এই থিনার মাসলগুলো থিনার মাসলের সবগুলোকে সাপ্লাই দিয়ে হচ্ছে মিডিয়ান নার্ভ, এক্সেপ্ট অ্যাডাক্টর পলিসিস। অ্যাডাক্টর পলিসিসটাকে এর জন্য আমরা আলাদা করে সাধারণত লিখে রাখি, যে অ্যাডাক্টর পলিসিসটা আলাদা করে আমরা লিখে রাখি, এই জন্য আলাদা করে অ্যাডাক্টর পলিসিসের কথা লিখেছি, কারণ অ্যাডাক্টর পলিসিসটাকে সাপ্লাই হচ্ছে আলনার নার্ভ অ্যাডাক্টর পলিসিসকে। কিন্তু বাকি যে থিনার মাসলগুলো, মানে অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, অপোনেন্ট পলিসিস এবং ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, এইগুলোকে সাধারণত সাপ্লাই হচ্ছে মিডিয়ান নার্ভ। তার মানে মিডিয়ান নার্ভের কাজ কি? মিডিয়ান নার্ভের কাজ কিন্তু এই কাজগুলো, মানে ফ্লেকশন করা থামকে, মানে ফ্লেকশন অফ থাম বা অ্যাবডাকশন অফ থাম অথবা অপোজিশন অফ থাম, এই কাজগুলো কিন্তু মিডিয়ান নার্ভের কাজ। আর থাম্বের অ্যাডাকশন কার কাজ? অ্যাডাকশন হচ্ছে আলনার নার্ভের কাজ। তাহলে আমরা এখান থেকে এটুকু পড়ে নিলাম। তাহলে আলনার নার্ভ যদি ইনজুরি হয় কারো, সেই ক্ষেত্রে কিন্তু তার থাম্বের অ্যাডাকশনটা সে করতে পারবে না। মিডিয়ান নার্ভ যদি তার কারো ইনজুরি হয় সেক্ষেত্রে সে কি করতে পারবে না? সে থাম্বের ফ্লেকশনটা পারবে না, থাম্বের অপোজিশন করতে পারবে না, থাম্বের অ্যাবডাকশনও সে করতে পারবে না। তাহলে থিনার মাসলগুলো যদি আপনি ভালো করে পড়েন এই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই হাইপোথিনার মাসল। এরপর হচ্ছে হাইপোথিনার মাসল। আপনারা লেখা ছিলেন 38 পেজে দেখেন, হাইপোথিনার মাসল নামে অনেকগুলো মাসল দেয়া আছে। যে মাসলগুলোকে আমরা এখানে পলিসিস নামে দেখেছি সেগুলো এখানে ডিজিটি মিনিমি নামে লেখা। ডিজিটি মিনিমি মানে লিটল ফিঙ্গারের কথা বলা হচ্ছে, যে অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, ফ্লেক্সর ডিজিটি মিনিমি, অপোনেন্ট ডিজিটি মিনিমি। তো এই যে ডিজিটি মিনিমি তার মানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের লিটল ফিঙ্গার বরাবর যে মাসলগুলো, যে এই মাসলগুলোর কথাই বলা হচ্ছে, এগুলো হচ্ছে হাইপোথিনার মাসল। যে মাসলগুলোর নামের সাথে ডিজিটি মিনিমি শব্দটা আছে সেগুলো হচ্ছে হাইপোথিনার মাসল। তার মানে এই যে লিটল ফিঙ্গারের যাবতীয় যে অ্যাকশনগুলো আমরা বৃদ্ধাঙ্গুলিতে দেখলাম, অ্যাবডাকশন, ফ্লেকশন এবং অপোজিশন, এগুলো যদি লিটল ফিঙ্গারের ক্ষেত্রে আমরা চিন্তা করি, যে লিটল ফিঙ্গারের অপোজিশন, লিটল ফিঙ্গারের অ্যাবডাকশন বা লিটল ফিঙ্গারের ফ্লেকশন, এগুলো হচ্ছে সাপ্লাইড বাই অনলি আলনার নার্ভ। হাইপোথিনার মাসল সাপ্লাইড বাই আলনার নার্ভ।
এই যে অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, অপোনেন্ট ডিজিটি মিনিমি, ফ্লেক্সর ডিজিটি মিনিমি এবং প্রামারিস ব্রেভিস নামে একটা মাসল আছে, সেটা এখানে আমরা দিই নাই, কিন্তু সেটাও আলনার নার্ভ দিয়ে সাপ্লাই হয়। তাহলে এই সবগুলো হচ্ছে হাইপোথিনার মাসল এবং সবগুলো হচ্ছে সাপ্লাইড বাই আলনার নার্ভ। তাহলে আলনার নার্ভ যদি ইনজুরি হয় তাহলে থাম্বের অ্যাডাকশনটা লস হবে, পাশাপাশি আমাদের ডিজিটি মিনিমি বা লিটল ফিঙ্গারে কিন্তু এই যে অ্যাবডাকশন, ফ্লেকশন, অপোজিশন সবগুলোই লস হবে। তাহলে থিনার এবং হাইপোথিনারটা আমরা এখান থেকে ক্লিয়ার। এরপর আমাদের যে মাসল গুলো সেগুলো হচ্ছে শর্ট মাসল। শর্ট মাসলের মধ্যে আমরা কিছু ইন্টারোসিয়াস মাসলের কথা বলি, কিছু লাম্ব্রিকাল মাসলের কথা বলি। লাম্ব্রিকাল মাসলের কথাই আমরা প্রথমে বলি। লাম্ব্রিকাল মাসল হচ্ছে মোট 4টা। আমরা সাধারণত থাম্বের কথা আমরা ভুলে যাই, বাকি যে 4টা আঙ্গুল, এই 4টা আঙ্গুলের 4টা লাম্ব্রিকাল মাসল আছে। এর মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড যে লাম্ব্রিকাল মাসলটা, মানে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারের যে লাম্ব্রিকাল মাসলটা, এই মাসলগুলোকে সাপ্লাই দিবে হচ্ছে মিডিয়ান নার্ভ। এবং আমাদের শাহাদাত আঙ্গুল যেটা আমরা বলি, রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার, এদের যে লাম্ব্রিকাল মাসল, এই লাম্ব্রিকাল মাসলগুলোকে সাপ্লাই দিবে হচ্ছে আলনার নার্ভ। এই জন্য ফার্স্ট এবং সেকেন্ড লাম্ব্রিকাল মাসলকে সাপ্লাই দিবে হচ্ছে মিডিয়ান নার্ভ, আর বাকি যে থার্ড এবং ফোর্থ লাম্ব্রিকাল মাসল তাকে সাপ্লাই দিবে হচ্ছে আলনার নার্ভ। লাম্ব্রিকাল মাসলের কাজ কি? লাম্ব্রিকাল মাসলের কাজ হচ্ছে আমাদের মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, যেটা মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টটাকে ফ্লেক্স করা, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট গুলোকে এক্সটেন্ড করা, মানে এল করা। আপনি যদি এটাকে এভাবে দেখেন যে এইরকম করা, যে এল আকৃতির একটা মুভমেন্ট সে করতেছে। এখানে হচ্ছে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট গুলো, আর এখানে এই জয়েন্টটার নাম হচ্ছে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তাহলে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টটাকে সে ফ্লেক্স করে, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট গুলোকে সে এক্সটেন্ড করে। এই যে কাজটা, এটাই হচ্ছে লাম্ব্রিকাল মাসলের কাজ। ফার্স্ট এবং সেকেন্ড লাম্ব্রিকাল মানে ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার, এদের যে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টকে ফ্লেক্স করা এবং ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টকে এক্সটেন্ড করা, এই কাজটা করে হচ্ছে মিডিয়ান নার্ভ। বাকি যে থার্ড এবং ফোর্থ লাম্ব্রিকালের কাজটা, এটা হচ্ছে আলনার নার্ভ দিয়ে সাপ্লাই হয়। তার মানে রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গারের ক্ষেত্রে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টকে ফ্লেক্স করা এবং ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টকে এক্সটেন্ড করার যে কাজটা, এটা করবে হচ্ছে আলনার নার্ভ। তাহলে লাম্ব্রিকাল মাসলের হচ্ছে এই কাজ। যদি কোনো কারণে এই লাম্ব্রিকাল মাসলগুলো প্যারালাইসিস হয়ে যায়, তখন কিন্তু সে এই যে কাজটা, মানে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টটাকে ফ্লেক্স রাখা এবং ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটাকে এক্সটেন্ড রাখা, সেই কাজটা কিন্তু সে করতে পারবে না। যদি ফার্স্ট এবং সেকেন্ড লাম্ব্রিকাল প্যারালাইসিস হয়, কখন প্যারালাইসিস হতে পারে? যদি মিডিয়ান নার্ভ ইনজুরি হয়, তখন কিন্তু সে এই কাজটা করতে পারবে না। তখন তার মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা হয়ে যাবে হচ্ছে এক্সটেন্ড, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা হয়ে যাবে ফ্লেক্স। তাহলে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা এক্সটেন্ড হয়ে যাবে, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা ফ্লেক্স হয়ে যাবে। মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এক্সটেন্ড হয়ে যাওয়া এবং ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ফ্লেক্স হয়ে যাওয়া, এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ক্ল হ্যান্ড। আমরা আগে বলেছি ক্ল হ্যান্ডের ডেফিনেশন হচ্ছে হাইপার এক্সটেনশন অফ মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট আর ফ্লেকশন অফ ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এটা হচ্ছে ক্ল হ্যান্ড। তার মানে আপনার ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারের ক্ল হ্যান্ড, এটার জন্য দায়ী হচ্ছে মিডিয়ান নার্ভ ইনজুরি, এবং এটাকে আমরা মিডিয়ান ক্ল হ্যান্ড বলি। অপরদিকে লিটল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের যে ক্ল হ্যান্ড, মানে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা ফ্লেক্স হয়ে যাওয়া, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা এক্সটেন্ড হয়ে যাওয়া এবং ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা ফ্লেক্স হয়ে যাওয়া, এই ক্ল হ্যান্ডের জন্য দায়ী হচ্ছে আলনার নার্ভ। যদি আলনার নার্ভ ইনজুরি হয়, তাহলে আমাদের আলনার ক্ল হ্যান্ড পাবো। আলনার ক্ল হ্যান্ড মানে আমরা এই রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার, এদের হচ্ছে ক্ল হ্যান্ড পাবো। আর যদি মিডিয়ান নার্ভ ইনজুরি হয়, মিডিয়ান ক্ল হ্যান্ড পাবো। মানে কি? মানে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার, এদের হচ্ছে আমরা ক্ল হ্যান্ড পাবো। তার মানে যদি আলনার নার্ভ ইনজুরি হয়, তাহলে আমরা কি কি ফিচার পেতে পারি? আমরা আবার থিনার মাসল থেকে আসি এবং হাইপোথিনার মাসল থেকে আসি। থিনার মাসলের ক্ষেত্রে আমরা বলেছি যে সবগুলোকে সাপ্লাই হচ্ছে মিডিয়ান নার্ভ। এই জন্য আমরা থাম্বের অধিকাংশ অ্যাকশন, অ্যাবডাকশন, ফ্লেকশন এবং অপোজিশন, এটা লস হবে মিডিয়ান নার্ভ ইনজুরি হলে। অপরদিকে লাম্ব্রিকাল মাসলের কারণে আমরা মিডিয়ান ক্ল হ্যান্ড পাবো। আর আলনার নার্ভ যদি ইনজুরি হয়, তাহলে আমরা থাম্বের অ্যাডাকশনটা লস পাবো এবং লিটল ফিঙ্গারের আমরা সব ধরনের মুভমেন্ট গুলো, মানে অপোজিশন, ফ্লেকশন এবং অ্যাবডাকশন লস পাবো। অপরদিকে আবার আমরা আলনার ক্ল হ্যান্ডটা পাবো। এখন আসেন শর্ট মাসল অফ হ্যান্ডের মধ্যে আমাদের আর মাসল আছে, সেটা হচ্ছে ইন্টারোসিয়াই মাসল। এই ইন্টারোসিয়াই যে মাসলটা, সেই মাসলটা হচ্ছে দুই ধরনের হয়। ইন্টারোসিয়াই মাসলটা একটা হচ্ছে পামার ইন্টারোসিয়াই, আর একটা হচ্ছে ডরসাল ইন্টারোসিয়াই। পামার ইন্টারোসিয়াই এবং ডরসাল ইন্টারোসিয়াই। পামার ইন্টারোসিয়াই এর কাজ হচ্ছে এই আঙ্গুলগুলোকে ভিতরের দিকে আনা, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাডাকশন।
ডরসাল ইন্টারোসিয়াস এর কাজ হচ্ছে সবগুলো আঙ্গুলকে বাইরের দিকে নিয়ে যাওয়া, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাবডাকশন। তাহলে অ্যাডাকশন হচ্ছে পামার ইন্টারোসিয়াই, অ্যাবডাকশন হচ্ছে ডরসাল ইন্টারোসিয়াই। পামার ইন্টারোসিয়াই, ডরসাল ইন্টারোসিয়াই। পামার ইন্টারোসিয়াই সাপ্লাইড বাই আলনার নার্ভ, ডরসাল ইন্টারোসিয়াই সাপ্লাইড বাই আলনার নার্ভ। সব ধরনের ইন্টারোসিয়া মাসল গুলো আলনার নার্ভ দিয়ে সাপ্লাই হয়। তাহলে ফিঙ্গারের অ্যাডাকশন এবং অ্যাবডাকশন কন্ট্রোল বাই আলনার নার্ভ। যদি কোনো কারণে আলনার নার্ভ ইনজুরি হয় তাহলে ফিঙ্গারের অ্যাডাকশনও লস হবে, ফিঙ্গারের অ্যাবডাকশনও লস হবে। তাহলে এই যে পৃষ্ঠাটা 38 পেজ, এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতেছি, এখানে অনেকগুলো মাসল, প্রায় 20টার মতো মাসল আছে। এই 20টা মাসলের মধ্যে অনলি 5 মাসল ইজ সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ, বাকি যে মাসলগুলো সবগুলো সাপ্লাইড বাই আলনার নার্ভ। কোন কোন মাসলগুলো মিডিয়ান নার্ভ দিয়ে সাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে আমাদের থিনারের 3টা মাসল, মানে অপোনেন্ট পলিসিস, অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস এবং এই ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, পাশাপাশি ফার্স্ট এবং সেকেন্ড লাম্ব্রিকাল। এই 5টা মাসল হচ্ছে মিডিয়ান নার্ভ দিয়ে সাপ্লাই হয়, বাকি সবগুলো মাসল সাপ্লাইড বাই আলনার নার্ভ। তাহলে এই 5টা মাসলের যে অ্যাকশন, এই অ্যাকশন গুলো কন্ট্রোল বাই মিডিয়ান নার্ভ, বাকি সবগুলো মাসলের যে অ্যাকশন গুলো এগুলো কন্ট্রোল বাই আলনার নার্ভ। যদি মিডিয়ান নার্ভ ইনজুরি তাহলে এই 5টা মাসলের অ্যাকশন গুলো লস হবে। আলনার নার্ভ ইনজুরি হলে বাকি যে মাসল গুলো 15টা মাসল তাদের অ্যাকশন গুলো লস হবে। তাহলে এই পৃষ্ঠাটা যদি আপনি খুব ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনি অঙ্কের মতো মিলাইতে পারবেন। অঙ্ক মানে হচ্ছে যেরকম আপনি যদি একটা সূত্র পড়েন যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আপনি যে কোনো জায়গার অঙ্ক মিলানোর ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তেমনই ভাবে এই পৃষ্ঠাটা যদি আপনি খুব ভালো করে পড়েন এবং এই মাসলের অ্যাকশন গুলো পড়েন, নার্ভ সাপ্লাইটা ভালো করে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি যখনই মিডিয়ান নার্ভ ইনজুরি বলবে, যখনই আলনার নার্ভ ইনজুরি হবে, খুব সহজে এই জিনিসগুলো আনসার করতে পারবেন। তাহলে এই পৃষ্ঠাটা আপনি খুব ভালো করে পড়বেন। এখন এই পৃষ্ঠাটা যদি পড়েন তাহলে কিন্তু আপনি খুব সহজেই পরবর্তীতে আমাদের যে নার্ভ ইনজুরি গুলো দেওয়া আছে, এই নার্ভ ইনজুরি গুলো আনসারটা খুব ভালো করে করতে পারবেন। এখন আসেন নার্ভ ইনজুরি গুলোতে আমরা যাই বা নার্ভের সাপ্লাই গুলোতে যাই, তাহলে আপনার জন্য পরবর্তীতে মেলানোটা সহজ হবে যে কিভাবে আমরা এই জিনিসগুলো পড়লাম। যেমন প্রথমে আপনি আসেন 41 পেজে দেওয়া আছে অ্যাক্সিলারি নার্ভ। 41 পেজে চলে যান, আপনাদের অ্যাক্সিলারি নার্ভ দেওয়া আছে। অ্যাক্সিলারি নার্ভ এই পৃষ্ঠাটা আপনাদের লেকচার শিটের মধ্যেও দেওয়া আছে অ্যাক্সিলারি নার্ভের। তো অ্যাক্সিলারি নার্ভের কথা যদি আপনাদের মনে থাকে তাহলে আপনারা প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাক্সিলারি নার্ভটা আমরা কোথা থেকে পাই। অ্যাক্সিলারি নার্ভটা কিন্তু আমরা ব্রাকিয়াল প্লেক্সাস থেকেই পাচ্ছি। ব্রাকিয়াল প্লেক্সাসের যে পোস্টেরিয়র কর্ড, সেই পোস্টেরিয়র কর্ড থেকে আমরা অ্যাক্সিলারি নার্ভটা পাই। পোস্টেরিয়র কর্ডের আমরা, আপনাদের যদি মনে থাকে যে পোস্টেরিয়র কর্ডের তারা প্রথম দিকে হচ্ছে যে 3টা সাবস্কেপুলার নার্ভ দিল, আপার, মিডল এবং লোয়ার সাবস্কেপুলার। এরপরে কিন্তু এই অ্যাক্সিলারি নার্ভটা বের হয়ে যাচ্ছে এবং অ্যাক্সিলারি নার্ভটা যেহেতু আর্মের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এই জন্য সাপ্লাইটা আর্মেই দিবে। এবং এটা রুট বেলু কত ছিল আপনাদের মনে থাকার কথা, অ্যাক্সিলারি নার্ভের রুট বেলু ছিল হচ্ছে সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6। তো এটা আপনি মনে রাখবেন, প্রথমে হচ্ছে অ্যাক্সিলারি নার্ভের রুট বেলুটা, তারপরে মাথায় রাখবেন যে কোন কর্ড থেকে আসে, পোস্টেরিয়র কর্ড থেকে আসে অ্যাক্সিলারি নার্ভটা। তাহলে এই প্রশ্নটা যে এই স্টেমগুলো আপনি যে কোনো সময় থাকতে পারে যে কোন কর্ড থেকে আসতেছে, পোস্টেরিয়র কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস থেকে অ্যাক্সিলারি নার্ভ আসতেছে এবং এটা রুট বেলু হচ্ছে সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6। বাকি যে বিশাল একটা কোর্স দেয়া আছে এই কোর্সটা আপনি চাইলে পড়তে পারেন, সাধারণত আমরা পড়তে বলি না কারণ কোর্স থেকে মাঝে মাঝে দুই একটা স্টেম আসলেও এটা মনে রাখাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। বরং আপনি এটার সাপ্লাই কোথায় কোথায় দেয় এবং এটার ইফেক্ট অফ ইনজুরি হলে কি হয় সেই জিনিসটা যদি আপনি খুব ভালো করে পড়তে পারেন তাহলে আপনার জন্য বোঝাটা অনেক বেশি ইজি হবে। তো অ্যাক্সিলারি নার্ভের আপনার যদি মনে থাকে যে অ্যাক্সিলারি নার্ভ কাকে সাপ্লাই দেয়, আপনি জানেন যে অ্যাক্সিলারি নার্ভ দুটো মাসলকে, আমরা যে এই পর্যন্ত আমরা যে ক্লাসটা আপনাদের সাথে নিলাম তার মধ্যে আমরা কিন্তু ক্লাসের মধ্যে দুটো কথা বলেছি যে দুটো মাসলকে অ্যাক্সিলারি নার্ভ সাপ্লাই দেয়। আর অনেক জায়গায় সে সাপ্লাই দেয়, কিন্তু দুটো মাসলের বেলা আপনার মনে রাখতে হবে যে অ্যাক্সিলারি নার্ভ যে সাপ্লাই হচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাসলটা, সেই মাসলটার নাম হচ্ছে ডেল্টয়েড মাসল। ডেল্টয়েড মাসল ইজ সাপ্লাইড বাই অ্যাক্সিলারি নার্ভ। এবং আরেকটা মাসলের কথা আমরা বলেছি যেটা হচ্ছে টেরিস মাইনর, এটাও কিন্তু অ্যাক্সিলারি নার্ভ দিয়ে সাপ্লাই হয়। তো মূলত ডেল্টয়েড মাসলের যে অ্যাকশন গুলো, এই অ্যাকশন গুলো হ্যাম্পার হবে অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি হলে, এবং সেটাই হচ্ছে ইফেক্ট অফ ইনজুরি। তাহলে দেখেন ইফেক্ট অফ ইনজুরির মধ্যে প্রথম যে কথাটা সেটা হচ্ছে ডেল্টয়েড মাসল প্যারালাইসিস হবে। আপনাদের লেকচার শিটেই দেওয়া আছে, দেখেন ডেল্টয়েড মাসলটা প্যারালাইসিস হবে এবং সেটা লস অফ পাওয়ার অফ অ্যাবডাকশন। এবং ডেল্টয়েড মাসলের মেইন যে কাজটা সেটা হচ্ছে শোল্ডারের অ্যাবডাকশন করা, সেই শোল্ডারের অ্যাবডাকশনটা সে লস হয়ে যাবে। এবং সে কতটুকু লস হবে, 90 ডিগ্রি পর্যন্ত। আসলে এটা হবে হচ্ছে 15 to 90 ডিগ্রি, কারণ আমরা জানি যে
শোল্ডারের যে অ্যাবডাকশন করে তার মধ্যে ইনিশিয়েটর হচ্ছে সুপ্রাস্পাইনাটাস, মানে প্রথম 15 ডিগ্রি হচ্ছে সুপ্রাস্পাইনাটাস দিয়ে হয়, 15 থেকে 90 ডিগ্রি এটা হচ্ছে যে ডেল্টয়েড মাসল দিয়ে হয়। তার মানে 15 to 90 ডিগ্রি এটার যে অ্যাবডাকশনটা, সেই অ্যাবডাকশনটা লস হবে। তাহলে এটা হচ্ছে তার মেইন ফিচার। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমাদের ডেল্টয়েড মাসলটা, আপনার যদি মনে থাকে আমরা হাত দিলে যে মাসলটা এখানে পাচ্ছি সেই মাসলটা হচ্ছে ডেল্টয়েড, এবং এই ডেল্টয়েড মাসলের নিচেই কিন্তু আমাদের হিউম্যারাসের হেড আছে, এবং হিউম্যারাসের হেড পাশাপাশি হেডের যে হেড না, হিউম্যারাসের এই গ্রেটার টিউবারসিটি আছে এবং লেদার টিউবারসিটি আছে। তো গ্রেটার এবং লেদার টিউবারসিটি কিন্তু অনেকটা খাঁজ কাটা, কিন্তু আপনি হাত দিলে কিন্তু এই খাঁজ কাটা অংশটা পাচ্ছেন না, কারণ তার উপরে আপনার ডেল্টয়েড মাসলটা আছে, আপনি মাসলটার গায়ে হাত দিচ্ছেন। কিন্তু যখন অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি হবে তখন ডেল্টয়েড মাসল প্যারালাইসিস হবে, এবং ডেল্টয়েড মাসল প্যারালাইসিস হলে আস্তে আস্তে ডেল্টয়েড মাসলটা ওয়াস্টিং হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এবং নষ্ট হয়ে গেলে তখন আপনি যখন এখানে হাত দিবেন তখন আর ডেল্টয়েড মাসলে আপনি হাত দিবেন না, আপনি হাত দিবেন হচ্ছে সরাসরি হিউম্যারাসের যে গ্রেটার টিউবারসিটি সেখানে। তো গ্রেটার টিউবারসিটি হাত দিলে আপনি এই খাঁজ কাটা অংশটা পাবেন বা হাতটা ফিল করবেন। এটার নামই হচ্ছে লস অফ রাউন্ডেড কন্ট্যুর অফ শোল্ডার, লস অফ রাউন্ডেড কন্ট্যুর অফ শোল্ডার উইথ প্রমিনেন্ট গ্রেটার টিউবারকল অফ হিউম্যারাস। দ্বিতীয় যেটা একেবারে লাস্ট যেটা, সেটা হচ্ছে এই মোটর লসের পাশাপাশি কিছু সেন্সরি লস হবে, সেটা হচ্ছে যে লোয়ার হাফ অফ ডেল্টয়েড মাসল, এখানে আমরা সেন্সরি লসও পাবো। এই যে সেন্সরি লসটা, এটাকে আমরা বলি ব্যাজ এরিয়া। আমরা আপনাকে একটা এই দেখাই যে ব্যাজ এরিয়াটা কোনটা, এই যে এটা, এই যে রেজিমেন্টাল ব্যাজ এরিয়া, মানে ডেল্টয়েডের একেবারে লোয়ার হাফ যেটা, এইখানে আমরা সাধারণত একটা ব্যাজ পরে থাকি, ঠিক না? এইখানে একটা ব্যাজ পরে থাকতেছে, যে কোনো সেনাবাহিনীর যারা আছে বা রেজিমেন্টাল ফোর্স যারা আছে তারা এখানে একটা ব্যাজ পরে থাকে। এই ব্যাজটার নাম হচ্ছে রেজিমেন্টাল ব্যাজ এবং রেজিমেন্টাল ব্যাজ এরিয়া। তো সাধারণত যখন ডেল্টয়েড মাসলের কোনো সমস্যা হয় অথবা অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি হয় তখন এই জায়গাটা সেন্সরি লস হয়। এই জন্য এই লসটার নাম হচ্ছে রেজিমেন্টাল প্যারালাইসিস। আমরা এটাকে বলি রেজিমেন্টাল প্যারালাইসিস, মানে সেন্সরি লস। তো এটাও আমরা এখানে পাই। অনেক সময় আপনারা এত কথা না লিখে শুধু জাস্ট অপশনে থাকে হচ্ছে রেজিমেন্টাল প্যারালাইসিস। তো সেন্সরি লস যেটা লোয়ার হাফ অফ ডেল্টয়েড আমরা পাচ্ছি, এটাকে আমরা বলি হচ্ছে রেজিমেন্টাল প্যারালাইসিস। এবং এটা আমরা অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি কখন পাবো? অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি হচ্ছে একটা হচ্ছে শোল্ডার ডিসলোকেশন যখন হবে তখন আমরা অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি পাই। পাশাপাশি আপনাদের হয়তো মনে আছে আমরা দেখিয়েছিলাম যে সার্জিক্যাল নেক অফ হিউমেরাসের পিছন দিকেই থাকে হচ্ছে, পোস্টেরিয়র দিকেই থাকে হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ। তার মানে যদি কখনো আমাদের সার্জিক্যাল নেক অফ হিউমেরাসে যদি কখনো ফ্র্যাকচার হয় তাহলে কিন্তু অ্যাক্সিলারি নার্ভে ইনজুরি হতে পারে। তো কজ অফ ইনজুরি এটুকু এবং ইফেক্ট অফ ইনজুরি। তো এখানে অ্যাক্সিলারি নার্ভটাকে আপনার দুটো স্টার দেন, অ্যাক্সিলারি নার্ভ থেকে যে কোনো সময় প্রশ্নটা আসতে পারে। সো অ্যাক্সিলারি নার্ভটা আপনাকে একটু ভালো করেই পড়তে হবে। এরপর আমরা চলে যাই আবার মিডিয়ান নার্ভে। মিডিয়ান নার্ভ, তো মিডিয়ান নার্ভ আপনাদের ওখানে যেটা দেওয়া আছে, মিডিয়ান নার্ভটাকে আমরা লেবারার্স নার্ভ বলি। কেন লেবারার্স নার্ভ বলি? কারণ আমাদের হ্যান্ডের যে মুভমেন্ট গুলো, হ্যান্ডের তো দুই ধরনের মুভমেন্ট থাকে, একটা হচ্ছে যে ফাইন মুভমেন্ট আর একটা হচ্ছে কোর্স মুভমেন্ট। তো ফাইন এবং কোর্স মুভমেন্টের মধ্যে কোর্স যে মুভমেন্ট গুলো, সেই মুভমেন্ট গুলো আমরা সাধারণত মিডিয়ান নার্ভের মাধ্যমে করি। যেমন কেউ যদি মাটি কাটে অথবা কেউ যদি ওয়েট লিফট করে তাহলে যে ধরনের মুভমেন্ট গুলো দরকার হয় সেই মুভমেন্ট গুলো কিন্তু মিডিয়ান নার্ভ দিয়ে কন্ট্রোল হয়। এই জন্য মিডিয়ান নার্ভটার একটা নাম হচ্ছে লেবারার্স নার্ভ। পাশাপাশি আমরা মিডিয়ান নার্ভের আরেকটা নাম হচ্ছে পেরিফেরাল আই। পেরিফেরাল আই এই জন্য মিডিয়ান নার্ভের যে জায়গাটুকু, এই যে জায়গা, এগুলো হচ্ছে মিডিয়ান নার্ভের সেন্সরি এরিয়া। এই জায়গাগুলো সাধারণত আমরা বলি যে ইন্ডেক্স ফিঙ্গারের একেবারে টিপ, এবং এই ইন্ডেক্স ফিঙ্গারের টিপটাকে আমরা সেন্সরি এরিয়া বলি, একেবারে যদি আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট এরিয়া। তো আমরা যে কোনো যখন দেখি কাপড়, আপনি যখন চোখে দেখেন না, যারা অন্ধ তারা কিভাবে দেখে, তারা কিন্তু এভাবে করে কাপড়টাকে দেখে, ঠিক না? বা আমরা অনেক সময় কাপড়ের টেক্সচার দেখি এভাবে। তো চোখে এই জিনিসটা বোঝা যাচ্ছে না, কিন্তু হাত দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে কাপড়টা কেমন। তার মানে এইখানে একটা আই আছে, এটার নাম হচ্ছে পেরিফেরাল আই। তো এইটা হচ্ছে মিডিয়ান নার্ভের কাজ। এই জন্য মিডিয়ান নার্ভটাকে পেরিফেরাল আই অথবা আই অফ হ্যান্ডও বলা হয় বা লেবারার্স নার্ভও বলা হয়। এবং আমাদের ফোর আর্মের যে প্রিন্সিপাল নার্ভ, ফোর আর্মের প্রিন্সিপাল নার্ভও কিন্তু এই মিডিয়ান নার্ভ। তো মিডিয়ান নার্ভ থেকে আমরা কি কি পড়বো? এক নম্বর হচ্ছে আমরা জানি যে মিডিয়ান নার্ভটার এই যে লেবারার্স নার্ভ বলে কোর্স মুভমেন্ট গুলো হয়, এবং মিডিয়ান নার্ভটা আমরা এই সাধারণত সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1 পুরোটাই হচ্ছে এটা রুট ভ্যালু। সার্ভাইকাল 5 টু থোরাসিক 1 পুরোটাই হচ্ছে এটা রুট ভ্যালু। কারণ আমরা জানি যে মিডিয়ান নার্ভ কিন্তু আমাদের যে অ্যান্টেরিয়র ডিভিশন গুলো,
প্রথমে ব্রাকিয়াল প্লেক্সারের সে অ্যান্টেরিয়র ডিভিশনের ল্যাটারাল কর্ড থেকে একটা রুট চলে আসে, যেটাকে আমরা বলি যে ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ। পাশাপাশি আমাদের মিডিয়াল কর্ড থেকে একটা রুট চলে আসে, যেটাকে আমরা বলি হচ্ছে মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ। দুটো মিলে আমাদের এই মিডিয়ান নার্ভটা গঠিত হয়। তো মিডিয়ান নার্ভের রুট বেল এই জন্য পুরোটাই সার্ভিক্যাল 5 থেকে থোরাসিক 1, এবং এর মধ্যে অনেকগুলো জিনিস আছে যে মিডিয়ান নার্ভ, যেমন আর্মে এটাকে অ্যাক্সিলারি আর্টারিকে, মিডল অফ দ্য আর্মে এটা অ্যাক্সিলারি আর্টারিকে ক্রস করে, এই স্টেমটা মনে রাখেন। পাশাপাশি কিউবিটাল ফোসাতে এটা ফ্লেক্সর কার্পি রেডিয়ালিসকে সাপ্লাই দেয়, এবং প্রোনেটর টেরিসের মাঝখান দিয়ে, প্রোনেটর টেরিসের যে দুটো হেড তার মাঝখান দিয়ে এটা লিভ করে, এবং অনেক সময় প্রোনেটর টেরিসটা এই মিডিয়ান নার্ভটাকে চাপ দেয়, যেটাকে আমরা বলি হচ্ছে প্রোনেটর টেরিস সিন্ড্রোম। তো প্রোনেটর টেরিস যে মাসলটা, এটা যখন মিডিয়ান নার্ভকে চাপ দেয় তখন প্রোনেটর টেরিস সিন্ড্রোম হয়, এবং এই প্রোনেটর টেরিস সিন্ড্রোমের ক্ষেত্রে কোন নার্ভটা এখানে সমস্যা হচ্ছে এটা অনেক সময় পরীক্ষা সিঙ্গেল বেসড হিসেবে আসে। তো মিডিয়ান নার্ভ হচ্ছে এখানে মেইন। তো এর পরবর্তীতে সে অনেকগুলো মাসলকে সাপ্লাই দেয়, আমরা জানি। এরপরে গিয়ে সে ফোর আর্মের আমাদের ফ্লেক্সর কম্পার্টমেন্টের সবগুলো মাসলকে সাপ্লাই দেয়, এক্সেপ্ট দুটো মাসল, দেড়টা মাসল, একটা হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস আর একটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডার হাফ। এই দেড়টা মাসল ছাড়া বাকি যে ফোর আর্মের মাসলগুলো, সেই মাসলগুলো কিন্তু মিডিয়ান নার্ভ সাপ্লাই দেয়, এবং আরো সামনের দিকে গিয়ে সে হ্যান্ডেরও কিছু মাসলকে সাপ্লাই দেয়। কয়টা মাসলকে সাপ্লাই দেয় আমরা একটু আপনাদেরকে বলেছি, হ্যান্ডের মোট সে 5টা মাসলকে সাপ্লাই দেয়। সেটা হচ্ছে থাম্বের ক্ষেত্রে 3টা মাসল, অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস এবং অপোনেন্ট পলিসিস, এবং লাম্ব্রিকাল, ফার্স্ট এবং সেকেন্ড লাম্ব্রিকাল ক্ষেত্রে সাপ্লাই দেয়। তো যদি কখনো মিডিয়ান নার্ভের ইনজুরি হয় তখন আমরা কি পাবো, লেকচার শিটের 44 পেজে চলে আসেন। যেমন মিডিয়ান নার্ভের ইনজুরি যদি উপরের দিকে হয় তাহলে আমরা এক ধরনের ফিচার পাবো, যদি আরো নিচের দিকে হয়, যেমন একটা হচ্ছে যদি সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হয়, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের ক্ষেত্রে কিন্তু ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হতে পারে, পাশাপাশি মিডিয়ান নার্ভ ইনজুরি হতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে যে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হলো, মিডিয়ান নার্ভ ইনজুরি হলো, তাহলে আমরা যে ফিচারটা পাবো এটা হচ্ছে ইফেক্ট অফ ইনজুরি অ্যাবভ দ্য লেভেল অফ এলবো। আবার অনেক সময় আমরা নিচের দিকে এসে যে রিস্টের উপরে অনেক সময় কোনো কারণে কাটা গেল, অথবা বিভিন্ন কারণে কোনো একটা ফ্র্যাকচার হইলো, তখন আমরা মিডিয়ান নার্ভ ইনজুরি হতে পারে। তাহলে একটা হচ্ছে রিস্টের উপরে যদি ফ্র্যাকচার হয়, ইনজুরিটা হয়, তাহলে এক ধরনের ফিচার পাবো। আর একটা হচ্ছে এলবোর উপরে যদি ইনজুরি হয় তাহলে এক ধরনের ফিচার পাবো। অধিকাংশ ফিচারগুলো একই। এই যে ফিচারগুলো কি কি আমরা বলেছিলাম যে মিডিয়ান নার্ভ ইনজুরির ক্ষেত্রে কিন্তু ফোর আর্মের সে অধিকাংশ মাসলকে সাপ্লাই দেয়। তার মানে কিছু কমন ফিচার আপনি পাবেন, যেমন একটা হচ্ছে যে যদি রিস্টের যদি এলবোর উপরে হয় তখন কিন্তু আমাদের রিস্টের যে ফ্লেকশনটা, এই ফ্লেকশনটা কিন্তু উইক হয়ে যাবে, আমরা বলেছি, কারণ সে ফ্লেকশনের কাজগুলো তার মাধ্যমে হয়। পাশাপাশি আমাদের রিস্টে হচ্ছে যে আলনার দিকে ডেভিয়েশন হয়ে যাবে, আলনার ডেভিয়েশন হবে, বা আমরা বলতে পারি এটাকে মিডিয়াল ডেভিয়েশন হবে, মিডিয়াল বা আলনার ডেভিয়েশন হবে, পাশাপাশি ফ্লেকশনটা উইক হয়ে যাবে। এর পাশাপাশি আমরা জানি মিডিয়ান নার্ভ যে কাজটা করে সেটা হচ্ছে সে প্রোনেটর টেরিস এবং প্রোনেটর কোয়াড্রেটাস এই মাসলগুলোকে সাপ্লাই দেয়। তার মানে প্রোনেশনটা উইক হবে, সরি প্রোনেশন না, এই প্রোনেশনটা উইক হয়ে যাবে। সেই যেহেতু প্রোনেটর টেরিস এবং প্রোনেটর কোয়াড্রেটাস দুটো মাসলকেও সাপ্লাই দেয়, এই জন্য আমাদের ফোর আর্মে যে প্রোনেশনটা এটা উইক হয়ে যাবে। তো ফোর আর্মে প্রোনেশন উইক হবে মানে কি, সে প্রোনেশনটা করতে পারবে না, এটা সুপাইন পজিশন হয়ে যাবে। প্রোনেশন যদি না হয় তাহলে সুপাইন হয়ে যাবে। প্রোনেশন হচ্ছে, আমরা যদি এখান থেকে দেখি, এটা হচ্ছে সুপাইন আর এটা হচ্ছে প্রোনেশন। তো প্রোনেশনটা তার উইক হয়ে গেছে, তার মানে সব সময় এটা সুপাইন পজিশনে থাকবে, প্রোনেশন করতে গেলে হবে না। বা আপনি যদি তাকে বলতে যান যে তাই সে প্রোনেশন করে, সে প্রোনেশনটা করতে পারবে না, সর্বদা সুপাইন অবস্থায় থাকবে। তো এই জিনিসগুলো আপনার এখানে দেয়া আছে। এবং একটা জিনিস সেটা হচ্ছে যদি রিস্টের উপরে হয়, যদি রিস্টের উপরে হয় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে ওই ধরেন রিস্টের উপরে হলো, তাহলে রিস্টের উপরে হলে তার কিন্তু রিস্টের যে ফ্লেকশনটা, এটা কিন্তু এইখানে যে রিস্টের যে ফ্লেক্সর মাসলগুলো, এই মাসলগুলোর অরিজিন কিন্তু আরো অনেক উপরে। এই জন্য এইখানে যদি আপনার মিডিয়ান নার্ভটা ইনজুরি হয়, মানে রিস্টের একেবারে উপরে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিস্টের ফ্লেক্সর যারা করতেছে তারা কিন্তু ফ্লেকশনটা করতে পারবে, মানে রিস্ট ফ্লেক্সর গুলো কিন্তু আর উইক হবে না, এই জন্য ফ্লেকশনটা তখন আর উইক হবে না বা আলনার ডেভিয়েশনটা হবে না। কিন্তু হ্যান্ডের যে অ্যাকশন গুলো ছিল, থাম্বের যে অ্যাকশন গুলো ছিল, সে অ্যাকশন গুলো কিন্তু হ্যাম্পার হবে, মানে আপনি মিডিয়ান ক্ল হ্যান্ডটা পাবেন, পাশাপাশি অ্যাবডাকশন করতে আপনার সমস্যা হবে, থাম্বের অ্যাবডাকশন করতে, ফ্লেকশন করতে আপনার সমস্যা হবে, অপোজিশন করতে আপনার সমস্যা হবে। তো এই জিনিসগুলো আপনি পাবেন। একটা জিনিস সেটা আমরা অনেক সময় বলি, সেটা হচ্ছে যেমন যদি ইনজুরিটা অ্যাবভ দ্য লেভেল অফ এলবো হয় তাহলে একটা এক্সট্রা ফিচার আমরা পাই, সেটাকে আমরা বলি হচ্ছে হ্যান্ড অফ বেনিডিকশন। সেটাকে আমরা বলি হচ্ছে হ্যান্ড অফ বেনিডিকশন। এখানে ফিঙ্গারের যে ফ্লেক্সর মাসলগুলো,
ফিঙ্গারের অনেকগুলো ফ্লেক্সর মাসল আছে যেগুলোকে এক্সটেন্সিক মাসল বলে। ফিঙ্গারের ফ্লেক্সর গুলো সাধারণত আমাদের আমাদের যে লাম্ব্রিকাল মাসল গুলো তাদের কাজ কিন্তু আমাদের ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট গুলোকে এক্সটেন্ড করে রাখা। তাহলে ফ্লেকশনটা কি করে? ফ্লেকশন করে হচ্ছে এক্সটেন্সিক অনেকগুলো ফ্লেক্সর মাসল আছে, যেমন ধরেন ফ্লেক্সর পলিসিস লঙ্গাস বা ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, এরা হচ্ছে যে আমাদের এই ফিঙ্গারের ফ্লেকশন গুলো করে। তো যখন মিডিয়ান নার্ভ ইনজুরি হয় তখন কিন্তু লাম্ব্রিকাল মাসলের অ্যাকশন গুলো হ্যাম্পার হয়, এবং লাম্ব্রিকাল মাসলের অ্যাকশন গুলো হ্যাম্পার হওয়ার কারণে আমরা মিডিয়ান ক্ল হ্যান্ডটা পাই। তো পাশাপাশি আমাদের যে ফ্লেক্সর মাসল গুলো, সেই ফ্লেক্সর মাসল গুলো যদি লস হয় তাহলে এই ক্ল হ্যান্ডটা হচ্ছে প্রমিনেন্ট হয়। ক্ল হ্যান্ডটা হচ্ছে যে তখন আর মানে ক্ল হ্যান্ডের পাশাপাশি ক্ল হ্যান্ড প্রমিনেন্ট হয় না। যদি আমাদের ফ্লেক্সর মাসল গুলো ইনটেক থাকে তখন কিন্তু তার ফিঙ্গারের যে ফ্লেকশনটা সেই ফ্লেকশনটা কিন্তু আরো বেশি করে হয়, তার মানে ক্ল হ্যান্ডটা আরো প্রমিনেন্ট হয়ে যায়। কখন হয়? যখন আমাদের এটা অনেক উপরের দিকে থাকে, মানে অ্যাবভ দ্য লেভেল অফ এলবো যখন হয় তখন ফিঙ্গারের যে ফ্লেক্সর মাসল গুলো এগুলো ইনভলভ হয়, এবং এগুলো ইনভলভ হওয়ার কারণে ক্ল হ্যান্ডটা হচ্ছে প্রমিনেন্ট হয়। এবং এই যে ক্ল হ্যান্ডটা প্রমিনেন্ট হওয়া মিডিয়ান নার্ভের ক্ষেত্রে, এই জিনিসটার নাম হচ্ছে হ্যান্ড অফ বেনিডিকশন। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে হ্যান্ড অফ বেনিডিকশন। হ্যান্ড অফ বেনিডিকশনটা কিরকম আমরা আপনাদেরকে একটু দেখাই। হ্যান্ড অফ বেনিডিকশন দেখেন, গির্জায় যখন কোনো যাজক এই ধরনের করে তাদেরকে একটা ইয়া দেওয়া হয়, মানে কাউকে এই যখন ইয়া দেওয়া হয় তখন কিন্তু এইরকম করে তারা একটা ইয়া দেয়। তো এটাকে আমরা দুইভাবে বলি, একটা বলি হচ্ছে পয়েন্টিং ইন্ডেক্স, আর একটা বলি হচ্ছে হ্যান্ড অফ বেনিডিকশন। এই হ্যান্ড অফ বেনিডিকশনের কারণ হচ্ছে আমরা বলি আপনাকে, সেটা হচ্ছে আমরা জানি যে মিডিয়ান নার্ভ যদি ইনজুরি হয় তাহলে লাম্ব্রিকাল মাসল গুলো ক্ষতিগ্রস্ত হবে, এবং লাম্ব্রিকাল মাসল যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা কিন্তু আমরা এক ধরনের ক্ল হ্যান্ড পাবো, এটাকে আমরা মিডিয়ান ক্ল হ্যান্ড বলতেছি। তো লাম্ব্রিকাল মাসল গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা মিডিয়ান ক্ল হ্যান্ড পাইলাম, মিডিয়ান ক্ল হ্যান্ড। এবং যদি 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 দেখা যায় যে ফ্লেক্সর মাসল গুলো কোনো কারণে ইনজুর হয়েছে, মানে ফিঙ্গারের যে ফ্লেক্সর মাসল গুলো, তখন এই ক্ল হ্যান্ডটা আরো প্রমিনেন্ট হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই যে অ্যাকশনটা মানে যখন সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার না হয়, ধরেন ফ্র্যাকচারটা হলো হচ্ছে রিস্টের উপরে, তো রিস্টের উপরে ফ্র্যাকচার হলো মানে হচ্ছে এক্সটেন্সিক মাসল অফ ফিঙ্গার গুলো, মানে এক্সটেন্সিক মাসল অফ হ্যান্ড গুলো বা ফিঙ্গার ফ্লেক্সর গুলো, এটার অরিজিনটা আরো উপরের দিকে আসে, এই জন্য এই জিনিসগুলো স্পেয়ার হয়ে যায়। তার মানে তার যে ফ্লেকশন গুলো, সেই ফ্লেকশন গুলো কিন্তু সে করতে পারে, মানে ধরেন সেগুলো ইনজুর্ড হলে সে কিন্তু এটা আর করতে পারবে না ফ্লেকশনটা। ফ্লেকশন না করতে সেগুলো এক্সটেন্ড হয়ে যাবে, তার মানে এগুলো আর ফ্লেক্স না হয়ে এগুলো হচ্ছে এক্সটেন্ড অবস্থায় থাকবে। তাহলে এই যে এক্সটেন্ড হয়ে যাওয়া ফ্লেক্সর মাসল গুলো স্পেয়ার হওয়ার কারণে, এটাকে আমরা বলি হচ্ছে হ্যান্ড অফ বেনিডিকশন অথবা পয়েন্টিং ইন্ডেক্স। হ্যান্ড অফ বেনিডিকশন অথবা পয়েন্টিং ইন্ডেক্স আমরা বলে থাকি। তো এই জন্য হ্যান্ড অফ বেনিডিকশন অথবা পয়েন্টিং ইন্ডেক্স ফিঙ্গার, এটা হচ্ছে মিডিয়ান নার্ভের একটা ফিচার, এটা আপনারা একটু লিখে রাখেন। এবং কিছু কিছু টেস্ট আমরা এখানে পজিটিভ পাই, যেমন একটা টেস্টটাকে আমরা বলি হচ্ছে প্যান টেস্ট পজিটিভ। প্যান টেস্ট মানে হচ্ছে একটা পেশেন্টকে যখন আমরা একটা হাত দিলেন, আপনি হাত দিয়ে বলে একটা কলম দিয়ে বললেন যে এই কলমটা ধরো, তো সেই কলমটা ধরলো, এই কলমটা যে ধরলো বা এই কলমটা বৃদ্ধাঙ্গুলি দিয়ে যে স্পর্শ করলো, এই কাজটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলির অ্যাবডাকশনের কারণে সম্পর্ক হয়েছে। যদি মিডিয়ান নার্ভ ইনজুরি হয় তখন সে থাম্বের অ্যাবডাকশনটা করতে পারবে না। থাম্বের অ্যাবডাকশন করতে না পারা বা এই কলমটাকে ছুতে না পারা, এটাকে আমরা বলি হচ্ছে প্যান টেস্ট পজিটিভ। তাহলে এটা হচ্ছে প্যান টেস্ট পজিটিভ। এই যে আমরা এটা প্যান টেস্টটা দেখিয়েছি, এটা হচ্ছে প্যান টেস্ট পজিটিভ। তো এই প্যান টেস্ট পজিটিভটা আমরা মিডিয়ান নার্ভের ক্ষেত্রে পাবো। আর একটা জিনিস আছে, এটাকে আমরা বলি হচ্ছে পিঞ্চ গ্রিপ টেস্ট। পিঞ্চ গ্রিপ টেস্ট মানে হচ্ছে আমরা যখন তাকে বলি যে তুমি এইটাকে এই কোনো একটা পিনকে ধরো, তো তখন সে কোনো পিন একটা ধরলো, যেভাবে করলো, এইভাবে করতে বলি বা এইভাবে করতে বলি, তো এইভাবে করতে পারাটা সে পারতেছে কেন? কারণ তার অ্যাবডাকশনটা হচ্ছে যে ইনটেক্ট। তো এই অ্যাবডাকশনটা যদি ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু সে এটা আর করতে পারবে না। তার মানে পিন টেস্ট বা পিঞ্চ গ্রিপ টেস্ট আমরা বলি, এই টেস্টটা আমরা পজিটিভ পাবো হচ্ছে মিডিয়ান নার্ভ ইনজুরির ক্ষেত্রে। তাহলে মিডিয়ান নার্ভ ইনজুরির ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে যে মিডিয়ান নার্ভ ইনজুরি যখন হবে তখন তার থিনার মাসল গুলো ওয়াস্টিং হবে। থিনার মাসল গুলো যেহেতু আর কাজ করতে পারবে না, প্যারালাইসিস হয়ে যাবে, তার মানে থিনার মাসল ওয়াস্টিং হবে। এবং এই থিনার মাসল ওয়াস্টিংটাকে আমরা বলি হচ্ছে এপ থাম ডিফর্মিটি। মানে একটা বানরের যেরকম এভাবে দেখা যায় যে এই জিনিসটা পাওয়া যায় না, মানে উঁচু যে জায়গাটা, এই উঁচু জায়গাটা আর পাওয়া যায় না, এটা ওয়াস্টিং হয়ে যাবে, এটাকে আমরা বলি হচ্ছে এপ থাম ডিফর্মিটি। তাহলে মিডিয়ান নার্ভ ইনজুরির ফিচার গুলোর সাথে আপনি কয়েকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এখানে পিন টেস্ট আমরা পজিটিভ পাবো, এখানে প্যান টেস্ট আমরা পজিটিভ পাবো, এখানে হ্যান্ড অফ বেনিডিকশন বা পয়েন্টিং ইন্ডেক্স ফিঙ্গার পাবো, এখানে আমরা এপ থাম ডিফর্মিটি পাবো। পাশাপাশি যে মুভমেন্ট গুলোর কথা বললাম সেই মুভমেন্ট গুলো তো আমরা পজিটিভ পাবোই।
এখন আমরা চলে আসি মিডিয়ান নার্ভের পরে রেডিয়াল নার্ভ। তো রেডিয়াল নার্ভটা খুব সহজ। রেডিয়াল নার্ভের ক্ষেত্রে আপনারা জানি যে রেডিয়াল নার্ভ সাধারণত যেটা রেডিয়াল নার্ভ, তো রেডিয়াল নার্ভের ক্ষেত্রে আমরা জানি যে রেডিয়াল নার্ভটা আমরা কোথা থেকে পাই। রেডিয়াল নার্ভটা আমরা পোস্টেরিয়র কর্ড থেকে আসে, পোস্টেরিয়র কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস থেকে রেডিয়াল নার্ভটা আসে। এবং এই রেডিয়াল নার্ভের রুট ভ্যালু কিন্তু হবে হচ্ছে সার্ভিক্যাল 5 থেকে থোরাসিক 1, পুরোটাই সার্ভিক্যাল 5, 6, 7, 8 এবং থোরাসিক 1, এটা হচ্ছে রেডিয়াল নার্ভের রুট ভ্যালু। পাশাপাশি রেডিয়াল নার্ভের কোর্সটা আপনি চাইলে একটু পড়তে পারেন, কিন্তু এটুকু মাথায় রাখেন। এবং রেডিয়াল নার্ভ ইনজুরি হলে কি কি জিনিস হয় সেই জিনিসটা আপনাকে পড়তে হবে। তো রেডিয়াল নার্ভ কাকে সাপ্লাই দেয়? আমরা জানি যে রেডিয়াল নার্ভ হচ্ছে আমাদের আর্মের পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলকে সাপ্লাই দেয়, তার মানে ট্রাইসেপকে সাপ্লাই দেয়। তো পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল হচ্ছে কি, মাসলের কাজ কি? আর্মের পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলের কাজ হচ্ছে আমাদের এলবো জয়েন্টটাকে এক্সটেন্ড করা। তার মানে সেখানে যদি ইনজুরি হয় তাহলে এলবো জয়েন্টটা এক্সটেন্ড করতে পারবে না। পাশাপাশি নিচের দিকে যখন আসবে সে কিন্তু পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরআর্মকে সাপ্লাই দিবে। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরআর্মের পাশাপাশি সে কিন্তু আমাদের ফিঙ্গারগুলোরও কিন্তু এক্সটেন্সর কম্পার্টমেন্ট বা পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয়। তার মানে এক্সটেনশন গুলো সব জায়গায় লস হবে। কোথায় কোথায় লস হবে? একটা হচ্ছে যে এলবোতে এক্সটেনশন লস হবে, একটা হচ্ছে রিস্টে এক্সটেনশন লস হবে। পাশাপাশি আমাদের মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের যে এক্সটেনশন, সেই মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের এক্সটেনশনও কিন্তু তার লস হবে। তার মানে লস অফ রিস্ট, এলবো and metacarpophalangeal joint। এর পাশাপাশি যেটা লস হবে সেটা হচ্ছে যে যেমন আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরামের একটা গুরুত্বপূর্ণ মাসল ছিল সুপাইনেটর মাসল। তার মানে সুপাইনেটর মাসলও প্যারালাইসিস হবে যদি রেডিয়াল নার্ভ ইনজুরি হয়। তার মানে কি হবে? তার মানে লস অফ সুপাইনেশন হবে। এবং এর পাশাপাশি আমাদের সেন্সরি লস হবে কিছু। আমরা একটু পরে আপনাদের সেন্সরি লস কি কি হবে এই জিনিসটা দেখাবো, সেটার আলোকে আপনার সেন্সরি লসটা দাগান। তো রেডিয়াল নার্ভ ইনজুরিটাকে আপনার একটু ইনফিনিটি স্টার দাগান। এখানে একটা জিনিস আমরা বলি নাই, সেটা হচ্ছে যেমন মিডিয়ান নার্ভ ইনজুরির ক্ষেত্রে একটা জিনিস লিখে রাখেন, সেটা হচ্ছে মিডিয়ান নার্ভের মেইন যে নার্ভ সেটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ, অথবা আমরা AIN দিয়ে লিখে রাখি, AIN, অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ। একইভাবে রেডিয়াল নার্ভের ক্ষেত্রেও মেইন ব্রাঞ্চ হচ্ছে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস ব্রাঞ্চ নার্ভ। তো অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ মানে যেটা হচ্ছে আমাদের মিডিয়ান নার্ভের মেইন ব্রাঞ্চ, এবং আমাদের ফোর আর্মের যে সুপারফিশিয়াল এবং ডিপ গ্রুপের অনেকগুলো মাসল আলাদা আলাদা করে থাকে, এর মধ্যে ডিপ গ্রুপটাকে সাপ্লাই দেয়। তো কখন আপনি বুঝতে পারবেন যে ইনজুরিটা কি অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভের ইনজুরি নাকি এটাকে আপনি কমনলি মিডিয়ান নার্ভের ইনজুরি বলবেন, সেটা এইভাবেই বুঝবেন। সেটা হচ্ছে যদি দেখা যায় যে সেন্সরি ইনটেক, মানে মিডিয়ান নার্ভের সেন্সরি কোথায় কোথায় সাপ্লাই আমরা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, সেই সেন্সরিটা যদি ইনটেক থাকে কিন্তু তার মোটর লস হয়, তখন আমরা ধরে নিব এটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভের ইনজুরির কথা বলা হয়েছে। একইভাবে রেডিয়াল নার্ভের ক্ষেত্রে যদি দেখা যায় যে সেন্সরি ইনটেক কিন্তু রেডিয়াল নার্ভ ইনজুরির ফিচার আছে, সেন্সরি ইনটেক কিন্তু রেডিয়াল নার্ভ ইনজুরির ফিচার আছে। রেডিয়াল নার্ভ ইনজুরির ফিচারের মধ্যে কিন্তু যেমন বিভিন্ন রকম ফিচার হয়। একটা হচ্ছে রেডিয়াল নার্ভটা যদি আপনার শোল্ডার ডিসলোকেশন বা আপনার ব্রাকিয়াল প্লেক্সাস বরাবর, অথবা আমরা বলতে পারি যেমন ক্রাচ প্যারালাইসিস একটা জিনিস আছে, আপনি যদি কখনো এই চেয়ারের মধ্যে হাতটাকে রাখেন, যেমন স্যাটারডে নাইট পালসি নামে একটা জিনিস আসে। স্যাটারডে নাইটের পালসের ক্ষেত্রে যারা স্যাটারডে নাইটে যারা ড্রিঙ্ক করে সে ঘুমাই গেছে এবং তার হাতটাকে এভাবে দিয়ে রাখছে, তখন স্যাটারডে নাইট পালসি হয়। এই যে উপরের দিকে, অনেক উপরের দিকে একেবারে এই শোল্ডার জয়েন্টের কাছাকাছি যদি রেডিয়াল নার্ভের ইনজুরি হয়, এটাকে আমরা বলি হচ্ছে হাই রেডিয়াল নার্ভ ইনজুরি। অপরদিকে রেডিয়াল নার্ভ যদি নিচের দিকে, ধরেন আপনার এই আরো নিচের দিকে যদি গিয়ে ইনজুরি হয়, যেমন যদি হিউমেরাসের ফ্র্যাকচারের কারণে, অথবা আরো নিচের দিকে যদি হয় যে এই পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরআর্মের, এক্ষেত্রে যদি রেডিয়াল নার্ভ ইনজুরি হয়, এটাকে আমরা বলি হচ্ছে লো রেডিয়াল নার্ভ ইনজুরি। তো হাই রেডিয়াল নার্ভ ইনজুরি এবং লো রেডিয়াল নার্ভ ইনজুরির মধ্যে দুটো পার্থক্য থাকবে। যেমন হাই রেডিয়াল নার্ভ ইনজুরির ক্ষেত্রে আমাদের রিস্ট ড্রপ হবে, কিন্তু লো রেডিয়াল নার্ভ ইনজুরি মানে নিচের দিকে যে সমস্ত এসে যদি রেডিয়াল নার্ভটা ইনজুরি হয়, সেক্ষেত্রে রিস্টের যে এক্সটেন্সর গুলো সেগুলো কিন্তু রক্ষা পেয়ে যায়, কারণ তাদের অরিজিনটা হচ্ছে উপরে। এই জন্য হাই রেডিয়াল নার্ভ ইনজুরি এবং লো রেডিয়াল নার্ভ ইনজুরির মধ্যে দুটো পার্থক্য, একটা পার্থক্য থাকে, সেটা হচ্ছে যে একটাতে রিস্টপ থাকে, একটা রিস্টপ থাকে না। হাই যেটা, এটাতে রিস্টপ থাকবে, আর লো রেডিয়াল নার্ভ ইনজুরির ক্ষেত্রে রিস্টপ থাকবে না। তো যদি দেখা যায় যে রিস্টপ নাই, পাশাপাশি হচ্ছে যে সেন্সরি ইনটেক, কিন্তু আমাদের মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের যে এক্সটেনশন, সেই এক্সটেনশন সে করতে পারতেছে না, সেই ক্ষেত্রে আমরা ইনজুরিটাকে বলি হচ্ছে পিন ইনজুরি অথবা পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ ইনজুরি। এটা একটু আপনি আলাদা করে লিখে রাখেন যে পিন ইনজুরি মানে হচ্ছে কোনো সেন্সরি লস নেই, পাশাপাশি তার রিস্ট ড্রপও নাই, কিন্তু তার মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের এক্সটেনশন সে করতে পারে না।
এটা হচ্ছে পিন ইনজুরি। এবং লেকচার শিটের 46 পেজে দেখেন রেডিয়াল নার্ভ ইনজুরির ফিচার গুলো ডেভিডসন থেকেও দেওয়া হয়েছে, কিন্তু আবার আমাদের সরাসরি বিশ্রাম চিহ্ন থেকে তোলা হয়েছে। তো একই কথাগুলোই, যে এক্সটেনশন করতে পারবে না এলবোর, পাশাপাশি রিস্ট ড্রপ হবে, সেন্সরি লস হবে, কিছু কি কি সেন্সরি লস হবে আমরা দেখাচ্ছি। এরপর আপনারা চলে আসেন আলনার নার্ভের ক্ষেত্রে। আচ্ছা, রেডিয়াল নার্ভের ক্ষেত্রে এই ধরনের যে এটা হচ্ছে রিস্ট ড্রপ, যে রিস্টটা সে এক্সটেনশন করতে পারতেছে না, পড়ে আছে, এটাকে আমরা রিস্ট ড্রপ বলে থাকি। আবার এই যে স্যাটারডে নাইট পালসির কথা বলছিলাম, ধরেন এই লোকটা ইউরোপিয়ান একজন লোক, সে যে কাজটা করেছে সেটা হচ্ছে সে শনিবারে যখন ছুটি পেয়েছে, সে ছুটির মধ্যে সে শনিবার রাতে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করছে এবং প্রচুর পরিমাণে ড্রিঙ্কসও করছে। ড্রিঙ্কস করার পরে সে ঘুমায় গেছে, আর জানে না কিছু। তো সে তখন এই চেয়ারের মধ্যে ঝুলে আছে, এইখানে গিয়ে তার রেডিয়াল নার্ভটা কম্প্রেশন হচ্ছে এক্সিলাতে, এবং এক্সিলা অথবা আপার আর্মে কম্প্রেশন হয়, তখন তার রেডিয়াল নার্ভ পালসি হচ্ছে বা রেডিয়াল নার্ভ ইনজুরি হচ্ছে। এই জিনিসটার নাম হচ্ছে স্যাটারডে নাইট অথবা ক্রাচ পালসি। এবং এইভাবে যখন ইনজুরি হবে তখন কিন্তু তার রিস্ট ড্রপটা আমরা দেখতে পাবো, কিন্তু আরো নিচের দিকে যখন ইনজুরি হবে তখন রিস্ট ড্রপটা আমরা দেখতে পাই না। এখন দেখেন এই কোশ্চেনটা আপনাদের এই 2022 সালে আসছে, যে ফলোইং মুভমেন্ট অফ থাম্ব আর এফেক্টেড ইন রেডিয়াল নার্ভ ইনজুরি। রেডিয়াল নার্ভ ইনজুরির ক্ষেত্রে আপনার থাম্বের কোন কোন মুভমেন্ট গুলো এফেক্টেড পাবেন। প্রথমে যে আছে অপোজিশন। আমরা জানি যে অপোজিশন যে মুভমেন্টটা থাম্বের, এই কাজটা কি করে? মিডিয়ান নার্ভ করে, তার মানে এটা ফলস হবে। তাহলে অ্যাবডাকশন, অ্যাবডাকশন অফ থাম্ব কি করে? মিডিয়ান নার্ভ করে, তার মানে এটা ফলস হবে। তারপর হচ্ছে অ্যাডাকশন, অ্যাডাকশন অফ থাম্ব কে করে? যে থাম্বের যে অ্যাডাকশন, আমরা জানি যে অ্যাডাকশন অফ থাম্ব হচ্ছে অ্যাডাক্টর পলিসিসের কাজ, যেটা হচ্ছে আলনার নার্ভ করে, তার মানে এই জিনিসটা ফলস হবে। এক্সটেনশন, এক্সটেনশন অফ থাম্ব, একমাত্র এক্সটেনশন অফ থাম্ব আমরা জানি যে এক্সটেন্সর কম্পার্টমেন্টের সবকিছু হচ্ছে আলনার নার্ভ করে, তার মানে এক্সটেনশন অফ থাম্বটা ট্রু হবে। ফ্লেকশন ফলস হবে, কারণ এটা ফ্লেক্সর পলিসিস বেঞ্জের কাজ এবং এটা মিডিয়ান নার্ভের কাজ, তার মানে এখানে শুধুমাত্র ডিটা হচ্ছে ট্রু, বাকি সবগুলোই কিন্তু ফলস। আর যদি এটা বলতো যে এই থাম্বের ক্ষেত্রে আপনার যদি এই কোশ্চেনটা আমরা একটু উল্টিয়ে দিই, যেমন কোশ্চেনটা এরকম এবং এবার আসতে পারে, সেটা হচ্ছে যদি কোশ্চেনটা এরকম থাকে আপনার, যে মিডিয়ান নার্ভের ক্ষেত্রে আপনার বললো, এখানে ধরেন আপনার রেডিয়াল নার্ভ না দিয়ে ধরেন এখানে লেখা আছে যে মিডিয়ান নার্ভ, সেই ক্ষেত্রে আপনার আনসারটা কি হবে? সেই ক্ষেত্রে আপনার অপোজিশন অফ থাম্ব এটা ট্রু হবে, অ্যাবডাকশন ট্রু হবে, ফ্লেকশন ট্রু হবে, অ্যাডাকশন এবং এক্সটেনশন ফলস হবে। আবার এটাকে যদি আমরা আলনার নার্ভ বলি, সেই ক্ষেত্রে আপনার ট্রু হবে কোনটা? সেই ক্ষেত্রে ট্রু হবে শুধুমাত্র অ্যাডাকশনটা, বাকি সবকিছু ফলস হবে। তো কোশ্চেনটা আপনার এই আমরা এই জন্যই দেখালাম, যেটা যে কোনো নার্ভের ক্ষেত্রে এইভাবে করে আনসারটা দিতে পারে। আচ্ছা, এখানে দেখেন বলা হচ্ছে ইন হাই রেডিয়াল নার্ভ পালসি, মানে হাই রেডিয়াল নার্ভ পালসির ক্ষেত্রে কি হবে? তো হাই রেডিয়াল নার্ভ পালসি কোথায় হয়? আমরা বলছি ক্রাচ পালসি, যেটা হচ্ছে একটা হাই রেডিয়াল নার্ভ পালসি। মোটের উপর বলা যায় যদি এলবোর উপরে আপনার পালসি হয়, এটাকে আমরা বলতে পারি হচ্ছে হাই রেডিয়াল নার্ভ। অনেক সময় এটাকে, যেমন ক্রাচ পালসিটাকে অনেক সময় বলা হয় যে ভেরি হাই রেডিয়াল নার্ভ পালসি। আবার হিউমেরাসের ফ্র্যাকচারের ক্ষেত্রে বলা হয় হাই রেডিয়াল নার্ভ পালসি। আর এলবোর নিচে যেগুলো, সেগুলোকে আমরা বলি হচ্ছে লো রেডিয়াল নার্ভ পালসি। তো আপনি হাই, ভেরি হাই শেখার দরকার নেই, আপনি এলবোর উপরে যে যদি কখনো কারণ রেডিয়াল নার্ভ ইনজুরি হয়, এটাকে আমরা হাই রেডিয়াল নার্ভ পালসি বলি। এবং এলবোর উপরে যদি হাই রেডিয়াল নার্ভ পালসি হয়, এই ক্ষেত্রে কিন্তু আমরা রিস্টের যে এক্সটেন্সর কম্পার্টমেন্ট, মানে এক্সটেন্সর গ্রুপের যে মাসলগুলো, সেগুলোকে আমরা ইনটেক পাবো না, সেগুলো প্যারালাইসিস হবে, তার মানে আমরা রিস্ট ড্রপটা পাবো। তো হাই রেডিয়াল নার্ভ পালসির ক্ষেত্রে লেশন অ্যাবভ দ্য এলবো ট্রু হবে, রিস্ট ড্রপ। হাই রেডিয়াল নার্ভ পালসির ক্ষেত্রে রিস্ট ড্রপ কি ট্রু হবে না ফলস হবে? হাই রেডিয়াল নার্ভ পালসির ক্ষেত্রে কিন্তু এখানে ফলস দেয়, কিন্তু আসলে রিস্ট ড্রপ ট্রু হবে। তারপর ক্লয়িং অফ ফিঙ্গার, ক্লয়িং অফ ফিঙ্গার আমরা আলনার নার্ভ বা মিডিয়ান নার্ভে পাই। ফিঙ্গার ড্রপস, ফিঙ্গার ড্রপস আমরা ট্রু পাবো। টেন্ডন ট্রান্সফার ব্রিং গুড রেজাল্ট ট্রু পাবো, টেন্ডন ট্রান্সফার কিন্তু গুড রেজাল্ট আপনাকে দিয়ে থাকে। এখন আমরা মিডিয়ান নার্ভ গেল, এখন আমরা আলনার নার্ভে আসবো। আচ্ছা, মিডিয়ান নার্ভের এই প্রশ্নটা আপনাদের 2024 সালে আসছে, তো এটা আপনারা একটু সলভ করেন। মিডিয়ান নার্ভের ক্ষেত্রে বলা হচ্ছে মিডিয়ান নার্ভ ইজ ফর্মড বাই ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস, ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস। তো মিডিয়ান নার্ভ সাধারণত আমরা জানি যে ল্যাটারাল কর্ড, এবং ল্যাটারাল কর্ড থেকে ল্যাটারাল রুট এবং মিডিয়াল কর্ড থেকে মিডিয়াল রুট আছে, মানে এটা ট্রু হবে। ইন্টার দ্য ফোরাম বিটুইন দ্য টু হেড অফ প্রোনেটর কোয়াড্রেটাস, আমরা একটু আগে বলেছিলাম যে ফোর আর্মে কিন্তু সে প্রবেশ করে প্রোনেটর টেরিসের টু হেডের মাধ্যমে, তার মানে এটা ফলস। তো এটা কোয়াড্রেন্ট হবে না, এটা হচ্ছে টেরিস হবে, প্রোনেটর টেরিস, তার মানে এটা ফলস হবে।
এরপরে হচ্ছে ইন্টার দ্য আর্ম মিডিয়াল টু দ্য ব্রাকিয়াল আর্টারি। এটা ট্রু, সাধারণত ব্রাকিয়াল আর্টারির মিডিয়ালি হয়ে সে প্রবেশ করে। না, মিডিয়ালি না, ব্রাকিয়াল আর্টারি ল্যাটারালি হয়ে সে প্রবেশ করে, তার মানে এটা ফলস হবে। ইজ কমনলি ইনজুর্ড বাই স্টেমন জাস্ট প্রক্সিমাল টু দ্য ফ্লেক্সর রেটিকুলাম। মানে ফ্লেক্সর রেটিকুলামের প্রক্সিমালি যদি সাধারণত যদি কাটা হয় তখন মিডিয়ান নার্ভ ইনজুরিটা আমরা পাই, বিভিন্ন কারণে আমরা এটা হয়, এটা ট্রু হবে। ইনজুরি লিডস টু প্যারালাইসিস অফ দ্য থিনার মাসল অফ হ্যান্ড, আমরা বলেছি যে সে থিনার মাসলকে সাপ্লাই দেয়, সো এটা ট্রু হবে। তো এটাই হচ্ছে এগুলোর রেজাল্ট। এখন আসেন আলনার নার্ভ। আলনার নার্ভের ক্ষেত্রে আমরা জানি আলনার নার্ভ আপনার 47 পেজে দেওয়া আছে। আলনার নার্ভকে বলা হয় আমাদের যে ফাইন মুভমেন্ট গুলো, সে ফাইন মুভমেন্ট গুলো ফিঙ্গারে যে ফাইন মুভমেন্ট গুলো সেগুলো হচ্ছে আলনার নার্ভ করে, কোর্স মুভমেন্ট গুলো মিডিয়ান নার্ভ করে। এই জন্য এই নার্ভটাকে বলা হচ্ছে মিউজিশিয়ান নার্ভ। ফোর আর্মের ক্ষেত্রে সাধারণত সে আমরা জানি দেড়টা মাসল, একটা হচ্ছে মানে দেড় মাসল, একটা হচ্ছে ফ্লেক্সর কার্পে আলনারিস কে সাপ্লাই দেয়, একটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডা তার হাফ কে সে সাপ্লাই দেয়, এবং রিস্টের ফ্লেকশনটাকে সে কিছুটা কন্ট্রোল করে, পাশাপাশি এই ফিঙ্গারের যে মুভমেন্ট গুলো সেগুলো সে করে, হ্যান্ডের যে মুভমেন্ট গুলো সেগুলো সে করে। তার মানে যদি কখনো রেডিয়াল নার্ভ আলনার নার্ভ ইনজুরি হয় তখন আমরা এই ধরনের ফিচার গুলো একটু পাবো। একটা হচ্ছে যে এই ধরেন ইনজুরি হলো আলনার নার্ভ ইনজুরি, আলনার নার্ভ ইনজুরিও একইভাবে দুই রকম হতে পারে। একটা হচ্ছে যে এলবোতে হলো, আমরা জানি যে আলনার নার্ভ হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলের পিছন দিক দিয়ে যায়। তো যদি কোনো কারণে মিডিয়াল এপিকন্ডাইল বরাবর ফ্র্যাকচার হয়, মিডিয়াল এপিকন্ডাইল বরাবর ফ্র্যাকচার হলে তাহলে আলনার নার্ভ ইনজুরি হতে পারে। এবং যদি আলনার নার্ভ ইনজুরি হয় তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে যেমন রিস্টের যে উইক ফ্লেকশনটা, সে ফ্লেকশনটা উইক হবে, পাশাপাশি রিস্ট হচ্ছে রেডিয়াসের দিকে ডেভিয়েটেড হবে, রিস্টটা রেডিয়াসের দিকে ডেভিয়েটেড হবে, পাশাপাশি রিস্টের ফ্লেকশনটা উইক হয়ে যাবে। এবং হ্যান্ডের মুভমেন্ট গুলো আমরা এখানে এই লস পাবো, যেমন অ্যাডাকশন অফ থামটা সে করতে পারবে না, পাশাপাশি হচ্ছে যে ডিজিটিভ মিনিমির যে অ্যাকশন গুলো অ্যাবডাকশন, ফ্লেকশন এবং অপোজিশন সেগুলো সে করতে পারবে না। পাশাপাশি আমরা কিন্তু ফার্স্ট, থার্ড এবং ফোর্থ লাম্বিকালের যে কাজটা, সে মানে ফ্লেকশন অফ এই মেটাকার্পেলেঞ্জিয়াল জয়েন্ট এবং এক্সটেনশন অফ ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এই কাজটা পারবে না। মানে ক্ল হ্যান্ড পাবো, আলনার ক্ল হ্যান্ড পাবো আমরা, রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গারের ক্ষেত্রে আলনার ক্ল হ্যান্ড পাবো। তো এটাই হচ্ছে তার ফিচার। কিন্তু ইনজুরিটা ধরেন মিডিয়াল এপিকন্ডাইল বরাবর হলো না, ইনজুরিটা আরো নিচের দিকে এসে হলো, ইনজুরিটা আরো নিচের দিকে এসে হলো। এবং ইনজুরিটা যখন আরো নিচের দিকে হবে এটাকে আমরা রিস্ট বলি। রিস্টের উপরে বরাবর যদি ইনজুরি হয় তখন কিন্তু সে রিস্টের ফ্লেকশনটা তার আর উইক হবে না, রিস্টের ফ্লেকশনটা নর্মাল থাকবে এবং রিস্টও আর রেডিয়াসের দিকে ডেভিয়েটেড হবে না। পাশাপাশি তার ক্ল হ্যান্ড, যেটা এই ক্ল হ্যান্ডটা প্রমিনেন্ট হবে। কেন ক্ল হ্যান্ডটা প্রমিনেন্ট হবে? আমরা হ্যান্ড অফ বেনেডিকশনের ক্ষেত্রে এই জিনিসটা আলোচনা করেছিলাম। যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা জানি ধরেন কোনো একটা নার্ভ ইনজুরি বা কোনো একটা টেন্ডন ইনজুরি, সেটা যত উপরের দিকে হয় সাধারণত অ্যাকশনটা তত তীব্র হয়, এটাই তো হওয়ার কথা। কিন্তু আলনার নার্ভের ক্ষেত্রে একটু উল্টা হয়। উল্টা হয় কি? আলনার নার্ভের মেইন যে ফিচারটা সেটা হচ্ছে ক্ল হ্যান্ড, আলনার ক্ল হ্যান্ড। কিন্তু যদি দেখা যায় যে ইনজুরিটা হলো হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল ফ্র্যাকচারের কারণে বা মিডিয়াল এপিকন্ডাইলের পিছন দিকে ইনজুরি হলো, মানে যেটাকে আমরা হাই আলনার নার্ভ পালসি বলতে পারি। হাই আলনার নার্ভ পালসির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে লাম্ব্রিকাল মাসল, যেহেতু নিচের দিকে সে লাম্ব্রিকাল মাসলকে সাপ্লাই দেয়, তাহলে লাম্ব্রিকাল মাসলের লসের কারণে বা লাম্ব্রিকাল মাসলের প্যারালাইসিসের কারণে আমরা আলনার ক্ল হ্যান্ডটা পাবো। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আলনার যে আমাদের আরো যে মাসল গুলো দেয়া আছে, মানে আমাদের এই যে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস যে মাসলটা, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, সেই ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসের কাজ কিন্তু আমাদের এই যে মাসলগুলো, এই মাসলগুলোকে কিন্তু করা, ফ্লেকশন করা, মানে ডিজিট গুলোকে হচ্ছে ফ্লেকশন করা। ইনজুরিটা যদি হয় আমাদের উপরের দিকে, আমরা যেটা বলতেছিলাম, ইনজুরিটা যখন উপরের দিকে হবে, মানে ধরেন মিডিয়াল এপিকন্ডাইলের পিছন দিক দিয়ে হলো, তখন যেটা হবে এই যে ফ্লেক্সর কার্পে আলনারিস এবং ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসের যে হাফ, এই হাফ গুলো তখন প্যারালাইজড হবে। এবং এগুলো প্যারালাইজড হওয়ার কারণে রিস্টের ফ্লেকশনটা তো উইক হবে। পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে যে এখানকার আমাদের যে এগুলো ফ্লেকশন গুলো, সেই ফ্লেকশন গুলো সে করতে পারবে না, এবং সেই ফ্লেকশন গুলো না করার কারণে এটা হচ্ছে একটা এক্সটেন্ড অবস্থায় থাকবে। পাশাপাশি লাম্ব্রিকাল মাসলের লসের কারণে সে একটু ফ্লেক্স হবে, কারণ লাম্ব্রিকাল মাসলের কাজও কিন্তু এক্সটেন্ড করে, সে এক্সটেন্ডটা সে করতে পারবে, একটু ফ্লেক্স হবে। এই দুটো মিলিয়ে দেখা যায় যে তার ক্লয়িংটা কম হবে, কারণ
ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাসের প্যারালাইসিসের কারণে তার এখানকার ফ্লেকশনটা কম হচ্ছে, পাশাপাশি লাম্ব্রিক্যাল মাসলের লসের কারণে তার ফ্লেকশনটা হচ্ছে, দুটো মিলে ক্লয়িংটা হচ্ছে কম হবে। কিন্তু যখন লো আলনার নার্ভ পালসে রিস্ট বরাবর হয় তখন কিন্তু ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস যে মাসলটা, সেই মাসলটা কিন্তু ইনটেক থাকে এবং সেও কিন্তু এই যে আমাদের ফিঙ্গার দুটো, এই ফিঙ্গার দুটোর কিছুটা ফ্লেকশন করে। পাশাপাশি লাম্ব্রিক্যাল মাসল গুলো প্যারালাইসিস হচ্ছে, তার মানে আরো ফ্লেকশন হয়, এই জন্য দেখা যায় যে ক্লয়িংটা বেশি হয়। তার মানে বোঝা যাচ্ছে যে হাই আলনার পালসির ক্ষেত্রে ক্লয়িং হচ্ছে কম, মানে ক্লয়িং অফ হ্যান্ড বা আলনার ক্লয়িংটা কম হচ্ছে, অথচ লো আলনার পালসির ক্ষেত্রে ক্লয়িংটা বেশি হচ্ছে। এটাকে বলা হয় হচ্ছে আলনার প্যারাডক্স। অনেক সময় এই জিনিসটা আসে যে আলনার প্যারাডক্স মানে কি। আলনার প্যারাডক্স মানে হচ্ছে হাই আলনার পালসির ক্ষেত্রে ক্লয়িং লেস হয় আর লো আলনার পালসির ক্ষেত্রে ক্লয়িংটা বেশি হয়। এটাই হচ্ছে আলনার প্যারাডক্স। তার মানে যখন আপনার হাই আলনার পালসি হবে তাহলে ক্লয়িং ইজ লেস, যখন লো আলনার পালসি তখন ক্লয়িং ইজ মোর। এটা আপনি আলাদা করে মনে রাখবেন। আর আমরা তো বলেছি যে হাইপোথেনার মাসল গুলো অস্টিং হবে, পাশাপাশি হচ্ছে যে থাম্বের অ্যাডাকশনটা লস হবে, ডিজিটের মানে ডিজিটি মিনিমির সবগুলো মুভমেন্টের লস হবে, পাশাপাশি আমরা আলনার ক্লয়েনটা এখানে পাবো। তো এই আলনার নার্ভ ইনজুরিটাকে আপনারা একটু ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। পাশাপাশি দুটো টেস্ট আমরা এখানে পজিটিভ পাই। সেই দুটো টেস্ট কি? সেই দুটো টেস্টের মধ্যে একটার নাম হচ্ছে বুক টেস্ট, এবং সেই বুক টেস্টের সাথে একটা জিনিস আছে সেটা হচ্ছে ফরমেন্ট সাইন, আর একটা হচ্ছে কার্ড টেস্ট। যেমন ধরুন আমরা বলেছি যে ডরসাল ইন্টারোসিসের কাজ হচ্ছে এগুলোকে অ্যাবডাকশন করা ফিঙ্গার গুলোকে, আর পাওয়ার ইন্টারোসিসের কাজ হচ্ছে অ্যাডাকশন করা। এই পাওয়ার ইন্টারোসিয়াস সাপ্লাই বাই আলনার নার্ভ। তো আপনাকে যদি একটা কার্ড দেওয়া হয়, এরকম কার্ডটাকে বলা হয় যে তুমি কার্ডটাকে ধরো, ফিক্স করে ধরো, আপনি ধরে রাখলেন, এখন টান দিলাম কার্ডটা চলে আসলো, তার মানে আপনি ধরাটা মজবুত করে ধরতে পারেন নাই। তো এটার কারণ কি হতে পারে? কারণ হতে পারে আপনার যে অ্যাডাকশন, এই অ্যাডাকশনটা দুর্বল। এই অ্যাডাকশন দুর্বল হলে আপনি ধরে রাখতে পারবেন না। তো অ্যাডাকশন দুর্বল কখন হবে? যখন আলনার নার্ভ ইনজুরি হবে। তার মানে আলনার নার্ভ ইনজুরির ক্ষেত্রে আপনি এই কার্ড টেস্ট পজিটিভ পাবেন। কার্ড টেস্ট পজিটিভ পাবেন মানে হচ্ছে দুই আঙ্গুলের মাঝখানে কার্ডটাকে ধরে রাখতে পারবেন না, তাহলে কার্ড টেস্ট পজিটিভ আলনার নার্ভ ইনজুরির ক্ষেত্রে। আরেকটা টেস্ট হচ্ছে বুক টেস্ট। যেমন আপনাকে আমি বইটা দিলাম, তো আপনি বইটা এভাবে করে বললেন, আমি বললাম যে বইটা ধরো, আপনি এভাবে করে ধরলেন, আমি যেভাবে ধরলাম যে বইটা এইভাবে করে ধরলেন। তো বইটা যে আপনি ধরলেন তখন কিন্তু আপনি থাম্বের অ্যাডাকশন করলেন। এখন যখন আমি টান দিলাম, বইটা টান দেওয়ার কারণে আপনি বইটা ধরে রাখতে পারলেন না, কিন্তু আপনি চাচ্ছেন ধরে রাখতে, কিন্তু আপনি অ্যাডাকশন করে ধরে রাখতে পারতেছেন না। তখন আপনি এইভাবে করে ধরে রাখতে চাইবেন যে হ্যাঁ আমি এইভাবে করে ধরে রাখতে পারতেছি না, এইভাবে করে ধরি। এই যে কাজটা আপনি করলেন, এই যে আপনার বৃদ্ধাঙ্গুলিটা ভাঁজ হয়ে গেল, এটাকে আমরা বলি হচ্ছে ফরমেন্ট সাইন। তাহলে ফরমেন্ট সাইন আমরা কখন পাবো? যখন আপনার অ্যাডাকশনটা উইক হবে, অ্যাডাকশন অফ থাম্বটা উইক হবে, তখন আপনি ফরমেন্ট সাইনটা পাবেন। এই ফরমেন্ট সাইন পাইলে সেটা হচ্ছে আলনার নার্ভ ইনজুরি, অথবা বুক টেস্ট পজিটিভ হলে সেটা হচ্ছে আলনার নার্ভ ইনজুরি। তো আলনার ক্লয়েন্ডের একটা ছবি আমরা এখানে আপনাদের দেখিয়েছি। এই যে কার্ড টেস্টটা দেখেন, কার্ড টেস্ট এখানে দেখানো হচ্ছে। পাশাপাশি আমাদের বুক টেস্ট আমরা এখানে দেখিয়েছি। বুক টেস্টে দেখেন থামটা বেন্ডিং হয়ে যাচ্ছে, বেন্ডিং হয়ে যাওয়াটাই হচ্ছে হ্যান্ড অফ, বেন্ডিং হয়ে যাওয়াটাই হচ্ছে ফরমেন্ট সাইন। তাহলে এখানে ফরমেন্ট সাইনটা আমরা এখানে আরো একটু ভালো করে দেখিয়েছি যে এরা হচ্ছে পজিটিভ ফরমেন্ট আর এটা হচ্ছে নেগেটিভ ফরমেন্ট। যখন এটা ভাঁজ হয়ে যাবে এটা হচ্ছে পজিটিভ ফরমেন্ট। আলনার নার্ভ ইনজুরির ক্ষেত্রে আমরা এই জিনিসটা পাবো। তাহলে আলনার নার্ভ ইনজুরির ক্ষেত্রে আমরা কার্ড টেস্ট পজিটিভ পাবো, বুক টেস্ট পজিটিভ পাবো, পাশাপাশি ফরমেন্ট সাইনটা আমরা পজিটিভ পাবো। তাহলে এখানে দেখেন এই প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। দ্য আলনার নার্ভ ইন দ্য হ্যান্ড ইজ অ্যাসেসড বাই টেস্টিং। এই প্রশ্নটা আপনাদের 2017 সালে মার্চ মানে রেসিডেন্সি পরীক্ষা এসেছে যে আলনার নার্ভটাকে আমরা কিভাবে অ্যাসেস করব। একটা হচ্ছে অ্যাবডাকশন অফ দ্য থাম্ব। আমরা জানি যে অ্যাবডাকশন অফ দ্য থাম্ব এটা হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিসের কাজ, এবং সেই কাজটা ইজ কন্ট্রোলড বাই মিডিয়ান নার্ভ। সো এটা ফলস। এরপর বলা হচ্ছে সেন্সেশন ইন দ্য মিডিয়াল সাইড অফ দ্য লিটল ফিঙ্গার। তাহলে আপনাদেরকে আমরা একটু সেন্সেশনটা দেখাই, সেন্সরি ইয়াটা কি হবে, তাহলে আপনার এখানে আনসার করতে সুবিধা হবে। হ্যাঁ, আপনাদের লেকচার শিটের একেবারে 59 পেজে চলে যান। 59 পেজে দেখেন আমরা কিছু ছবি দিয়েছি। সেই ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় আমাদের মিডিয়ান নার্ভ এবং আলনার নার্ভ সেন্সেশন দিচ্ছি। দুটো চিত্র দেওয়া আছে দেখেন। প্রথমে আপনি খেয়াল করেন যে মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভের ক্ষেত্রে আপনি দেখবেন মিডিয়ান নার্ভে এটা যদি আমরা পামের দিক ধরি, এটা হচ্ছে পাম, এটা হচ্ছে ডরসাম। তো পামের দিকে দেখবেন 3.5 ফিঙ্গার, 3.5 ফিঙ্গার পুরো পামটা সাপ্লাইড বাই হচ্ছে মিডিয়ান, and 1.5 finger is supplied by ulnar nerve.
এবং পিছনের দিকের কিছু অংশ ইজ সাপ্লাইড বাই রেডিয়াল নার্ভ। মোটামুটি পামের ক্ষেত্রে এরকম, আমরা সাধারণত ওখানে রেডিয়াল নার্ভটা স্কিপ করে গেছি, কিন্তু কিছুটা অংশ এখানে রেডিয়াল নার্ভ সাপ্লাই দিয়ে, এটা হচ্ছে সেন্সরি সাপ্লাই। যে আপনার এখানে 1.5 ফিঙ্গার, এটা হচ্ছে যে সাপ্লাইড বাই আলনার নার্ভ, 3.5 ফিঙ্গার এটা সাপ্লাইড বাই হচ্ছে মিডিয়ান নার্ভ, এবং ফার্স্ট ওয়েভ স্পেসের দিকে মানে পিছন দিকে অনেকটা এটাই সাপ্লাইড বাই হচ্ছে রেডিয়াল নার্ভ। এবং এটা হচ্ছে ডরসাম, আমরা যদি দেখাই এটা হচ্ছে ডরসাম, এবং এই ডরসামের ক্ষেত্রে খেয়াল করেন, ডরসামের ক্ষেত্রে কিন্তু আমাদের 3.5 ফিঙ্গার এটা অলসো সাপ্লাইড বাই হচ্ছে যে আমাদের রেডিয়াল নার্ভ। শুধুমাত্র টিপ গুলো 3.5 ফিঙ্গারের পিছনের দিকে যে টিপটা, এই টিপটা কিন্তু আবার মিডিয়ান নার্ভ দিয়ে সাপ্লাই হয়। টিপটা হচ্ছে মিডিয়ান নার্ভ দিয়ে সাপ্লাই হচ্ছে, দেখুন 3.5 ফিঙ্গারের টিপটা হচ্ছে যে টিপ গুলো, এটা হচ্ছে মিডিয়ান নার্ভ দিয়ে সাপ্লাই হচ্ছে, মিডিয়ান নার্ভ দিয়ে সাপ্লাই হচ্ছে, মিডিয়ান নার্ভ দিয়ে সাপ্লাই হচ্ছে। আর 1.5 ফিঙ্গারের যে ব্যাক স্পেস এটাই সাপ্লাইড বাই আলনার নার্ভ। এবং আপনাদের লেকচার শিটের মধ্যে আরো চিত্রটা একটু সুন্দর করে দেওয়া আছে, দেখেন যে আমরা যদি পামের দিকে খেয়াল করি, পামের দিকে 3.5 ফিঙ্গার এটা হচ্ছে মিডিয়ান নার্ভ, 1.5 ফিঙ্গার হচ্ছে আলনার নার্ভ, এবং পিছনের দিকে 3.5 ফিঙ্গার হচ্ছে মিডিয়ান নার্ভ, এই রেডিয়াল নার্ভ এক্সেপ্ট টিপ অফ দ্য ফিঙ্গার, and 3.5 ফিঙ্গারের টিপ অফ দ্য ফিঙ্গার ইজ সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ। আর 1.5 ফিঙ্গার সামনের দিকের মতো পিছনের দিকেও ডরসাল সার্ফেস সাপ্লাইড বা আলনার নার্ভ, এটাই হচ্ছে তার সেন্সরি সাপ্লাই। এই সেন্সরি সাপ্লাইটা আপনি একটু খুব ভালো করে পড়বেন। পাশাপাশি উপরের দিকেও খেয়াল করেন আমাদের কোথায় কোথায় সেন্সরি সাপ্লাই হচ্ছে। যে উপরের দিকে আমাদের পামের দিকে খেয়াল করেন, পামের দিকে ল্যাটারাল যে অংশটা এটা হচ্ছে মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ দিয়ে সাপ্লাই হয়। T1 T2 এগুলো হচ্ছে আপনার আলাদা করে আমরা ডার্মাটোমের ভিত্তিতে ভাগ করছি, কিন্তু মাস্কুলোকিউটিনিয়াস এর সাপ্লাইটা খেয়াল করেন ল্যাটারাল সাইডের ওরামের অংশটুকুকে সামনের দিকে সে সাপ্লাই দিচ্ছে মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ। আবার সামনের দিকে খেয়াল করেন, পিছনের দিকে খেয়াল করেন, পিছনের দিকেও হচ্ছে যে ল্যাটারাল সাইডে কিছুটা মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ সাপ্লাই দেয়, অধিকাংশ হচ্ছে রেডিয়াল নার্ভ সাপ্লাই দেয়, এবং কিছুটা আবার হচ্ছে মিডিয়ান নার্ভ সাপ্লাই দেয়। তাহলে মিডিয়ান নার্ভ কিছুটা অংশ সাপ্লাই দেয়, রেডিয়াল নার্ভ কিছুটা অংশ সাপ্লাই দেয়, আর মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ ফোরামের ক্ষেত্রে কিছু সাপ্লাই দেয়। ফোরামের ক্ষেত্রে কিন্তু আলনার কোনো সাপ্লাই নেই। তাহলে আলনার হচ্ছে 1.5 ফিঙ্গার পামের দিকে এবং ডরসামের দিকে সাপ্লাই হচ্ছে যে আলনার নার্ভ দিয়ে। তাহলে আমরা এই কোশ্চেনটাতে চলে আসি, যেহেতু আমরা এটা পড়লাম, তাহলে আমাদের এখানে আনসারটা কি হবে? The ulnar nerve in the hand is tested by the abduction of the finger, এটা হচ্ছে false হবে আমরা জানি। তাহলে sensation of the medial side of the ring finger, the medial side of the ring finger, তাহলে আমরা জানি medial side of the ring finger কিন্তু আমরা যদি টেস্ট করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে কি আলনার নার্ভ ইনজুরি আছে কিনা, কারণ আলনার নার্ভ সাপ্লাই দিয়ে হচ্ছে মিডিয়াল সাইড অফ দ্য রিং ফিঙ্গার সাপ্লাই দেয়, তাহলে এটা ট্রু হবে। এটা ফলস, এটা ট্রু। এরপর হচ্ছে অ্যাডাকশন অফ দ্য থাম্ব। অ্যাডাকশন অফ দ্য থাম্ব আমরা জানি যে অ্যাডাকশন অফ দ্য থাম্ব অ্যাডাক্টর প্রসেস করে এবং আলনার নার্ভ দিয়ে সাপ্লাই, তাহলে এটা ট্রু। এরপরে বলতেছে সেন্সেশন অন দ্য ডরসাল সাইড অফ দ্য ডিস্টাল লিটল ফিঙ্গার। সেন্সেশন ইন দ্য ডরসাল সাইড অফ দ্য ডিস্টাল লিটল ফিঙ্গার, আমরা জানি যে লিটল ফিঙ্গার যেটা সেটার এবং লিটল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের যে ডরসাল সারফেস তারও কিন্তু আমরা সাপ্লাই পাই হচ্ছে আলনার নার্ভ দিয়ে। তার মানে যদি আমরা ডরসাল সারফেসে যাই কিন্তু ডিস্টালি যদি আমরা লিটল ফিঙ্গারকে দেখি সেটা কিন্তু আলনার নার্ভ দিয়ে সাপ্লাই, তার মানে এটা ট্রু হবে। এরপর বলছে অপোজিশন অফ দ্য থাম্ব। অপোজিশন অফ দ্য থাম্ব হচ্ছে মিডিয়ান নার্ভ, এটা তার মানে এটা ফলস হবে। তো এই কোশ্চেন গুলো আপনার আসছে সবসময়, সাধারণত এই ধরনের কোশ্চেন গুলো আসে, এবং রেসিডেন্সি পরীক্ষায় কিন্তু নার্ভ ইনজুরি থেকে প্রচুর কোশ্চেন আসে যে কোনো পরীক্ষায়, এবং এগুলো কিন্তু আপনি যদি খুব ভালো করে এটার সাপ্লাইটা পড়েন, খুব জটিল আলোচনা যাবে না, সহজ সহজ জিনিসগুলো আপনি সাপ্লাই পড়বেন, দু একটা জিনিস হয়তো আপনার মিস হবে, কিন্তু অধিকাংশ আনসার গুলোই আপনি পারবেন। এরপর দেখেন ড্যামেজ টু দ্য আলনার নার্ভ ইন দ্য মিডিয়াল এপিকন্ডাইল। তাহলে মিডিয়াল এপিকন্ডাইলের এখানে আলনার নার্ভের ড্যামেজের কথা বলা হচ্ছে, তার মানে আলনার নার্ভের ড্যামেজ মিডিয়াল এপিকন্ডাইল বরাবর, মানে হাই আলনার নার্ভ পালস, এবং হাই আলনার নার্ভ পালসের ক্ষেত্রে প্রথমে হচ্ছে অ্যাডাকশন অফ দ্য থাম্ব। থাম্বের কথা যেহেতু আসছে, অ্যাডাকশনের কথা যেহেতু আসছে, ট্রু হবে, আমরা জানি ট্রু। কিউটেনিয়াস সেন্সেশন অফ দ্য ল্যাটারাল সাইড অফ দ্য হ্যান্ড। হ্যান্ডের ল্যাটারাল সাইড, আমরা জানি যে হ্যান্ডের মিডিয়াল সাইড হচ্ছে আলনার নার্ভ সাপ্লাই হয়, রেডিয়াসের দিকে কিন্তু ল্যাটারাল সাইড, আলনার দিকে কিন্তু মিডিয়াল সাইড, তার মানে মিডিয়াল সাইড হতো, তার মানে এটা ফলস হবে, ল্যাটারাল সাইড যেহেতু ফলস। অ্যাবডাকশন অফ দ্য ফিঙ্গার, ফিঙ্গারের অ্যাবডাকশন, আমরা জানি যে ফিঙ্গার, এটা কিন্তু থাম্বের কথা বলা হয়নি, ফিঙ্গারের কথা বলা হয়েছে। তো ফিঙ্গারের অ্যাডাকশন এবং অ্যাবডাকশন দুটোই কিন্তু আলনার নার্ভ দিয়ে। অ্যাবডাকশন হচ্ছে ডরসাল ইন্টারোসিয়াই, অ্যাডাকশন হচ্ছে পাওয়ার ইন্টারোসিয়াই, দুটো হচ্ছে আলনার নার্ভ দিয়ে সাপ্লাই, তার মানে অ্যাবডাকশন অফ দ্য ফিঙ্গার ট্রু হবে। এরপর হচ্ছে ফ্লেকশন অফ দ্য সেকেন্ড প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। সেকেন্ড প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট,
মানে সেকেন্ড টো এর ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্টের কথা বলা হচ্ছে, মানে সেকেন্ড ফিঙ্গারের। তো সেকেন্ড ফিঙ্গার মানে তো এটাই, সেকেন্ড ফিঙ্গার মানে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। তো ইন্ডেক্স ফিঙ্গারের এই যে ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এগুলো কিন্তু আমাদের কন্ট্রোল হচ্ছে লাম্ব্রিকাল মাসল দিয়ে, এবং ফার্স্ট এবং সেকেন্ড লাম্ব্রিকাল কিন্তু মিডিয়ান নার্ভ, তাহলে এটা আলনার নার্ভ, এটা ফলস হবে। যদি এখানে আপনার আসতো যে থার্ড এবং ফোর্থ, তাহলে ট্রু হতো। রেডিয়াল ডেভিয়েশন অফ দ্য রিস্ট, তাহলে আলনার নার্ভ যদি ইনজুরি হয়, তাহলে রেডিয়াল ডেভিয়েশন অফ দ্য রিস্ট এখানে বলতে লস অফ আমরা আলনার নার্ভ যদি ইনজুরি হয়, তাহলে অ্যাডাকশন অফ দ্য থাম্ব আমরা লস পাবো, তারপর হচ্ছে মিডিয়াল সাইডে পাবো, ল্যাটারাল সাইডে অ্যাবডাকশন অফ দ্য ফিঙ্গার এটা লস পাবো, কিন্তু রেডিয়াল ডেভিয়েশন হবে না। আলনার ডেভিয়েশনটা লস হবে, রেডিয়ালি ডেভিয়েটেড হবে, আর লস হবে হচ্ছে আলনার ডেভিয়েশনটা, তার মানে এটা ফলস। এটা কিন্তু আপনাকে যদি লস অফ না দিয়ে যদি আলনার নার্ভ ইনজুরিতে কি হয়, তাহলে আলনার নার্ভ ইনজুরিতে কিন্তু রেডিয়াল ডেভিয়েশন অফ দ্য রিস্ট হয়, কিন্তু লস অফ রেডিয়াল ডেভিয়েশন না, লস অফ আলনার ডেভিয়েশন। এই জিনিসগুলো আপনারা একটু আপনাদের এই লেকচার শিটের মধ্যেই আপনারা একটু লিখে নেন, যে আমরা অনেক সময় এই জিনিসগুলো আমরা এই পাই বিভিন্ন জায়গায়, যে কখন কোন কোন ইনজুরি গুলো হয়, এটা আপনি একটু লিখে রাখতে পারেন। যেমন শোল্ডার ডিসলোকেশনের ক্ষেত্রে আমরা সবসময় এক্সিলারি নার্ভ ইনজুরিটা বেশি পাই। হিউমেরাসের শ্যাফট যদি ফ্র্যাকচার হয়, তাহলে রেডিয়াল নার্ভ ইনজুরি হবে, কারণ শ্যাফট বরাবর রেডিয়াল গ্রুপটা থাকে। হিউমেরাসের যদি সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হয়, নর্মালি মিডিয়ান নার্ভ পাই, আর অনেক সময় রেডিয়াল নার্ভ পেতে পারে। এলবোর মিডিয়াল কন্ডাইল যদি ইনজুরি হয়, তাহলে আলনার নার্ভ ইনজুরি হবে। মন্টেজিয়া ফ্র্যাকচার নামে একটা ফ্র্যাকচার আছে, এত জটিল আলোচনা আপনারা হয়তো ঢুকবেন না। মন্টেজিয়া ফ্র্যাকচার মানে হচ্ছে আলনার ফ্র্যাকচার, মানে আলনা যে হাড়টা আছে আমাদের, এই আলনার ফ্র্যাকচারটা হবে, পাশাপাশি আমাদের প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট ডিসলোকেশন হয়, এটাকে আমরা বলি হচ্ছে মন্টেজিয়া ফ্র্যাকচার ডিসলোকেশন। একইভাবে আরো একটা ফ্র্যাকচার ডিসলোকেশনের নাম হচ্ছে গ্যালিয়েজি ফ্র্যাকচার ডিসলোকেশন। গ্যালিয়েজি ফ্র্যাকচার মানে হচ্ছে রেডিয়াসের ফ্র্যাকচার, পাশাপাশি ডিস্টাল রেডিও আলনার জয়েন্ট ডিসলোকেশন। তো আপনি এটুকু মাথায় রাখেন যে মন্টেজিয়া ফ্র্যাকচার ডিসলোকেশনের ক্ষেত্রে পিন নার্ভ, যেটা পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ, সেটার আমরা ইনজুরি পেতে পারি, এবং আমরা বলেছি সেটা হচ্ছে রেডিয়াল নার্ভের একটা শাখা। এই ক্ষেত্রে আপনি রিস্ট ড্রপ পাবেন না, তবে আপনি আপনার যে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এটার এক্সটেনশনটা লস পাবেন এবং সেন্সেশনটা ইনটেক থাকবে। হিপ ডিসলোকেশনটা লোয়ার লিম্বের ক্ষেত্রে আপনি যখন হিপ ডিসলোকেশন করবেন, হিপ ডিসলোকেশনের ক্ষেত্রে সায়াটিক নার্ভ ইনজুরি হয়। নি ডিসলোকেশনের ক্ষেত্রে পেরোনিয়াল নার্ভ ইনজুরি হয়। তাহলে এই জিনিসটা আপনি লিখে রাখেন একটু, যে শোল্ডার ডিসলোকেশনের ক্ষেত্রে এক্সিলারি নার্ভ, হিউমেরাল শ্যাফটের ক্ষেত্রে রেডিয়াল নার্ভ, তারপরে হিউমেরালসের সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের ক্ষেত্রে রেডিয়াল আর মিডিয়াল নার্ভ, এলবোর মিডিয়াল কন্ডাইলের ক্ষেত্রে আলনার নার্ভ, মন্টেজিয়া ফ্র্যাকচার ডিসলোকেশনের ক্ষেত্রে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ, হিপ ডিসলোকেশনের ক্ষেত্রে সায়াটিক নার্ভ, নি ডিসলোকেশনের ক্ষেত্রে পেরোনিয়াল মানে হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। কোশ্চেন আমরা এখানে দেখিয়েছি, যে কোশ্চেন আপনি যখন দেখতে যাবেন, এখন তো অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু যখন আপনি কোশ্চেনটা দেখবেন, যে আপনার এখানে যেরকম এই বাচ্চাটা তার স্যান্ডেলটা আর খুঁজে পাচ্ছে না, যে তার যে স্যান্ডেল গুলো মনে হচ্ছে সবগুলো স্যান্ডেলই একই রকম। তো আপনি যখন এখানে বেশি বেশি কোশ্চেন সলভ করবেন লেকচারের পাশাপাশি, তখন আপনি কিন্তু ওই কোশ্চেনটাকে ওখানে গিয়ে খুঁজে পাবেন। আর না হলে কিন্তু এই বাচ্চাটার মতো আপনার অবস্থা হবে, গিয়ে আপনি আর স্যান্ডেল খুঁজে পাবেন না। আপনি চিন্তা করবেন যে আমার স্যান্ডেল কোথায় গেল, বা আমার কোশ্চেনের স্টেম গুলো কোথায় গেল, যে আমি যে পরিচিত স্টেম গুলো খুঁজছি সেগুলো তো নাই। তো এই জিনিসটা আপনি যখন সলভ করবেন, তখন আপনি এটা পাবেন। আচ্ছা, একদিলে আমরা পড়িয়েছি। এখন একটা জিনিস, সেটা হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম। ফ্লেক্সর রেটিনাকুলাম আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখান থেকে প্রায় সময় কোশ্চেন আসে। আমাদের 2024 সালের রেসিডেন্সি পরীক্ষায়ও এই ফ্লেক্সর রেটিনাকুলাম থেকে একটা কোশ্চেন এসেছে। ফ্লেক্সর রেটিনাকুলাম হচ্ছে আপনার লেকচার শিটে 31 পেজে চলে যান, এবং 31 পেজে ফ্লেক্সর রেটিনাকুলামটা আপনি পাবেন। ফ্লেক্সর রেটিনাকুলাম কি জিনিস? ফ্লেক্সর রেটিনাকুলামের আর একটা নাম হচ্ছে ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট। আমরা আমাদের রিস্টের উপরে এই ধরনের একটা আবরণ আছে, রিস্টের উপরে একেবারে চামড়ার নিচ বরাবর হয়ে এই ধরনের একটা আবরণ আছে, এটাকে আমরা বলি হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম, অথবা এটাকে আমরা এটাও বলতে পারি যে ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট। এবং সে যেটা করে সেটা হচ্ছে, আপনাদের যদি মনে থাকে আমরা কার্পাল বোনগুলো পড়েছিলাম, এবং কার্পাল বোনগুলো আমরা যদি দেখাই, যে কার্পাল বোনের ক্ষেত্রে আপনাদের যদি কার্পাল বোনগুলোর কথা মনে থাকে, আপনারা মনে রাখছেন যে কার্পাল বোনের ক্ষেত্রে আমাদের এই 4টা বোন ছিল, ঠিক না? একটা রোতে 4টা করে বোন ছিল। তো প্রথমে আমরা যদি প্রক্সিমাল রোটা ধরি, তাহলে প্রথমে হচ্ছে স্কেপয়েড, মানে এটার নাম হচ্ছে স্কেপয়েড, তারপর হচ্ছে লুনেট,
তারপরে হচ্ছে ট্রাইকোয়েট্রাম, তারপর হচ্ছে পিসিপম। She looks too pretty, তাহলে এটা হচ্ছে পিসিপম। এবং এইদিকে যদি আমরা ধরি তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট এবং হ্যামেট। তার মানে এটা হচ্ছে ট্রাপিজিয়াম আর এটা হচ্ছে হ্যামেট। আমরা মাঝখানে গুলো লিখে নিই, কারণ মাঝখানে গুলো আমরা এখন মুছে দিব। তো ধরেন আপনি মাঝখানের যে 4টা বোন সেগুলোকে আপনি মুছে দিলেন, মাঝখানে 4টা বোন এগুলোকে আপনি মুছে দিলেন। এখন এদের মধ্যে যদি আপনি একটা এইরকম এইরকম এই যে 4টা বোন এদের মধ্যে একটা ব্রিজ আপনি কল্পনা করেন, যে একটা ব্রিজ তৈরি হয়েছে। এই যে ব্রিজটা তৈরি হয়েছে এই ব্রিজটার নামই হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম। তাহলে ফ্লেক্সর রেটিনাকুলাম মানে হচ্ছে এই যে এটা হচ্ছে একটা অসীয় ফাসাল কম্পার্টমেন্ট বলা হয়। মানে আমাদের এই বোনগুলো তো হচ্ছে একটা মানে এই বোন, এবং এটাকে আমরা অসিয়াস বলতে পারি। পাশাপাশি এটা হচ্ছে ফাসাল কম্পার্টমেন্ট। তো এটা মিলে এটা একটা ফ্লেক্সর রেটিনাকুলাম গঠন করতেছে। তাহলে ফ্লেক্সর রেটিনাকুলাম যদি একটা ব্রিজ হয় তাহলে ব্রিজগুলো কার কার সাথে অ্যাটাচ হচ্ছে? এটা হচ্ছে স্ক্যাফয়েডের সাথে অ্যাটাচ হচ্ছে, এদিকে হচ্ছে পিসিফর্মের সাথে অ্যাটাচ হচ্ছে। স্ক্যাফয়েড হচ্ছে মানে ধরে নিতে পারেন যে ল্যাটারালি সে স্ক্যাফয়েডের সাথে অ্যাটাচ হচ্ছে, মিডিয়ালি হচ্ছে পিসিফর্মের সাথে অ্যাটাচ হচ্ছে, আর উপরের দিকে গিয়ে ট্রাপিজিয়ামের সাথে সে ল্যাটারালি অ্যাটাচ হচ্ছে, পাশাপাশি হ্যামেটের সাথে বা হুক অফ হ্যামেটের সাথে সে অ্যাটাচ হচ্ছে। তাহলে ফ্লেক্সর রেটিকুলামের অ্যাটাচমেন্টটা পরীক্ষা অনেক সময় আসে যে ফ্লেক্সর রেটিকুলাম কোন কোন বোনের সাথে অ্যাটাচ হয়। তাহলে 4টা বোনের সাথে ফ্লেক্সর রেটিকুলামটা অ্যাটাচ হচ্ছে। ফ্লেক্সর রেটিকুলাম থেকে আপনি আরেকটা জিনিস যেটা পড়বেন যে কোন কোন অ্যাটাচমেন্টটা কি, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে এটা নিচ দিয়ে কি কি যায়। একটা হচ্ছে যে এটা সুপারফিশিয়ালি যায় মানে হচ্ছে এটার উপর দিয়ে কি কি স্ট্রাকচার যায়। আর একটা হচ্ছে ডিপ দিয়ে কি কি যায়, ডিপ দিয়ে কি কি যায় মানে হচ্ছে এটা নিচ দিয়ে কি কি যায়। এবং পরীক্ষায় সবসময় যেটা আসে সেটা হচ্ছে যে স্ট্রাকচার পাসিং ডিপ টু ফ্লেক্সর রেটিকুলাম, অথবা ফ্লেক্সর রেটিকুলামের নিচ দিয়ে কি কি যাচ্ছে। এখানে আপনাদের দেয়া আছে দেখেন, ফ্লেক্সর রেটিকুলামের নিচ দিয়ে আমরা যে জিনিসগুলো পাই সেটা হচ্ছে যে মিডিয়ান নার্ভ, তারপরে আমরা 4টা টেন্ডন পাই ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিসের, মানে প্রত্যেকটা আঙ্গুলের জন্য একটা করে টেন্ডন। আবার ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাসের 4টা টেন্ডন, প্রত্যেকটা আঙ্গুলের জন্য একটা করে। এবং ফ্লেক্সর পলিসিস লঙ্গাস টেন্ডনটা আমরা পাই, রেডিয়াল ভার্সা পাই। তো মোটামুটি এই জিনিসগুলো পাই, 9টা জিনিস পাই, মানে 9টা টেন্ডন। ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিসের 4টা টেন্ডন, ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাসের 4টা টেন্ডন এবং ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, এই 9টা জিনিস। পাশাপাশি আমরা মিডিয়ান নার্ভটা পাই আর কিছু বার্সা পাই। তো এই স্ট্রাকচার গুলোর নামে আপনাকে পড়তে হবে যে স্ট্রাকচার পাসিং ডিপ টুইট। অনেক সময় সুপারফিশিয়াল টুইট এটাও আসে, অথবা উপর দিয়ে কি কি যায় এটাও আসে, অনেক সময় নিচ দিয়ে কি কি যায় এটা আসে। অধিকাংশ সময় নিচ দিয়ে কি কি যায় এই জিনিসটাই পরীক্ষায় আসে। এখন এখানে আমরা দেখিয়েছি যে নিচ দিয়ে কি কি যায়। যে আমরা দেখেন এটা হচ্ছে যে আমাদের দেখেন ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিসের আমাদের 4টা টেন্ডন যাচ্ছে, ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাসের 4টা টেন্ডন যাচ্ছে, পাশাপাশি মিডিয়ান নার্ভ যাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে আমাদের ফ্লেক্সর রেটিনাকুলাম, যে ট্রাপিজিয়ামের সাথে সেখানে অ্যাড হচ্ছে, হ্যামেটের সাথে অ্যাড হচ্ছে, ট্রাইকোয়েট্রামের সাথে অ্যাড হচ্ছে, পিসিফর্মের স্ক্যাফয়েডের সাথে সে অ্যাড হচ্ছে। এই যে ট্রাপিজিয়ামের সাথে, স্ক্যাফয়েডের সাথে, হ্যামেটের সাথে এবং ট্রাইকোয়েট্রামের সাথে, এগুলো হচ্ছে ল্যাটারাল দিক আর এগুলো হচ্ছে মিডিয়াল দিক, এগুলোর সাথে সে অ্যাটাচমেন্ট দিচ্ছে। আর এটা নিচ দিয়ে কি কি যাচ্ছে, নিচ দিয়ে যাচ্ছে হচ্ছে ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাসের 4টা টেন্ডন, ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিসের 4টা টেন্ডন, পাশাপাশি মিডিয়ান নার্ভ যাচ্ছে, ফ্লেক্সর পলিসিস লঙ্গাসের একটা টেন্ডন যাচ্ছে। তো এই 9টা এবং প্লাস একটা 9টা টেন্ডন এবং একটা নার্ভ এখান দিয়ে যাচ্ছে। তো এটাই আপনার পরীক্ষা অনেক সময় আসে যে কোন কোন স্ট্রাকচার ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাসের ডিপ দিয়ে যাচ্ছে। সুপারফিশিয়ালি কি কি যাচ্ছে সেই জিনিসগুলো দেখেন। সুপারফিশিয়ালি এখানে যেমন একটা হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলামের উপর দিয়ে যাচ্ছে পামারিস কিউটিনিয়াস ব্রাঞ্চ অফ মিডিয়ান নার্ভ যায়। মিডিয়ান নার্ভের একটা ব্রাঞ্চ সেটা হচ্ছে পামার কিউটিনিয়াস ব্রাঞ্চ, এই জিনিসটা কিন্তু আবার ফ্লেক্সর রেটিনাকুলামের উপর দিয়ে যায়। পামার কিউটিনিয়াস ব্রাঞ্চ অফ মিডিয়ান নার্ভ এটা হচ্ছে যে উপর দিয়ে যায়, কিন্তু মিডিয়ান নার্ভটা নিচে দিয়ে যায়। যদি কোনো কারণে এই ফ্লেক্সর কার্পাল লিগামেন্ট অথবা এই যে ফ্লেক্সর রেটিনাকুলামটা যদি কোনো কারণে কম্প্রেস হয়ে যায়, যেমন কারো যদি হাইপোথাইরয়েডিজম থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে, প্রেগনেন্ট অবস্থায়, অথবা কোনো একটা ট্রমা হলো রিস্টে, এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে ফ্লেক্সর রেটিনাকুলামটা এটার উপর চাপটা অনেক বেড়ে যায়, এবং এটার উপর চাপটা যখন অনেক বেড়ে যাবে তখন এই তার নিচ দিয়ে যে স্ট্রাকচার গুলো যাবে তাদের উপর চাপটা বাড়িয়ে দিবে, তাদেরকে কম্প্রেস করবে, এবং তাদেরকে যখন কম্প্রেস করবে তখন আমরা বিভিন্ন ধরনের সিমটম পাবো। মেইনলি এই নার্ভটা
মানে যেটা হচ্ছে মিডিয়ান নার্ভ, এই মিডিয়ান নার্ভটা যখন কম্প্রেস হয় তখন আমরা মিডিয়ান নার্ভ ইনজুরির বা মিডিয়ান নার্ভ লসের যে ফিচারগুলো সেই ফিচারগুলো পাবো। এটাকে আমরা বলি হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। আপনাদের লেকচার শিটে 32 পেজে দেখেন কার্পাল টানেল সিনড্রোমের কথা বলা আছে। এখানে একটু দাগান, সেখানে প্রথম এই প্যারাটার মধ্যেই টানেলের বাউন্ডারিটা দেয়া আছে যে অ্যান্টেরিয়র লেসিফ্লেক্সর রেটিকুলাম কার্পাল টানেলের মধ্য দিয়ে থাকে এবং ফ্লেক্সর রেটিকুলাম অ্যাটাচমেন্ট কার কার সাথে হয় এই জিনিসটা আমরা যেটা একটু আগে বললাম এটা দেয়া আছে, কি কি জিনিস যায় এটা দেয়া আছে। এবং একটা জিনিস সেটা হচ্ছে যখনই এই ফ্লেক্সর রেটিকুলামটা চাপ দেয় নিচের যে টানেল এটার উপরে তখন যে সিনড্রোমটা হয় তার নাম হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। তার মানে ফ্লেক্সর রেটিকুলামের নিচের যে টানেলটা, আমরা যে একটা ব্রিজ বললাম, এই ব্রিজের নিচ দিয়ে তো পানি যাবে, একটা টানেলের মধ্যে দিয়ে পানি যায়, এই টানেলটার নাম হচ্ছে কার্পাল টানেল। এবং যখনই ফ্লেক্সর রেটিকুলামটা এই টানেলটার মধ্যে দিয়ে চাপ দেয় তখন কার্পাল টানেল সিনড্রোম দেখা দেয়। কার্পাল টানেল সিনড্রোমের কজগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, লেকচার শিটে 33 পেজে দেখেন কার্পাল টানেল সিনড্রোমের কজগুলো দেয়া আছে, এগুলো একটু দাগান। এবং কার্পাল টানেল সিনড্রোমের সিমটম গুলো দেয়া আছে। মিডিয়ান নার্ভ যেখানে যেখানে সাপ্লাই দেয়, যে 3.5 ফিঙ্গারে তো মিডিয়ান নার্ভের সেন্সরি সাপ্লাই হয়, এই জায়গাগুলোতে তখন কার্পাল টানেল সিনড্রোমের ফিচার গুলো দেখা যায়। যেখানে পেইন হয়, পেইন হলে পাশাপাশি হচ্ছে নামনেস দেখা দেয়, প্যারাস্থেসিয়া দেখা দেয়। এবং যখন কার্পাল টানেল সিনড্রোমটা দীর্ঘদিন থাকে তখন হচ্ছে যে এই যে থিনার যে মাসল গুলো, এই থিনার মাসল গুলো ওয়াস্টিং হয়ে যায়, থিনার মাসল গুলো ওয়াস্টিং হয়ে এপ থাম ডিফর্মিটি হয়। আমরা সাধারণত যদি এনসিএস বা এনসিবি মানে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি বা নার্ভ কন্ডাকশন স্টাডি এটা যদি করে থাকি তখন আমরা কার্পাল টানেল সিনড্রোমটা আমরা ডায়াগনোসিস করতে পারি। এবং এই ক্ষেত্রে সাধারণত ট্রিটমেন্ট হচ্ছে প্রথমে হচ্ছে আমরা এখানে প্রথম দিকে আমরা একটা স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি। স্টেরয়েড ইনজেকশন দিলে অধিকাংশ সময় রিলিফ হয়ে যায়, কিন্তু রিকারেন্ট যাদের হয় তাদের ক্ষেত্রে সাধারণত আমরা একটা অপারেশন করি যেটা হচ্ছে কার্পাল টানেল রিলিজ অপারেশন। এই কার্পাল টানেল রিলিজ অপারেশন বা সার্জারি হচ্ছে এটা ডেফিনিটিভ ট্রিটমেন্ট। অনেক সময় আমরা একটু ব্রেচ দিয়ে রাখি, সাধারণত এই পেশেন্টটা যখন রাতে ঘুমায় তখন হাতটা যখন ভাঁজ হয়ে যায় তখন তার এই মিডিয়ান নার্ভের উপর চাপটা বাড়ে, এই জন্য আমরা একটা ব্রেস দিয়ে রাখি, যে নাইট স্প্লিন বা নাইট ব্রেস বলি। সেই ক্ষেত্রে চাপটা রাত্রে ঘুমানোর সময় পড়ে না এবং ঘুমটা আর ব্যথায় ভাঙে না। তো আপনার লেকচার শিটের এখান থেকে আপনি যেটা পড়বেন 31, 32 এবং 33 এই 3টা পেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। এখান থেকে বেশ কয়েকবার কোশ্চেন এসেছে, তো এটা আপনাকে খুব ভালো করে পড়তে হবে। স্ট্রাকচার পাসিং ডিপ টু দ্য ফ্লেক্সর রেটিকুলাম মিডিয়ান নার্ভ, পাশাপাশি আমাদের ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিস এর 4টা টেন্ডন, ফ্লেক্সর ডিজিটাল প্রোফান্ডাসের 4টা টেন্ডন, ফ্লেক্সর পলিসিস লঙ্গাসের টেন্ডন, আলনার ভার্সা, রেডিয়াল ভার্সা, আর আরো অনেকগুলো জিনিস আছে। মেইনলি আপনি প্রথম দিকে কয়েকটা জিনিস এগুলো একটু মাথায় রাখবেন এবং এগুলো পরীক্ষা আপনার বারবার আসে। যেমন এই প্রশ্নটা হচ্ছে গতবারই এসছে যে স্ট্রাকচার পাসিং ডিপ টু দ্য ফ্লেক্সর রেটিকুলাম, তাহলে 1 নম্বর হচ্ছে আলনার নার্ভ। আমরা জানি যে আলনার নার্ভটা মিডিয়ান নার্ভ, সো এটা ফলস হবে। এরপর হচ্ছে টেন্ডন অফ ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, ট্রু। টেন্ডন অফ ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিস, ট্রু। মিডিয়ান নার্ভ, ট্রু। আর লাস্টে দিয়ে আছে রেডিয়াল নার্ভ, ফলস। তো খুবই সহজ প্রশ্ন, মানে এই প্রশ্নটাই আপনার অনেকবার আসছে এবং গতবারও এই প্রশ্নটাই আসছে। তো এই জিনিসগুলো আপনি একটু ভালো করে পড়বেন, শুধু ডিপটা পড়বেন না, আপনার সুপারফিশিয়ালি কি কি যায় এই জিনিসটাও পড়বেন, কারণ যে কোনো সময় সুপারফিশিয়ালটাও আসতে পারে। কার্পাল টানেল সিনড্রোমের আলোচনাটা এখানে দেওয়া আছে, যেটা আপনাদের বইতেই দেওয়া। এই যে আপনারা দেখেন কার্পাল টানেলটা কেন হয়, নর্মালি আমরা যদি ডিসেকশন করি তাহলে এরকমই দেখতে পাই, যে এইরকম আমরা দেখতে পাই যে একটা শক্ত রেটিকুলাম টাইট দিয়ে ধরে আছে, সার্জারি করার সময় আমরা দেখতে পাই। এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মিডিয়ান। তখন আমরা এখানে এটা কেটে এটাকে রিলিজ করে দিই, এবং রিলিজ করে দিলে এরপরে হচ্ছে মিডিয়ান নার্ভের কম্প্রেশনের যে ফিচার গুলো সেগুলো চলে যায়। এবং এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে দেখবেন এই যে আমরা যে আপনাদেরকে এতক্ষণ ধরে বলতেছিলাম যে থিনার ওয়াস্টিং, এটাই হচ্ছে থিনার ওয়াস্টিং। এই যে থিনার মাসলটা ওয়াস্টিং হয়ে যাচ্ছে এবং এটাকে এপ থাম ডিফর্মিটিও বলা হয়, এপ থাম ডিফর্মিটি। এবং এই ক্ষেত্রে সাধারণত 3.5 ফিঙ্গারে মানে যেখানে হচ্ছে মিডিয়ান নার্ভের সেন্সরি সাপ্লাই, এই বরাবরই সাধারণত নামনেস এবং পেইন, প্যারাস্থেসিয়া এই জিনিসগুলো আমরা দেখতে পাই। এবং এই রোগীর আরেকটা বৈশিষ্ট্য কিন্তু এরকম যে সে রাতের বেলা ঘুম থেকে উঠে যায়, মানে নাইট পেইন হয়। আচ্ছা, এই জিনিসটা দেখেন, এই কজেস অফ কার্পাল টানেল সিনড্রোম এই জিনিসটা আসছে হাইপারথাইরয়েডিজম না, হাইপোথাইরয়েডিজম হচ্ছে কজ, তার পাশাপাশি ডায়াবেটিস, প্রেগন্যান্সি, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এগুলো সবগুলোই কজ। এসএলই এটার কোনো কজ না। যে কজগুলো আপনার এখানে লেখা শিটে আছে 33 পেজে, খুব ভালো করে এই জিনিসটা আপনি একটু পড়বেন কজগুলো। অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স একটা জিনিস, অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স হচ্ছে এটা পরীক্ষা মাঝে মাঝে আসে, আপনি একটু পড়ে রাখবেন, 2টো স্টার দিয়ে রাখেন। অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স হচ্ছে আপনি যখন হাতটাকে এভাবে করেন
তখন এখানে যে একটা গ্যাপ পাচ্ছেন এটা হচ্ছে অ্যানাটমিক্যাল স্নাপ বক্স। তো অ্যানাটমিক্যাল স্নাপ বক্সের ক্ষেত্রে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অ্যানাটমিক্যাল স্নাপ বক্সের ল্যাটারাল বর্ডারকে ফর্ম করতেছে, মিডিয়াল বর্ডারকে ফর্ম করতেছে। আপনাদের লেকচার শিটে এটা দেওয়া আছে, দেখেন 35 পেজে ল্যাটারাল বর্ডার ফর্ম করতেছে হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এবং এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, আর মিডিয়াল বর্ডার ফর্ম করে হচ্ছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। এই লঙ্গাস এবং ব্রেভিসে যাতে গন্ডগোল না হয়, ল্যাটারাল বর্ডার হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, আর মিডিয়াল বর্ডার হচ্ছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। এবং এটার কন্টেন্ট পরীক্ষা আসে অনেক সময়। কন্টেন্টের মধ্যে একটা হচ্ছে রেডিয়াল আর্টারি থাকে, তারপরে হচ্ছে যে সেফালিক ভেইন থাকে এবং সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ দ্য রেডিয়াল নার্ভ থাকে। এই তিনটা জিনিস হচ্ছে এটা কন্টেন্ট হিসেবে থাকে। এখানে দেখেন আমরা এই যে কন্টেন্টটা দেখেন, সেফালিক ভেইনটা থাকতেছে, পাশাপাশি হচ্ছে যে রেডিয়াল আর্টারি থাকতেছে এবং এই রেডিয়াল নার্ভ এবং সুপারফিশিয়াল ব্রাঞ্চ থাকে এটা রেডিয়াল নার্ভের, সেটা আপনি একটু করবেন। দেখেন সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভটা এখানে দেওয়া আছে, সেফালিক ভেইনটা দেওয়া আছে, আর এটা হচ্ছে রেডিয়াল আর্টারি। এটা এখানেই হচ্ছে যে আপনার আমাদের অ্যানাটমিক্যাল স্নাপ বক্স। এবং এই অ্যানাটমিক্যাল স্নাপ বক্সের আরেকটা গুরুত্ব হচ্ছে এটার ফ্লোরে, অ্যানাটমিক্যাল স্নাপ বক্সের ফ্লোরেই আমাদের থাকে হচ্ছে স্কেফয়েড এবং ট্রাফেজিয়াম। যদি কখনো আমরা অ্যানাটমিক্যাল স্নাপ, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল স্নাপ বক্স আমরা রেডিয়াল আর্টারি তো আছে এখানে, রেডিয়াল আর্টারিটাকে এখানে ফিল করতে পারি। পাশাপাশি এর নিচে যেহেতু স্কেফয়েড বোন আছে, যদি কখনো স্কেফয়েড বোন ফ্র্যাকচার হয়ে যায় তাহলে এখানে আমরা টেন্ডারনেস পাই। এর ক্লিনিক্যাল যে অ্যানাটমি এটা একটু পড়বেন, দুটো স্টার দিয়ে রাখবেন। আমাদের আপার লিম্বের পড়া মোটামুটি এখানে শেষ। আপনাদের কিছু জিনিস আমরা দু একটা জিনিস এখান থেকে আর একটু দাগিয়ে দিই, যেটা আপনাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। যেমন একটা হচ্ছে ব্লাড ভেসেল থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে 52 পেজে দেখেন এক্সিলারি আর্টারি। 52 পেজে এক্সিলারি আর্টারি, এই এক্সিলারি আর্টারি থেকে মাঝে মাঝে পরীক্ষার প্রশ্ন আসে। সেফালিক ভেইন থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, সেফালিক ভেইন থেকে এবং এক্সিলারি আর্টারি থেকে কয়েকটা জিনিস আমরা একটু আপনাদের দাগাই দিই। আপনাদের লেকচার শিটে দেখেন 52 পেজে প্রথমে এক্সিলারি আর্টারির কথা বলা হয়েছে। এক্সিলারি আর্টারিটা আপনাদের একটু পড়তে হয়। আমাদের যখনই সাবক্লেভিয়ান, এক্সিলারি আর্টারি হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি একটা ব্রাঞ্চ, এবং সাবক্লেভিয়ান আর্টারিটা যখন আমাদের ফার্স্ট রিবকে ক্রস করে তখনই এটার নাম হয়ে যায় হচ্ছে এক্সিলারি আর্টারি। এবং এটা যখন এই ক্রস করে যায়, আপনাদের 52 পেজে দেখেন একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে দেওয়া আছে সেটা হচ্ছে এক্সিলারি আর্টারিটা যখন ক্রস করে যায় এবং পেক্টোরালিস মাইনরের আগ পর্যন্ত, পেক্টোরালিস মাইনর যে মাসলটা, সেই মাসলের আগ পর্যন্ত এক্সিলারি আর্টারির যে পার্টটা, এটার নাম হচ্ছে ফার্স্ট পার্ট, মানে ফার্স্ট পার্ট অফ এক্সিলারি আর্টারি। সেই ফার্স্ট পার্ট অফ এক্সিলারি আর্টারি থেকে দেখেন একটা ব্রাঞ্চ বের হয়েছে, তার নাম হচ্ছে সুপিরিয়র থোরাসিক আর্টারি। তার মানে এক্সিলারি আর্টারির ফার্স্ট পার্ট থেকে একটা ব্রাঞ্চ বের হয়, লিখে রাখেন, সেটার নাম হচ্ছে সুপিরিয়র থোরাসিক আর্টারি। পেক্টোরালিস মাইনরকে যখন সে ক্রস করে, পেক্টোরালিস মাইনরের নিচ দিয়েছে সে, পেক্টোরালিস মাইনরের নিচের তার যে অংশটুকু, সেটার নাম হচ্ছে সেকেন্ড পার্ট অফ এক্সিলারি আর্টারি। এবং এই সেকেন্ড পার্ট অফ এক্সিলারি আর্টারি থেকে দুটো ব্রাঞ্চ বের হয়। দেখেন, একটার নাম হচ্ছে থোরাকো অ্যাক্টোমিয়াল আর্টারি এবং আরেকটার নাম হচ্ছে ল্যাটারাল থোরাসিক আর্টারি। তার মানে সেকেন্ড পার্ট অফ এক্সিলারি আর্টারি থেকে দুটো ব্রাঞ্চ আমরা পাচ্ছি, একটা নাম হচ্ছে থোরাকো অ্যাক্টোমিয়াল আর্টারি আর একটা হচ্ছে ল্যাটারাল থোরাসিক আর্টারি। এরপরে সে পেক্টোরালিস মাইনরকে ক্রস করে যায়। পেক্টোরালিস মাইনরকে ক্রস করে সে টেরিস মেজর যখন পার হয়, তখনই এই এক্সিলারি আর্টারির নাম হয়ে যায় ব্রাকিয়াল আর্টারি। তাহলে পেক্টোরালিস মাইনর থেকে টেরিস মেজরের আগ পর্যন্ত তার যে অংশটুকু, এটা হচ্ছে থার্ড পার্ট অফ এক্সিলারি আর্টারি। এবং এই থার্ড পার্ট অফ এক্সিলারি আর্টারি থেকে কয়েকটা ব্রাঞ্চ বের হয়, তিনটা ব্রাঞ্চ বের হয়। একটার নাম হচ্ছে দেখেন সাবস্ক্যাপুলার আর্টারি, একটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, আর একটা নাম হচ্ছে পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। এগুলো হচ্ছে এক্সিলারি আর্টারির ব্রাঞ্চ। এখান থেকে আপনাদের মূলত এক্সিলারি আর্টারির ব্রাঞ্চ গুলোই পরীক্ষা এসেছে এবং সেটাই আপনি একটু খুব ভালো করে পড়বেন, এক্সিলারি আর্টারির ব্রাঞ্চ গুলো। তাহলে ফার্স্ট পার্ট থেকে যেটা আসলো সেটা হচ্ছে সুপেরিয়র থোরাসিক আর্টারি, সেকেন্ড পার্ট থেকে যেটা আসলো সেটা হচ্ছে থোরাকো অ্যাক্টোমিয়াল আর্টারি এবং ল্যাটারাল থোরাসিক আর্টারি, থার্ড পার্ট থেকে আসলো সাবস্ক্যাপুলার আর্টারি এবং অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। এটা আপনি একটু লিখে রাখেন। পরবর্তীতে ব্রাকিয়াল আর্টারিটা সামনের দিকে গিয়ে আলনার আর্টারি এবং রেডিয়াল আর্টারিতে পরিণত হয় এবং ডিপ এবং সুপারফিশিয়াল পাওয়ার আর্চ করে। তো এখান থেকে আপনি এমনি একটু এগুলো রিডিং পড়ে যাবেন, এখান থেকে অত বেশি পড়া আপনার পড়তে হয় না। ভেইনের ক্ষেত্রে দেখেন 54 পেজে ভেইন থেকে আপনার সেফালিক ভেইন থেকে কিছু জিনিস পরীক্ষা অনেক সময় আসে। এক্সিলারি ভেইনটা যখন নিচের দিকে নামে তখন সেটার নাম হয়ে যায় হচ্ছে সেফালিক ভেইন। তো এটা একটু জাস্ট আপনি রিডিং পড়বেন, কারণ আপনার লোয়ার লিম্বের ব্লাড সাপ্লাইটা একটু ইম্পর্টেন্ট, কিন্তু আপার লিম্বের ব্লাড সাপ্লাই থেকে অত বেশি কোশ্চেন সাধারণত আসে না।
আপনার জাস্ট একটু রিডিং করে যাবেন। এরপরে দেখেন 56 পেজে আপনাদের শোল্ডার জয়েন্ট দেওয়া আছে। এই শোল্ডার জয়েন্টের বেলায় পুরোটা একটু রিডিং করবেন, কয়েকটা জিনিস মাথায় রাখবেন। সেটা হচ্ছে শোল্ডার জয়েন্টের ডিসলোকেশন, মোস্ট কমন ডিসলোকেশন আমাদের বডিতে, মানে মোস্ট কমনলি ডিসলোকেটেড যে জয়েন্টটা সেটা হচ্ছে শোল্ডার ডিসলোকেশন। এবং এই ডিসলোকেশনের টাইপ কিরকম, এটাকে বলা হয় যে অ্যান্টেরিয়র ডিসলোকেশন অথবা অ্যান্টেরিয়র ইনফিরিয়র ডিসলোকেশন। যেমন হিপ জয়েন্টের আমাদের ডিসলোকেশন যখন হয় সেটাকে আমরা বলি হচ্ছে পোস্টেরিয়র ডিসলোকেশন, কিন্তু শোল্ডার জয়েন্টের ডিসলোকেশন হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র ডিসলোকেশন। এবং শোল্ডার জয়েন্টের ডিসলোকেশনের ক্ষেত্রে যে নার্ভটা ইনজুর হয় সেটার নাম হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ। আর শোল্ডার জয়েন্ট ডিসলোকেশনটা কখন বেশি হয়, যখন আমরা হাতটাকে এই পজিশনে নিই, মানে অ্যাবডাকশন, এক্সটেনশন এবং এক্সটার্নাল রোটেশন। অ্যাবডাকশন, এক্সটেনশন, এক্সটার্নাল রোটেশন, এটাকে বলা হয় শোল্ডার জয়েন্ট ডিসলোকেশনের মানে মোস্ট কমন সাইড বা প্রোন টু ডিসলোকেশন কখন হয়। এবং এই পজিশনটাকে, যে এক্সটেনশন, এক্সটার্নাল রোটেশন এবং অ্যাবডাকশন, এই পজিশনটাকে এই জন্য বলা হয় যে লুজ প্যাক পজিশন। এই পজিশনটাকে জন্য একটা নাম দেওয়া হয়, সেটার নাম হচ্ছে লুজ প্যাক পজিশন। লুজ প্যাক পজিশন অফ শোল্ডার, লুজ প্যাক পজিশন, যে অ্যাবডাকশন, এক্সটেনশন এবং এক্সটার্নাল রোটেশন। যেটা আপনারা একটু লিখে রাখেন এখানে। পরের পৃষ্ঠে দেখেন ফ্রোজেন শোল্ডারের কথা দেওয়া আছে। ফ্রোজেন শোল্ডারের আরেকটা নাম হচ্ছে অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস। আমরা যখন সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস এর কথা বা রোটেটর কাপের কথা বলতেছিলাম তখন আমরা কিন্তু ক্যাপসুলাইটিস এর কথা একটু বলেছিলাম। তো ফ্রোজেন শোল্ডারটা আসলে একটা সেলফ লিমিটিং ডিজিজ এবং সাধারণত 40 ইয়ার্স এর পরে পেশেন্টদের এই ডিজিজটা হয়। তো এই ডিজিজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সাধারণত তার যে জয়েন্টটা, এই জয়েন্টের যে সাইনোভিয়াল ফ্লুইড গুলো, এই সাইনোভিয়াল ফ্লুইড গুলো ফ্রোজেন হয়ে যায় বা জমে যায়, তখনই আমরা ফ্রোজেন শোল্ডারটা পাই। এবং ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে সাধারণত আমরা গ্লোবাল যে কোনো দিকে আপনি যখন তাকে মুভ করতে যান তার কিন্তু ব্যথা হয় বা মুভমেন্ট রেস্ট্রিকশন আমরা দেখতে পাই। তো যদি রেস্ট্রিকশন অফ ব্লেনোহিউমেরাল মুভমেন্ট যদি আমরা পাই, এটাকে হচ্ছে যার জন্য আমরা ধরে নিই যে ফ্রোজেন শোল্ডার। এবং ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে সাধারণত আমরা আর্টিকুলার স্টেরয়েড দিয়ে, পাশাপাশি তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ব্যায়াম দেখিয়ে দিই, পেন্ডুলাম এক্সারসাইজ বলতে পারি। তো এটা আপনি একটু রিডিং করবেন, দুটো স্টার দিয়ে রাখেন। 58 পেজে দেখেন মাসল হ্যাভিং ডুয়েল নার্ভ সাপ্লাই দেওয়া আছে। এখানে আপনারা দুটো স্টার দেন, শুধুমাত্র মাসল গুলোর নাম এটাই আপনারা পড়বেন। নার্ভ সাপ্লাই তো পড়তে হবে না, কিন্তু মাসল গুলোর নাম পড়বে যে কোন কোন মাসলের ডুয়েল নার্ভ সাপ্লাই দেওয়া আছে। এরপরে আপনি চলে যান হচ্ছে যে 61 পেজে চলে যান। 61 পেজ, 61 পেজে আমরা ডার্মাটোমের কথা বলি। ডার্মাটোম গুলো আপনারা একটু দেখবেন, ডার্মাটোমটা পরীক্ষা অনেক সময় আসে। ডার্মাটোমের আমরা একটু চিত্র আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এটাই হচ্ছে ডার্মাটোম, যে একটা সিঙ্গেল সেগমেন্টাল ইনারভেশন কোন কোন জায়গায় হচ্ছে। তো প্রথমে দেখেন সার্ভিক্যাল 3, একেবারে আমাদের উপরের দিকে সার্ভিক্যাল 3, এরপর সার্ভিক্যাল 4, নিচের দিকে সার্ভিক্যাল 5 পুরো জায়গাটাকে করতেছে। এবং এদিক থেকে খেয়াল করেন সার্ভিক্যাল 6, সার্ভিক্যাল 6টা আপনারা বিশেষ করে হ্যান্ডের এটা একটু ভালো করে পড়বেন। সার্ভিক্যাল 6টা দেখেন বৃদ্ধাঙ্গুলকে সে কাবার দিচ্ছে, এবং সার্ভিক্যাল 7 হচ্ছে মাঝখানে 3টা আঙ্গুলকে সে কাবার দিচ্ছে, আর সার্ভিক্যাল 8 হচ্ছে লিটল ফিঙ্গারটাকে সে কাবার দিচ্ছে। তারপরে আপনি যদি এইরকম করেন যে একটা জায়গায় এরকম, অন্য সময় এরকম করি না, এই যে জিনিসটা, এটা হচ্ছে সার্ভিক্যাল 6, তার মানে থাম্বটা হচ্ছে সার্ভিক্যাল 6, এই 3টা আঙ্গুল হচ্ছে সার্ভিক্যাল 7 এবং এটা হচ্ছে সার্ভিক্যাল 8। তো অনেক সময় থাম্ব বা লিটল ফিঙ্গার অথবা এই ফিঙ্গার গুলো, এগুলোর নাম দিয়ে ডার্মাটোমটা জানতে চাওয়া হয়। এই জন্য আপনাদের লেকচার শিটও দেওয়া আছে 61 পেজে দেখেন। এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করে পড়বেন। 3টে স্টার দিয়ে রাখেন ডার্মাটোমের মধ্যে, ডার্মাটোম গুলো অনেক সময় পরীক্ষায় আসে। তো এই ছিল আপনাদের মোটামুটি আপার লিম্ব। এখন আমরা লোয়ার লিম্ব নিয়ে কথা বলবো। আপার লিম্ব থেকে আপনাদের মোটামুটি 3 থেকে 5টা কোশ্চেন বিভিন্ন সময় রেসিডেন্সি পরীক্ষা এসেছে। ডিপ্লোমা পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আপার লিম্বটা আপনারা একটু মনোযোগ দিয়ে একটু সময় নিয়ে পড়বেন, এবং পড়ার পাশাপাশি অবশ্যই আপনারা লাস্ট আওয়ারের কোশ্চেন গুলো সলভ করবেন, তাহলে আপনাদের কোরিলেট করতে সুবিধা হবে। তো আমরা এরপরে লোয়ার লিম্বে চলে যাই। আমরা এখন লোয়ার এক্সট্রিমিটি নিয়ে কথা বলবো। বরাবরের মতো আমি ডাক্তার মোহাম্মদ শরীফউদ্দিন আপনাদের সাথে এই লোয়ার এক্সট্রিমিটির একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা নিয়ে এই সেশনে আপনাদের সাথে কথা বলবো। আমাদের এক্সট্রিমিটির মধ্যে আপার এক্সট্রিমিটি এবং লোয়ার এক্সট্রিমিটি নিয়ে আমরা বলেছি 5 থেকে 8টা কোশ্চেন পর্যন্ত অনেক সময় এসেছে। এর মধ্যে আপার এক্সট্রিমিটিতে একটু বেশিরভাগ 60% প্রশ্ন আসে, আর বাকি 40% প্রশ্ন কিন্তু লোয়ার এক্সট্রিমিটি থেকে আসে। কিন্তু লোয়ার এক্সট্রিমিটিতে পড়ার সংখ্যাটা, মানে লোয়ার এক্সট্রিমিটি টপিকটা অনেক বড়,
কিন্তু আপনাকে পড়তে হবে অনেক অল্প জিনিস। একটা জিনিস হচ্ছে যে মাঝে মাঝে আপনার কিছু আনকমন প্রশ্ন চলে আসে, কিন্তু অধিকাংশ সময় লোয়ার এক্সট্রিমিটিতে কমন কিছু জিনিস আছে। সেই জিনিসগুলো আপনারা একটু প্রথমে একটু দাগিয়ে নেন। আপনাদের লেকচার শিটের প্রথম দিকে আপার লিম্ব কন্টেন্ট এবং পরের লাইনে এই 2 নম্বর পৃষ্ঠাে দেখেন লোয়ার লিম্ব কন্টেন্ট। সে লোয়ার লিম্ব কন্টেন্টের মধ্যে কয়েকটা জিনিস আপনাদেরকে আমরা বলি, সেগুলো আপনাদের পরীক্ষায় বারবার আসে এবং আপনাদেরকে পড়তে হবে। প্রথমে ফিমার থেকে, যেমন ফিমার থেকে কয়েকটা জিনিস পড়তে হয়, যেমন ফিমারের হেড অফ ফিমার। আপনি ফিমারের পাশে লিখে রাখেন যে হেড অফ ফিমারের ব্লাড সাপ্লাই। পাশাপাশি ফিমার থেকে কিছু মাসল অ্যাটাচমেন্ট আপনাকে পড়তে হবে, এটা একটা ইনফিনিটি